স্টুডেন্টস সবাইকে নতুন বর্ষের শুভকামনা জানাই। সবাই আশা করছি নতুন বর্ষের শুরুটা খুব ভালোই করেছো। আজ তোমরা নতুন বর্ষের কয়েকটা দিনও কাটিয়ে ফেলেছো। তো আশা করছি পড়াশোনাটা সেইভাবেই করছো, কারণ খুব সামনেই তোমাদের হায়ার সেকেন্ডারি রয়েছে। আশা করছি সময়টা নষ্ট করছো না তোমরা, ঠিক আছে? দেখো, আজ তোমাদের আমি যেটা আলোচনা করব, নদিয়া ডিস্ট্রিক্টের কোশ্চেনগুলো। এখান থেকে আমাদের আজকে করলে 5টা পেজ কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করব আরও 5টা পেজ তোমাদের অন্তত করিয়ে দেওয়ার। তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিসটা বাড়িতে ভালোভাবে করতে থাকো। দেখে নেওয়া যাক আজকের প্রশ্নগুলো আমাদের কি রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে কস ইনভার্স হাফ প্লাস 2 সাইন ইনভার্স হাফের মান বের করতে হবে। যেহেতু হাফ আমাদের টেবিলের ভ্যালু, সেই জন্য আমরা কি করতে পারবো না, কস ইনভার্স হাফ মানে আমরা জানি π/3, অর্থাৎ কস 60 ডিগ্রির ভ্যালু আমাদের হাফ হয়, তাহলে কস ইনভার্স হাফ মানে আমরা 60 ডিগ্রি লিখতে পারবো। আবার সাইন ইনভার্স হাফ মানে 30 ডিগ্রির ভ্যালু, কস সাইন 30-এর ভ্যালু, সেই জন্য সাইন ইনভার্স হাফ সমান আমরা π/6 বা 30 ডিগ্রি লিখতে পারবো। এবার দেখো, ক্যালকুলেট করলে আমাদের 2π/3 কিন্তু চলে আসছে। একদম সহজ একটা প্রশ্ন দেওয়া ছিল, এখানে কিন্তু খুব কমপ্লিকেটেড করে ভাবার কিছু নেই, কারণ যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে এই হাফ আর সাইন ইনভার্স হাফ, এই দুটোই কিন্তু টেবিলের ভ্যালু, সাইন আর কসের টেবিলে চলে আসে, সেই জন্য এখান থেকে কিন্তু ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারবো। তাহলে হয়ে যাচ্ছে অপশন সি এখানকার সঠিক উত্তর। নেক্সট দেখো, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া রয়েছে। এবার সেই 3টি শীর্ষবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 3 বর্গমিটার বলে দেওয়া রয়েছে, বা বর্গ একক বলে দেওয়া রয়েছে। সেখান থেকে আমাদের কে এর মান নির্ণয় করতে হবে। দেখো, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা। এই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু তোমাদের ক্লাস 9-এ ছিল, ঠিক আছে? তো খুবই অনেক পুরনো একটা সূত্র। আশা করছি তোমরা সবাই মনে রাখতে পেরেছো। যদি ভুলে গিয়ে থাকো তাহলে একবার এখানে দেখে নাও যে কী ছিল। 3টে স্থানাঙ্ক যদি x1 y1 x2 y2 x3 y3 হয়, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র কি, হাফ ইন্টু x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। মডিউলাস কেন দিতে হয়, কারণ যদি বাই চান্স ক্যালকুলেশনে নেগেটিভ আসে, আর ক্ষেত্রফল তো নেগেটিভ হতে পারে না, সেই জন্য আমাদের একটা মডিউলাস দিতে হয়। এবার দেখো, আমাদের 3টে স্থানাঙ্ককে, একটাকে x1 y1, অপরটা x2 y2, তারপরটা x3 y3 যদি ভেবে ওই ভ্যালুটা আমরা যদি ফর্মুলাতে পুট করি, সেই মানটাই কত বলা আছে, 3। সেটাকে দেখো ক্যালকুলেট করলে আমাদের মড যখন তুলবো প্লাস মাইনাস আসবে, এবং ক্যালকুলেশন করার পর সেই ভ্যালুটাই আসছে +-2। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, ঠিক আছে? নেক্সট একটা ডেফিনেট ইন্টিগ্রাল দেওয়া রয়েছে -π/2 থেকে +π/2 সাইন অফ মড এক্স। এবার যখনই আমরা কি জানি না, যখন আমাদের ফর্মটা -a to a fx dx এই ফর্মে থাকে, তখন আমাদের কি চেক করতে হয়, এই যে ইন্টিগ্র্যান্ড fx রয়েছে সেটা যুগ্ম অপেক্ষক নাকি অযুগ্ম অপেক্ষক। চেক করার নিয়ম কি না, x এর জায়গায় -x বসাতে হয়। যদি fx ঘুরে আসে তাহলে যুগ্ম অপেক্ষক, আর যদি -fx ঘুরে আসে তাহলে অযুগ্ম অপেক্ষক। এবং নিয়ম কি ছিল না, যখন অযুগ্ম হয় তখন ভ্যালু 0 হয়ে যায়, আর যখন যুগ্ম অপেক্ষক হয় তখন 2 × 0 to a fx dx এটা হয়ে যায়। তাহলে দেখো, এখানে যেহেতু মডের ভেতর আমরা x এর জায়গায় -x বসালে যা ছিল তাই থেকে যায়, কারণ মড থেকে নেগেটিভ বেরোয় না, তাই সাইন মড এক্সটা সাইন মড এক্স থেকে যাবে, তাই জন্য এটা কি যুগ্ম অপেক্ষক। সেক্ষেত্রে কি হবে না, 2 × 0 to π/2 fx dx হয়ে যাবে। তাহলে সেটাই হয়েছে, fx বলতে সাইন মড এক্স। এবার আমাদের ইন্টিগ্রেশনটা রান করছে 0 থেকে π/2, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তাহলে এই রেঞ্জের মধ্যে কিন্তু মড এক্স কি হয়, পজিটিভ হয়, সেই জন্য সাইন মড এক্সটা শুধু সাইন এক্সে কনভার্ট হয়ে যাবে, আর মডের কোনো অস্তিত্ব থাকছে না। আগের ক্ষেত্রে ছিল কেন, কারণ -π/2 থেকে +π/2 এই রেঞ্জটা ছিল, কারণ -π/2 থেকে 0 পর্যন্ত নেগেটিভ ভ্যালু দিত, এবং 0 থেকে π/2 পজিটিভ ভ্যালু, সেই কারণে মডটা থাকা জরুরি ছিল। কিন্তু এক্ষেত্রে যেহেতু 0 to π/2 হয়ে গেছে, তাই সেক্ষেত্রে আর মড থাকছে না, হয়ে যাচ্ছে শুধু সাইন এক্স। তাহলে সাইন এক্সের ইন্টিগ্রেশন কি হয় না, -cos x, তারপর আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পর দেখো ভ্যালু আসছে 2। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট দেখো, বলা রয়েছে যে a ডট বি এর মডিউলাস এবং a ক্রস বি এর মডিউলাসের মান যদি পরস্পর সমান হয়, তাহলে a ও b এর মধ্যবর্তী কোণ। আমরা কি জানি না, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা যদি থিটা ধরি, তাহলে a ডট বি সমান মড a মড বি কস থিটা, আর a ক্রস বি সমান মড a মড বি সাইন থিটা। তাহলে আমরা কি বলতে পারি না, উভয় পক্ষ থেকে মড a মড বি এগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কারণ যদি মড a মড বি 0 হয়ে যায়, তাহলে a ভেক্টর বা বি ভেক্টর কোনো একটাকে 0 হয়ে যেতে হবে। সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণ কিন্তু সহজে নির্ণয় করা সম্ভব নয়। সেই জন্য মড a মড বি কিন্তু অবশ্যই নট ইকুয়াল টু 0, তাই বোথ সাইড থেকে ক্যান্সেল আউট করা যায়। তাহলে কি পড়ে থাকে, cos থিটা ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এই সাইন থিটাকে আমরা বাঁ দিকে ভাগ করে দিলে cot থিটা ইকুয়াল টু 1। 1 কতর ভ্যালু না, cot 45 ডিগ্রির ভ্যালু। তোমরা এটা ট্যান দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, কারণ ট্যান 45 এর ভ্যালু 1 হয়। তাহলে সেক্ষেত্রে আমরা থিটা সমান 45 ডিগ্রি বা রেডিয়ানে করলে π/4 আমরা বলতে পারি। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে?
দেখো বলা আছে দুটি সমতলের সমীকরণ দেওয়া রয়েছে আর সমতল দুটির মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। দেখো প্রথম সমতলটাকে আমি 1 নম্বর বলেছি, দ্বিতীয় সমতলটাকে কি করা হয়েছে না উভয় পক্ষে আমি 2 দিয়ে ভাগ করেছি। কি সুবিধা তাতে, না 2 দিয়ে ভাগ করার পর দেখো দুজনেরই এক্স ওয়াই জেড এর সহগটা একই চলে এসেছে। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন করতে পারি, না সমতল দুটি পরস্পর সমান্তরাল। আর আমরা জানি কি দুটি সমতল যদি সমান্তরাল না হয় তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব থাকা সম্ভব নয়, কারণ তারা পরস্পরকে ছেদ করে যাবে। কিন্তু যেহেতু সমান্তরাল তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব পসিবল। এবার সূত্র কি ছিল, না দুটোর ক্ষেত্রে একটার কনস্ট্যান্টকে যদি আমরা C1 অপরটার কনস্ট্যান্টকে যদি আমরা C2 বলি, সূত্র হচ্ছে মডিউলাস অফ C1 মাইনাস C2 ডিভাইডেড বাই রুট ওভার অফ a স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবিসিটা কি, না এই যে এক্স এর সহগ, ওয়াই এর সহগ আর জেড এর যে সহগ তাদেরকেই বলা হয় এবিসি, অর্থাৎ এক কথায় সমতলের লম্বের ডিআরএস। যেহেতু দুটো সমতল পরস্পর সমান্তরাল তাই তাদের লম্বের ডিআরএস গুলো একই হবে, তাই দুটো ক্ষেত্রেই এবিসির মান সেম। কিন্তু C1 C2টা ডিফারেন্ট, কারণ প্রত্যেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে রয়েছে, সেই জন্য C1 C2টা ডিফারেন্ট হয়েছে। তাহলে ফর্মুলাতে যখন আমরা বসাচ্ছি তোমরা -5কেও তোমরা C1 ভাবতে পারো আর 1কেও C2 ভাবতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ মডিউলাস রয়েছে, ওই নেগেটিভটা অ্যাবজর্ব হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমাদের ভ্যালু কত আসছে 6/3, অর্থাৎ 2 একক। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো তোমাদের শর্ট কোশ্চেনগুলো মনে রাখতে বলেছিলাম যে ভ্যারিয়েন্সের অনেকগুলো ফর্মুলা রয়েছে, তার মধ্যে এটা একটা ফর্মুলা যে ভ্যারিয়েন্সের ক্ষেত্রে কোনো কনস্ট্যান্ট যদি গুণ আকারে থাকে তাহলে সেই কনস্ট্যান্টটা স্কোয়ার হয়ে বাইরে বেরিয়ে আসে। সেটা এখানে অ্যাপ্লাই হয়েছে। ভ্যারিয়েন্স অফ 4x মানে 4 স্কোয়ার 16 হয়ে বাইরে বেরিয়ে আসবে, 16 ভ্যার অফ x হবে আমাদের উত্তর, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এছাড়াও কিন্তু ভ্যারিয়েন্সের অনেকগুলো ফর্মুলা রয়েছে, তোমাদেরকে চেষ্টা করতে হবে সমস্ত ধরনের ফর্মুলাগুলো যাতে মনে রাখা যায়। ঠিক আছে, দেখো এই একটা সেট বলা রয়েছে, তাতে এ 1 2 3 তিনটে এলিমেন্ট রয়েছে, আর একটা রিলেশন ওই এ সেটের উপর ডিফাইন। আমি এবার এ সেট কেন নাম দিয়েছি, কারণ আমাদের ক্যালকুলেশন করতে বা বোঝাতে সুবিধা হবে সেই জন্য নাম দিয়েছি। নাম না দিলেও কোনো সমস্যা ছিল না, নাম দিলে কিন্তু তোমাদের বুঝতে অনেক বেশি ইজি হবে। দেখো একটা রিলেশন কোথা থেকে কোথা ডিফাইন আছে, ওই এ সেট থেকে এ সেটে ডিফাইন। আমরা কি জানি, যে কোনো সম্বন্ধ কি হয়, যে সেটের উপর ডিফাইন্ড হয় সেই সেটের ক্রস প্রোডাক্ট অর্থাৎ ক্রমিত জোড়ের সাবসেট। তার মানে ওই ক্রমিত জোড় থেকে কিছু সংখ্যক এলিমেন্ট নিয়ে বা সবগুলো এলিমেন্ট নিয়ে কিন্তু আমরা একটা রিলেশন তৈরি করতে পারি ওই সেটের উপর। তাহলে এক্ষেত্রে আমরা যদি এ ক্রস এটা তৈরি করি তাহলে কতগুলো এলিমেন্ট হবে, না এ সেটে যেহেতু 3টে এলিমেন্ট রয়েছে তাহলে এ ক্রস এতে কটা থাকবে, 3 × 3 9টা এলিমেন্ট থাকবে। দেখো তোমরা যদি এখানটা কাউন্ট করো এ ক্রস এতে 9টা এলিমেন্ট নিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্নটা কি, আমাদের প্রশ্ন বলেছে এমন কটা রিলেশন তৈরি করা যাবে যে রিলেশনে 1 2 2 1 এই দুটো থাকবে এবং সেই রিলেশনটা সমতুল্যতা সম্বন্ধ হতে হবে, অর্থাৎ রিলেশনটাকে সমতুল্যতা হতে হবে। সমতুল্যতা কখন হবে, না যদি সসম, প্রতিসম এবং সংক্রমণ এই তিনটেই হোল্ড করে। তার মানে এই 9টা এলিমেন্ট থেকে কতগুলো করে এলিমেন্ট আমি নিতে পারবো যাতে করে কি 1 2 2 1 সবসময় থাকে এবং সেই যে রিলেশনটা নেব সেটা সসম, প্রতিসম এবং সংক্রমণ অর্থাৎ সমতুল্যতা যেন হোল্ড করে। দেখো আমি সেই নির্ণয় সম্বন্ধ বলে এই জন্য বের করেছি। দেখো প্রথম কথা হচ্ছে সসম। সসম হোল্ড করতে গেলে কি, না আমরা জানি সসম হোল্ড করতে গেলে 1 1 2 2 3 3 এদেরকে অবশ্যই থাকতে হবে, সে তুমি যাকেই সসম বলো বলি না কেন, যে কোনো সম্বন্ধকে বলি না কেন, সসম হতে গেলে এই তিনটা থাকতেই হবে। কারণ সবসময় প্রপার্টিই ছিল যে প্রত্যেকটা পদকে তার নিজের সাথে সম্পর্কযুক্ত হতে হবে। তাহলে এই যে এলিমেন্টগুলো, এই এলিমেন্ট কিন্তু কম্পালসারি এলিমেন্ট। আবার বলেও যেহেতু দিয়েছে যে 2 1 1 2 অবশ্যই থাকবে, তার মানে এই দুটো কম্পালসারি, অর্থাৎ 5টা এলিমেন্ট কিন্তু আমাদের কম্পালসারি থাকতেই হবে। এবার প্রশ্ন হচ্ছে এই 5টা এলিমেন্ট দিয়েই কি আমরা যে সম্বন্ধটা তৈরি করতে পারছি সেটি কি সমতুল্যতা হচ্ছে? অবশ্যই সমতুল্যতা হচ্ছে, কারণ এখানে সসমত হয়েই গেছে, আবার 2 1 আছে, তার উল্টোটা 1 2 রয়েছে, তার মানে প্রতিসম হোল্ড করছে। এবং সংক্রমণ যদি তোমরা দেখো যে 2 1 1 2 রয়েছে, মাঝখান থেকে 1 1 তোমরা যদি ভাবো ক্যান্সেল আউট হয়েছে, তার 2 2 থাকার কথায় 2 2 রয়েছে। আবার এটাকে যদি উল্টিয়ে ভাবো যে 1 2 আর এদিকে যদি তোমরা 2 1 ভাবো তাহলে মাঝখান থেকে 2 2 ক্যান্সেল আউট হয়ে গিয়ে 1 1 থাকার কথা, দেখো সেটাও রয়েছে। অর্থাৎ এটা সসম, প্রতিসম, সংক্রমণ তিনটেই হোল্ড করছে। তাহলে এটা নিজেই একটা কি হয়ে যাচ্ছে, একটা সমতুল্যতা সম্বন্ধ হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে এর থেকে বড় আর কি কোনো সম্ভব? আমরা কি করছি, এই যে সম্বন্ধটা রয়েছে এর সাথে আরো কিছু অ্যাডিশনাল এলিমেন্ট দেওয়ার চেষ্টা করছি। দেখো দিলে কি হবে, না তোমরা কেসটা বুঝতে পারবে। দেখো প্রথম তিনটে তো কম্পালসারি আর এই দুটো তো থাকতেই হবে, বলাই ছিল প্রশ্নে। এবার কি করলাম, অ্যাডিশনাল একটা এলিমেন্ট 1 3 দেওয়ার চেষ্টা করলাম। যখনই 1 3 দিলাম প্রতিসম হতে গেলে 3 1 থাকতে হবে, বেশ 3 1 রাখা গেল। এইবার 1 3 আর 3 1 যখনই চলে এলো তখন আমাদের কি হলো, না সংক্রমণ করতে গিয়ে 2 1 আর 1 3 এলিমেন্টটা রয়েছে। 2 1 1 3 যদি থাকে তাহলে সংক্রমণের নিয়ম অনুযায়ী কি 2 3 কেও থাকতে হবে, তাহলে 2 3 এলিমেন্ট আমাদেরকে দিতে হচ্ছে। আবার 2 3 যখন দিতে হচ্ছে তখন আবার প্রতিসমটা ফেল করে যাচ্ছে, সেই জন্য প্রতিসম মেনটেন রাখতে গেলে আবার 3 2টাও দিতে হবে।
অর্থাৎ বাকি যে 4টা এলিমেন্ট ছিল সেই 4টা এলিমেন্ট কিন্তু চলে আসছে। অর্থাৎ 5টা এলিমেন্টের পর যদি যে কোনো আমরা একটা এলিমেন্ট অ্যাডিশনাল দিতে চাই তাহলে কিন্তু সমস্ত প্রপার্টি মেনটেন করতে গেলে বাকি যে 3টে এলিমেন্ট সেই 3টে এলিমেন্টকে কিন্তু আনতে হবে। অর্থাৎ আমাদের 9টা এলিমেন্টই প্রয়োজন হবে আমাদের এটাকে সমতুল্যতা সম্বন্ধ বানানোর জন্য। তার মানে আমরা সেক্ষেত্রে কি বলতে পারি না, কেবলমাত্র দুটোই সমতুল্যতা সম্বন্ধ এখানে বানানো পসিবল হচ্ছে। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত অনুযায়ী যে মিনিমাম 5টা এলিমেন্ট প্রয়োজন সেটা দিয়ে, আর অ্যাডিশনাল যদি কোনো এলিমেন্ট দিতে হয় তাহলে আমাদের পুরো 9টা এলিমেন্টই নিতে হবে, সেই জন্য সেখানে একটা। ঠিক আছে, তাহলে মানে আমাদের সমতুল্যতা সম্বন্ধের সংখ্যা হয়ে যাচ্ছে 2টি। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো বলা রয়েছে এ 75%, বি 80% ক্ষেত্রে সত্যি কথা বলে। তাহলে প্রবাবিলিটি অফ টি এ লিখেছি শর্টে ট্রুথ অফ এ, এর সত্যি বলার ঘটনা সেটা হচ্ছে 75/100। বি এর ক্ষেত্রে টি বি বলেছি ট্রুথ অফ বি 80/100। তোমরা নোটেশন যে কোনো দিতে পারো, যাই দেবে ক্যাপিটাল লেটারে দেবে, এটুকুই, কোনো সমস্যা নেই। এবার বলছে যে কোনো ঘটনা বিবৃতি করার ক্ষেত্রে তাদের পরস্পর বিরোধিতা করে কথা বলার সম্ভাবনা আমাদের নির্ণয় করবে। পরস্পর বিরোধিতা কখন করবে? তা একজন যদি সত্যি কথা বলে আর অপরজন মিথ্যা কথা বলে তখনই বিরোধিতা হবে। তার মানে কি, যদি এ সত্যি কথা বলে তখন বি মিথ্যা কথা বলে মানে কি সত্যির কমপ্লিমেন্ট। আবার যদি এ মিথ্যা কথা বলে আর বি সত্যি কথা বলে, এই দুটো কেস হলেই তখনই তাদের মধ্যে পরস্পর বিরোধিতার সৃষ্টি হবে। আবার আমরা কি জানি না, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কি প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এই জিনিসটা আমাদের জানা রয়েছে। তার মানে সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই, প্রথমটার ক্ষেত্রে অ্যাপ্লাই করলে প্রবাবিলিটি অফ টি এ মাইনাস প্রবাবিলিটি অফ টি এ ইন্টারসেকশন টি বি, আবার পরেরটার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ টি বি মাইনাস প্রবাবিলিটি অফ টি অফ এ ইন্টারসেকশন টি বি। তাহলে পি এ প্লাস পিটি এ প্লাস পিটিবি, আর দুটো ইন্টারসেকশন রয়েছে তাই 2 এবার প্রশ্ন হচ্ছে এখানে ইন্টারসেকশন পার্টটাকে ইন্টু করে দেওয়া হলো কেন? কারণ এ আর বি এর সত্য বলার ঘটনা পরস্পর স্বাধীন। এ সত্য বলার সাথে বি এর সত্য বলার কোনো সম্পর্ক নেই। আমাদের কিন্তু এখানে মনে হতে পারে যে তাহলে বিরোধিতা মানে তো পরস্পরের উপর নির্ভর করতে পারে, একে অপরের বিপরীত বলবে তবেই তো তারা বিরোধিতা সৃষ্টি হবে, কিন্তু এটা নয়। কিন্তু প্রত্যেকে বলছে যে কোন সিচুয়েশনে তারা বিরোধিতা করবে না, যখন তারা একে অপরের বিপরীতটা বলবে, অর্থাৎ একজন সত্য একজন মিথ্যা। কিন্তু তার মানে এটা নয় যে একজন সত্যি বললে অপরজনকে মিথ্যা বলতেই হবে, এমন তার কোনো কথা আছে। বাকি কেসগুলোও রয়েছে যে দুজনেই সত্যি বলতে পারে, দুজনেই মিথ্যা বলতে পারে, কিন্তু বিরোধিতার কেসটাও কি তার মধ্যকার একটা কেস। তার মানে এমনটা নয় যে প্রত্যেকে স্বাধীন নয়, একে অপরের উপর ডিপেন্ডেন্ট, সেটা কিন্তু নয়। বলছে যে বিরোধিতা কখন হবে না, বিরোধিতা হচ্ছে একটা সিনারিও, যে সিনারিওতে একে অপরের বিপরীত কথা বলবে, কিন্তু তার মানে এটা নয় যে প্রত্যেকটা সিনারিওতে তাদেরকে একে অপরের বিপরীত বলতে হবে। আমরা কিন্তু বাকি দুটো কেস আলোচনা করছি না। কোন কোন কেস? যেখানে দুজনেই সত্যি কথা বলছে এবং দুজনেই মিথ্যা কথা বলছে, আমাদের প্রয়োজন যেটুকু আমরা সেটুকু আলোচনা করছি। সেই জন্য ইনিশিয়ালি মনে হতে পারে এটাই কিন্তু তারা পরস্পর স্বাধীন নয়, একে অপরের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু একেবারেই নয়। প্রত্যেকে স্বাধীনভাবে সত্যি স্বাধীনভাবে মিথ্যা বলতে পারে, যখন একে অপরের বিপরীত বলবে তখনই তাদের মধ্যে বিরোধিতা সৃষ্টি হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে আমরা স্বাধীন যদি হয় ইন্টারসেকশন প্রবাবিলিটি কি হয়, তাদের গুণফলের প্রবাবিলিটির সাথে ইকুয়াল হয়। সেই অনুযায়ী আমাদের ভ্যালু পুট করা হয়েছে, ক্যালকুলেশন করার পর আসছে দেখো 7/20। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট বলা রয়েছে y = sin x বক্রের উপর উপস্থিত 0 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। দেখো অভিলম্বের সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের আগে অভিলম্বের প্রবণতা লাগবে। অভিলম্বের প্রবণতার সূত্র কি মাইনাস অফ dx dy। তার মানে আমাদের আগে dy dx বের করতে হবে, তারপর তাকে মাইনাস করে উল্টে দিতে হবে। মাইনাস করে উল্টে দিলে কত হবে, cos x এর উল্টো হচ্ছে sec x, আর সামনে একটা মাইনাস চলে আসছে, তার মানে অভিলম্বের প্রবণতা পেয়ে গেলাম। এবার প্রশ্ন হচ্ছে যেই বিন্দুতে আমাদের সমীকরণ বের করতে হবে সেই বিন্দুতে প্রবণতা দরকার। তাহলে সেই বিন্দুতে অভিলম্বের প্রবণতা কত হবে না, 0 বসিয়ে দিল। তাহলে যে sec 0 এর ভ্যালু কত না 1, তার মানে মাইনাস অফ 1 হয়ে যাবে অভিলম্বের প্রবণতা। তাহলে অভিলম্বের সমীকরণ কি না, আমাদের ফর্মুলা ছিল y - y1 সমান অভিলম্বের প্রবণতা ইন্টু x - x1। এখানে m বলতে কি না অভিলম্বের প্রবণতা, যেটা -1 হিসাবে কাজ করছে। তাহলে সেই অনুযায়ী সূত্রটা আমরা যদি বসিয়ে দেই, ভ্যালু করলে আসছে আমাদের x + y = 0। অর্থাৎ অপশন নাম্বার সিতে যে সমীকরণ দেওয়া রয়েছে সেটাই হচ্ছে 0 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। ঠিক আছে, নেক্সট দেখাও দুটো ফাংশন, একটা ফাংশন দেওয়া রয়েছে যেখানে দুটো মডিউলাস রয়েছে, মডিউলাস অফ x এবং মডিউলাস অফ x - 1। আমাদের চেক করতে হবে কোন বিন্দুতে অন্তর্কলনযোগ্য হয় তার সংখ্যা। ঠিক আছে, কতগুলো বিন্দুতে। আমরা কি জানি যে কোনো মডিউলাস ফাংশন যে জায়গায় ব্রেক করে সেই জায়গাতে সে অন্তর্কলনযোগ্য হয় না। এর কোথায় ব্রেক করছে না, যেখানে যেখানে মড ফাংশন 0 হয়। তাহলে প্রথম মডটা 0 হয় কোথায় না 0 বিন্দুতে, আর দ্বিতীয় মডটা 0 হয় x = 1 বিন্দুতে। তার মানে এই দুটো বিন্দুতে তারা কি অন্তর্কলনযোগ্য নয়। তাহলে যদি ওই দুটো বিন্দুতে অন্তর্কলনযোগ্য না হয় তাহলে অন্তর্কলনযোগ্য বিন্দুর সংখ্যা কটা হয়ে যাবে না, সংখ্যা 2টি। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর।
এখানে তোমাদের খেয়াল রাখতে হবে কোন বিন্দুতে অন্তর্কলনযোগ্য সেটা চাইনি, সেটা যদি চাইতো অ্যান্সার হতো 0 এবং 1 বিন্দুতে। আমাদের চেয়েছে কতগুলি বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়, তাহলে সেটা কত হবে, যে 2টি বিন্দুতে, একটা 0 আর একটা 1, এই দুটো বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়। তোমরা কিন্তু কোশ্চেনটা ভালো করে পড়বে, সেই অনুযায়ী অ্যান্সার করবে, ঠিক আছে। নেক্সট দেখো 2 নম্বরের প্রশ্নগুলো বলা রয়েছে এফ একটা ফাংশন ডিফাইন করা রয়েছে কোথাও 1, 3, 4, সেখান থেকে 1 to 5, আবার জি একটা ফাংশন ডিফাইন করা রয়েছে 1 to 5 থেকে 1, 3-তে। প্রদত্ত চিত্রণ দুটি হলে এবার কিভাবে ডিফাইন হচ্ছে, না এফ 1কে 2-তে নিয়ে যাচ্ছে, 3কে 5-এ নিয়ে যাচ্ছে, 4কে 1, এবং জি কি করছে 2কে 3-তে, 5কে 1-এ, 1কে 3-তে নিয়ে যাচ্ছে। আমাদের এফ কম্পোজ জিটা বের করতে হবে। তোমাদের যদি আমি একটু ছবিটা এঁকে দিই তাহলে কিন্তু জিনিসটা হয়তো বুঝতে আরও বেশি ইজি হবে। দেখো এখানে কি পয়েন্ট রয়েছে 1, 3, 4, আর এটাতে রয়েছে 1, 2, 5, আর পরেরটাতে রয়েছে 1, 3। এফ একটা ফাংশন ডিফাইন আছে কোথায়, না এখান থেকে এখানে এফ ডিফাইন রয়েছে, জি আর একটা ফাংশন ডিফাইন রয়েছে 1 to 5 থেকে 1, 3-তে। এফ কি করছে 1কে ম্যাচ করছে 2-তে, তার মানে এফ 1কে 2-তে ম্যাচ করাচ্ছে, 3কে ম্যাচ করাচ্ছে 5-এ, আর 4কে ম্যাচ করাচ্ছে 1-এ। আবার জি কি করছে, না 2কে ম্যাচ করাচ্ছে 3-তে, 5কে ম্যাচ করাচ্ছে 1-এ, আবার 1কেও ম্যাচ করাচ্ছে 3-তে। এবার আমাদের দরকার এফ কম্পোজ জি, অর্থাৎ ডাইরেক্ট এইখান থেকে এইখানে যে ফাংশনটা ডিফাইন হচ্ছে সেই জিনিসটা আমাদের দরকার, সেটা কি এফ কম্পোজ জি, এই ফাংশনটা আমাদের প্রয়োজন। এফ কম্পোজ জি এর ক্ষেত্রে আগে জিটা অপারেট হবে, তাহলে আগে জি অপারেট যদি হয় তাহলে সেটা কত হবে, না এফ কম্পোজ জি সেইটা আমাদের ডিফাইন হবে, জি এর ডোমেন কোথায় ছিল 1 to 5, তাহলে 1 to 5 এটা থেকে এফের রেঞ্জ কোথায় ছিল, না সেটাও ছিল 1 to 5 এই জায়গায়। তাহলে সেটা কীভাবে ম্যাচ করবে, তাহলে প্রথম কি করবে, না জি অপারেট করবে, জি প্রথম 1কে কোথায় নিয়ে যায়, না জি 1কে নিয়ে যায় 3-এ, তারপর জি কি করবে সেই 1টা 3-এ যে গেল সেই পর তারপর কি অপারেট হবে, না এফ অপারেট হবে, তাহলে এফ 3কে কোথায় নিয়ে যায়, না ছবি দেখলেই বুঝতে পারবে এফ 3কে নিয়ে যায় 5-এ। তার মানে আলটিমেট এফ কম্পোজ জি 1কে কোথায় নিয়ে গেল 5-এ, তার মানে 1, 5 একটা এফ কম্পোজ জিতে থাকছে। নেক্সট কি, না এফ কম্পোজ জি অফ 2, তাহলে প্রথম জি 2কে কোথায় নিয়ে যায় 3-তে, তোমরা ছবিতে দেখলেও বুঝতে পারো জি 2কে নিয়ে যায় 3-তে, তারপর এই এফ অফ 3 ভ্যালু কত, না এফ 3-তে নিয়ে 3কে নিয়ে যায় 5-এ, তার মানে এফ 5 হয়ে গেল, তার মানে 2, 5ও এফ কম্পোজ জিতে থাকছে। একইভাবে এফ কম্পোজ জি অফ 5 সেটা কোথায় নিয়ে যায়, না প্রথম জি 5 অ্যাপ্লাই হবে, তার জি 5 কোথায় যায়, না জি 5 1-এ, দেখো জি 5কে 1-এ নিয়ে যায়, তাহলে সেই অনুযায়ী এফ 1 কোথায় যায়, এফ 1কে 2-তে নিয়ে যায়, তার মানে 5, 2 হয়ে যাচ্ছে আমার এফ কম্পোজ জি এর মধ্যে এলিমেন্ট। তার মানে এফ কম্পোজ জি এর মধ্যে কটা এলিমেন্ট থাকছে, 3টে এলিমেন্ট, 1, 5, 2, 5 এবং 5, 2, ঠিক আছে। নেক্সট বের করতে হবে 2 cos অফ 2 sin ইনভার্স 1/3, এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। দেখো একটু আগে একটা এমসিকিউ করলাম, সেখানে সাইন ইনভার্স হাফ ছিল টেবিলের ভ্যালু, আর টেবিলের ভ্যালু হওয়ার জন্য আমরা সহজেই কিন্তু ভ্যালুটাকে বের করতে পারছিলাম, কিন্তু এখানে আমাদের দেওয়া রয়েছে সাইন ইনভার্স 1/3, যেটা কিন্তু কোনো ট্যাবুলার ভ্যালু নয়, অর্থাৎ সাইন অফ কতর ভ্যালু 1/3 হয় সেটা কিন্তু আমাদের জানা নেই, সেই জন্য এর ইনভার্স বের করতে পারবো না। সেই জন্য আমাদের কী করতে হবে, যে প্রত্যেকটা ইনভার্স ফাংশন থেকে আরেকটা ইনভার্স ফাংশনে যাওয়ার যে আইডেন্টিটি আমাদের রিলেশন রয়েছে সেই রিলেশনগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা কি জানি 2 সাইন ইনভার্স এক্সের ফর্মুলা কি রয়েছে, না 2 সাইন ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার অফ 1 - x², সেই ফর্মুলা দেখো প্রথমে অ্যাপ্লাই করা হলো। নেক্সট কি, সেটাকে ক্যালকুলেট করলে আসছে সাইন ইনভার্স অফ 4√2/9। এবার প্রশ্ন হচ্ছে যে ভেতরে আমাদের সাইন ইনভার্স ফাংশন এবং বাইরে কস ফাংশন রয়েছে, তাহলে সাইন ইনভার্স অফ কস ওঠা সম্ভব নয়, সেই জন্য কী করতে হবে, না ভেতরে সাইন ইনভার্সকে আমাদের কস ইনভার্সে কনভার্ট করতে হবে। তাহলে তার ফর্মুলা কি রয়েছে, না সাইন ইনভার্স অফ এক্স ইকুয়াল টু কস ইনভার্স অফ রুট ওভার অফ 1 - x², এই ফর্মুলা রয়েছে। তা দেখো সেই ফর্মুলা তারপর অ্যাপ্লাই করা হলো, অ্যাপ্লাই করার পর দেখো বাইরের কস অফ কস ইনভার্স উঠে যাচ্ছে, পরে থাকছে রুট ওভার অফ 49/81, তার মানে 7/9, ঠিক আছে। নেক্সট দেখো বলা রয়েছে এ এমন একটা বর্গ ম্যাট্রিক্স যাতে a² ইকুয়াল টু a হয়, এবং আমাদের মান নির্ণয় করতে হবে 7a - i প্লাস এর হোল কিউব। এবার তোমরা যদি একটু খেয়াল করে দেখো, আমি এখানে i প্লাস এর হোল কিউবকে আমি a প্লাস b এর হোল কিউবের ফর্মুলা লাগিয়ে দিয়েছি। a প্লাস b এর হোল কিউব মানে কি, না a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এবার প্রশ্ন হচ্ছে এটা যে কোনো নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি অ্যাপ্লাই করা যায়? আমি বলবো হ্যাঁ, ম্যাট্রিক্সের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যায়, কিন্তু তার একটা শর্ত আছে। শর্তটা কি, না ওই যে দুটো ম্যাট্রিক্স রয়েছে যাদের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে চাইছি, তাদের মধ্যে একটা ম্যাট্রিক্সকে অবশ্যই আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হবে, বা এমন কিছু শর্ত থাকতে হবে যেখানে দুটো ম্যাট্রিক্সের গুণফল একে অপরের সাথে কমিউটেটিভ হয়। এবার এখানে ক্ষেত্রে
এ বি অর্থাৎ আমি বলতে চাইছি এ বি সমান বি এ, এই জিনিসটা যেন হোল্ড করে, তবেই আমি এ প্লাস বি এর হোল কিউব বলো বা হোল স্কোয়ার বলো যাই বলো না কেন সেই ফর্মুলাগুলো আমি অ্যাপ্লাই করতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে তাহলে সেটা দেওয়া নেই তো কোথায়, তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারছি কেন? কারণ এখানে এ বলতে এ আছে, বি বলতে কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে। আমরা কি জানি? এ ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স আর আইডেন্টিটি ম্যাট্রিক্স ইন্টু এ, দুটোর ভ্যালু কত হয়? এ হয়, কারণ আইডেন্টিটির সাথে যাকেই গুণ করি না কেন সেই ম্যাট্রিক্সটাই ঘুরে আসে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রয়োজনীয় প্রপার্টি সেই প্রপার্টিটা কিন্তু রয়েছে, অর্থাৎ দুটো ম্যাট্রিক্স কমিউটেটিভ ল হোল্ড করে চলছে, বিনিময়যোগ্য হচ্ছে। সেই জন্য এখানে ডাইরেক্ট কিন্তু এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, অন্য ক্ষেত্রে কিন্তু করা যাবে না। এটা বারবার করে বলে দিচ্ছি, মনে রাখতে হবে যে কেবলমাত্র দুটো ম্যাট্রিক্স যদি কমিউটেটিভ ল হোল্ড করে তবেই অ্যাপ্লাই করা যাবে, না হলে না। এখানে যেহেতু আইডেন্টিটি রয়েছে সেই জন্য এরা কমিউটেটিভ ল হোল্ড করে, তাই এখানে আমি ডাইরেক্ট ফর্মুলা এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব এটা অ্যাপ্লাই করতে পারছি। এবার আইডেন্টিটি ম্যাট্রিক্সকে 3বার গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকে, তাই সেই জন্য আই লেখা হয়েছে। পরেরটা 3 ইন্টু আই স্কোয়ার করলে আই থাকে, আর তার সাথে এ গুণ অর্থাৎ এই থাকছে ওটা 3a। আর পরেরটাতে 3 ইন্টু আই ইন্টু এ স্কোয়ার, একে দুবার গুণ করলে এ স্কোয়ার আসে, তার সাথে আইডেন্টিটি মানে এ স্কোয়ারই থেকে যাচ্ছে, আর পরেরটাতে এ কিউব। সেই জন্য এটা ডাইরেক্ট লেখা হয়েছে আই প্লাস 3a প্লাস 3a² প্লাস এ কিউব। এবার দেখো আমাদের বলা আছে এ স্কোয়ার সমান কত না এ, তাহলে আমরা এই যে এ স্কোয়ার আছে এই স্কোয়ারের বদলে কত রিপ্লেস করা হয়েছে এ। আবার এই এ কিউবকে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার ইন্টু এ। আবার এই যে এ স্কোয়ার আছে সেই স্কোয়ারের পরিবর্তে পরের পার্টে দেখো আবার এ লেখা হয়েছে, তাহলে আবার এ ইন্টু এ গুণ হয়ে এ স্কোয়ার হয়ে যায়, তার পরিবর্তে পুনরায় আবার এ লেখা হয়েছে। এইভাবে ক্যালকুলেট করে গেলে তাহলে আমাদের ভ্যালু কি হচ্ছে না এই 7 ফাইনালি কেটে যাবে, পড়ে থাকবে মাইনাস অফ আইডেন্টিটি ম্যাট্রিক্স, মাইনাস অফ 1 নয়, মাইনাস অফ আইডেন্টিটি ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের ক্যালকুলেশনের রেজাল্ট কিন্তু একটা ম্যাট্রিক্সই বেরিয়ে আসবে, ঠিক আছে? মাইনাস অফ 1 কিন্তু কেউ ভুল করে লিখে দেবে না, মাইনাস অফ আইডেন্টিটি ম্যাট্রিক্স। অর্থাৎ তোমরা যদি কেউ এক্সপ্রেসিভলি ভাবতে চাও তাহলে কীরকম দেখতে? -1 0 0 0 -1 0 0 0 -1, এটাকেই বলা হয় মাইনাস অফ আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এইটা কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? নেক্সট দেখো বলা রয়েছে এ একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, বলা রয়েছে cos θ sin θ মাইনাস sin θ cos θ। আমাদের বের করতে হবে ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n। এখানে আমাদের ফর্মুলাটা আমি নিচে বলে দিয়েছি যে ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n এর ফর্মুলা আছে ডেট এ হোল টু দি পাওয়ার n, অর্থাৎ ম্যাট্রিক্সটার আলাদা করে ডিটারমিনেন্ট বের করে তার পাওয়ারে n দিলেই আমাদের প্রয়োজনীয় যে ম্যাট্রিক্সের কে n বার গুণ করে তার ডিটারমিনেন্ট নেওয়ার সাথে ইকুয়াল হয়ে যায়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে ডিটারমিনেন্ট অফ এর ভ্যালু কত? না আমাদের যে ম্যাট্রিক্স দেওয়া রয়েছে তার উপর ডিটারমিনেন্ট নিলে একটা ত্রিকোণমিতিক আইডেন্টিটি চলে আসে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর আমরা জানি তার ভ্যালু 1 হয়। আবার 1 এর পাওয়ারে আমরা n কেন যে কোনো সংখ্যায় দেই না কেন, যত বড় সংখ্যায় দেই না কেন ভ্যালু কত আসে না 1 চলে আসে, সেক্ষেত্রে তাহলে আমাদের ভ্যালু হয়ে যাচ্ছে 1। তো ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n হয়ে যাচ্ছে 1। নেক্সট এলভিএম উপপাদ্যের সাহায্যে fx ইকুয়াল টু √x² - 4, যেখানে এক্সটা কোথায় আছে না 2 থেকে 3 ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে আছে, সেক্ষেত্রে সি এর মান আমাদের বের করতে হবে। এলভিএম কি না ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরাম, সেই থিওরামের সাহায্যে আমাদের বের করতে হবে। ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরাম আমাদের কি বলছে না ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরাম বলছে যে এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ হবে। তাহলে এখানে বি বলতে কি না যেহেতু ইন্টারভ্যালটা 2 to 3 তে আছে, 3টা বি এর কাজ করছে আর এটা 2 এর কাজ করছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি না f3 - f2/3 - 2 f ড্যাশ সি সমান। তার জন্য আমাদের কি না ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের প্রয়োজন, সেই জন্য প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করা হয়েছে। √x এর ডেরিভেটিভ 1/2 √x, আর যাকে x এর মতো ভেবেছি তার ডেরিভেটিভ উপরে গুণ, এবার 2 ক্যান্সেল আউট হয়ে গিয়ে x/√x² - 4 হয়েছে। এবার আমাদের f ড্যাশ সি বলতে কি x এর জায়গায় c বসানো হয়েছে, আর ডান দিকে f3 আর f2 এর ভ্যালু বের করে সেটাকে ক্যালকুলেট করা হয়েছে। বোথ সাইডে আমাদের এবার কি যেহেতু রুট রয়েছে ক্যালকুলেশন করা সম্ভব নয়, সেই জন্য বোথ সাইডে বর্গ করা হয়েছে, বর্গ করে সি যুক্ত টার্মগুলো একদিকে নিয়ে যাওয়া হয়েছে, তারপর স্কোয়ার থেকে স্কোয়ার রুট করলে প্লাস মাইনাস আসে। এবার প্রশ্ন হচ্ছে যখনই প্লাস মাইনাস হলো আমাদের কি খুঁজতে হবে না এমন একটা সি যেটা ওপেন ইন্টারভ্যাল 2 to 3। আমাদের প্রশ্নটা ছিল যে সিটা যেন থাকবে ওপেন ইন্টারভ্যাল a to b, এখানে a b বলতে 2 to 3, তার মানে একটা এমন সি খুঁজতে হবে যেটা 2 থেকে 3 এর মধ্যে থাকে। এবার √5 আসছে আর একটা -√5 আসছে। -√5 ভ্যালুটা কি নেগেটিভ, সেটা কখনোই পজিটিভ 2 to 3 ইন্টারভ্যালে থাকতে পারে না, সেই জন্য ওই ভ্যালু আমাদের হবে না। তাহলে কি না সি করে যে পজিটিভ √5 সেটা কিন্তু 2 to 3 এর মধ্যে থাকছে, কারণ √5 মানে 2 এর থেকে একটু বড় 2 পয়েন্ট সামথিং হয়, ঠিক আছে? কারণ 3 হতে গেলে √9 হতে হয়, আর 2 হতে গেলে √4 হতে হয়, আর এটা হচ্ছে √5। তাই √5টা আমরা বলতেই পারি √9 আর √4 এর থেকে মাঝামাঝি রয়েছে, আর √4 মানে 2 আর √9 মানে 3, তার মানে 2 আর 3 এর মাঝে রয়েছে, এটুকু আমরা বলতেই পারি। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি √5টাই হচ্ছে আমাদের সেই রিকোয়ার্ড ভ্যালু, যেটা আমাদের প্রয়োজন হচ্ছে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্য থেকে, ঠিক আছে? নেক্সট দেখো বলা রয়েছে এক্স ওয়াই দুজনেই পজিটিভ, আর এক্স প্লাস ওয়াইটাকে 12 বলে দেওয়া রয়েছে, আমাদের বের করতে হবে এক্স ওয়াই চরম মান।
দেখো যার চরম মান বের করতে হবে তাকে একটা ফাংশন ধরছি, কারণ আমাদের ডেরিভেটিভ করতে হবে। তো তোমরা নিশ্চয়ই চরম মানের প্রপার্টি জানো যে কী করতে হয়, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 করতে হয়, তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে চরম মানের জন্য <0 দেখাতে হয়। এবার যেহেতু এটা এক্স ওয়াই দুজনের ফাংশন, তাই তাকে আমরা এফ এক্স না বলে এফ অফ এক্স ওয়াই ধরে নিয়েছি। একটা ফাংশনের নোটেশন বা নাম বলতে পারো, এক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই ধরাটা কোনো এফেক্ট করবে না। তোমরা শুধু এফ ধরতে পারো, শুধু জি ধরতে পারতে, কোনো সমস্যা কিন্তু যাতে হতো না। যেহেতু এক্স ওয়াই এর ফাংশন, তাই এফ অফ এক্স ওয়াই ধরে নিয়েছি। এবার আমরা একটা ভেরিয়েবল থাকলে আমাদের চরম মান বা অবমান বের করা সহজ হয় এবং ক্যালকুলেশন ইজি হয়। সেই জন্য কি করেছি, এক্স আর ওয়াই এর মধ্যে কোনো একটাকে তাড়াতে হবে। তাড়ানোর জন্য কন্ডিশন কোথায়, তা দেখো বলেই দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12। তোমরা এখান থেকে এক্সকেও তাড়াতে পারো, ওয়াইকেও তাড়াতে পারো। আমি এখান থেকে ওয়াইটাকে ভ্যানিশ করে দিয়েছি। ভ্যানিশ করলে কি আছে, 12x মাইনাস এক্স স্কোয়ার। তোমরা যদি এক্সকে তাড়িয়ে দিতে, সেটাও আসতো 12y মাইনাস ওয়াই স্কোয়ার। সেক্ষেত্রে কোনো সমস্যা ছিল না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ কী হবে না, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করে নেওয়া। কারণ আমাদের কাজ কি না, আমাদের জানা আছে যে চরম বা অবমানের জন্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে 0 করতে হয়। সেখান থেকে এক্স এর মান কত পাচ্ছি না 6। নেক্সট কাজ কি না, ওই এক্স এর মান বা তোমাদের ক্ষেত্রে যদি কেউ ওয়াই দিয়ে করো, ওয়াই এর মান আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে বসাতে হবে। যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা <0 আসে, তাহলে বলবো ওই বিন্দুতে চরম মান আছে। এক্ষেত্রে তাই হয়েছে, -2 এসছে, <0। তাহলে ওই বিন্দুতে চরম। কোন বিন্দুতে না, এক্স ইকুয়াল টু 6 বিন্দুতে। তাহলে চরম মান কত হবে না, আমাদের যা ফাংশন ছিল সেখানে এক্স এর জায়গায় কত বসাতে হবে 6। না আমাদের ফাংশনটা কি এসেছিল না 12x মাইনাস এক্স স্কোয়ার, তার থাকতে এক্স এর জায়গায় 6 বসালে অ্যান্সারটা আসছে 36। তাহলে আমাদের চরম মান এক্স ওয়াই চরম মান কত হয়ে যাচ্ছে 36। তো ওয়াই দিয়ে করলেও কোনো সমস্যা ছিল না, কারণ আমাদের যেহেতু এক্সটা 6 এসছে আর বলাই আছে এক্স প্লাস ওয়াইটা 12, তাহলে এখান থেকে ওয়াইটাও কত আসতো, ওয়াইটাও 6ই আসতো। অতএব কেউ ওয়াই দিয়ে করলেও কিন্তু একই অ্যান্সার আসতো, কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, দেখো একটা ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ট্যান এক্স প্লাস 1 ইন্টু সেক এক্স ডিএক্স এর ভ্যালুটা যদি ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি এর সাথে ইকুয়াল হয়, তাহলে আমাদের এফ এক্সের ভ্যালু খুঁজতে হবে। দেখো বাঁ দিকে যেটা রয়েছে তার ইন্টিগ্রেশন আমরা করতে পারবো কি না, বাঁ দিকে যেটা রয়েছে এই সেক এক্সে কি করা হলো, ব্র্যাকেটের ভেতর গুণ করে দেওয়া হলো। তাহলে কি হবে, 1 ইন্টু সেক এক্স মানে সেক এক্স, আর সেক এক্স ইন্টু ট্যান এক্স মানে সেক এক্স ট্যান এক্স থাকলো। এবার দেখো এইটা একটা স্ট্যান্ডার্ড ফর্মের সাথে চলে আসছে। কোন ফর্ম না, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ, অর্থাৎ এখানে যেই এফটা থাকবে তারই ডেরিভেটিভ তারই সাথে প্লাস আকারে থাকবে। দেখো এখানে আমাদের এফ বলতে আমি যদি এফ সেক এক্সকে এফ এক্স ভাবি, তাহলে তার ডেরিভেটিভ কত সেক এক্স ট্যান এক্স, সেটাই দেখো এর আগে প্লাস আকারে রয়েছে। আর এই ফর্মে থাকলে তার অ্যান্সার কত হয় না, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি ডাইরেক্ট চলে আসে। তার মানে আমরা বলতে পারবো ই টু দি পাওয়ার এক্স সেক এক্স প্লাস সি। তার মানে এখানে এইটাই সমান আমাদের প্রশ্নে কত বলা আছে না, প্রশ্নে বলা আছে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। তাহলে বোথ সাইড থেকে আমরা সি সি ক্যান্সেল আউট করতে পারি, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ক্যান্সেল আউট করতে পারি, পড়ে থাকবে কত সেক এক্স ইকুয়াল টু এফ এক্স বা এফ এক্স ইকুয়াল টু সেক এক্স। তার মানে আমরা বলতে পারবো এফ এক্স এর ভ্যালু সেক এক্স। তোমাদের কিন্তু এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ফর্মুলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, তোমাদের কিন্তু ভুললে চলবে না। ঠিক আছে, নেক্সট দেখো বলা রয়েছে লগ অফ 1 প্লাস এক্স মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এটাকে যথার্থ বর্ধিষ্ণু দেখাতে হবে কখন না, যখন এক্স এর ভ্যালুটা 0 থেকে ইনফিনিটির মধ্যে থাকবে। যথার্থ বর্ধিষ্ণু হলে হবে কখন না, যদি ফাংশনটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আমরা >0 দেখাতে পারি, আর যথার্থ ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আমাদের <0 দেখাতে হয়। ঠিক আছে, তার মানে আমরা দেখাবো যে এক্সটা যদি 0 টু ইনফিনিটি এই ইন্টারভ্যালে থাকে, তাহলে এফ ড্যাশ এক্সটা >0 হয়, বা অন্য অর্থে এফ ড্যাশ এক্স >0 হলে এক্সটা 0 টু ইনফিনিটি ইন্টারভ্যালে থাকে। তার জন্য কি করা হয়েছে না, আগে এফ ড্যাশ এক্স বের করা হলো। নর্মাল ক্যালকুলেশন, লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স, এক্স বলতে 1 প্লাস এক্স কাজ করছে, আর এটাকে ইউ বাই ভির ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। অ্যাপ্লাই করে ডেরিভেটিভ করে সিম্পল ক্যালকুলেশন করলে আসছে এক্স বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। এবার আমরা এফ এক্স যথার্থ বর্ধিষ্ণু হলে কি হবে না, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ >0 আমরা ধরে নিয়েছি যথার্থ বর্ধিষ্ণু হবে। তার মানে আমাদের নেক্সট কাজ কি, আমাদের দেখাতে হবে এক্সটা কোথায় আছে, 0 টু ইনফিনিটি ইন্টারভ্যালে। দুটো কাজ আমাদের, হয় বর্ধিষ্ণু ধরে এক্স এর রেঞ্জটা 0 টু ইনফিনিটি ইন্টারভ্যালে দেখাতে হবে, বা এক্স এর রেঞ্জটা 0 টু ইনফিনিটি ইন্টারভ্যালে ধরে বর্ধিষ্ণু দেখাতে হবে। যে কোনো একটা দেখালেই কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে। সহজ কি না, সহজ আমরা বর্ধিষ্ণু ধরে নিয়েছি না, যদি আমরা বর্ধিষ্ণু ধরি তাহলে সেখানে এফ ড্যাশ এক্স >0 বলতে পারবো। এখন এফ ড্যাশ এক্স বলতে কি কাজ করছে, এক্স বাই এক্স 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। এবার যেহেতু নিচের টার্মটা অলওয়েজ >0, সেটা তাহলে কি ডান দিকে গুণ করে দেওয়া যায়। এটা যদি >0 না হতো, তাহলে কিন্তু আমরা কোনাকুনি গুণ করতে পারতাম না, কারণ অসমীকরণের ক্ষেত্রে মাইনাস দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটি উল্টে যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের এই টা লেস দেন হয়ে যেতে পারতো, কিন্তু যেহেতু একটা বর্গ রাশি সে কখনোই ঋণাত্মক হতে পারবে না, তাই এটা ডান দিকে 0 সাথে গুণ করে দেওয়া যায়। তার মানে আমাদের চলে আসছে এক্স >0। এবার প্রশ্ন হচ্ছে এক্স >0, 0 থেকে কত বড় না, 0 যত বড় ইচ্ছা হতে পারে আপ টু ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটির আগে পর্যন্ত, অর্থাৎ 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এক্স এর রেঞ্জটা আমরা বলতে পারি। তার মানে আমরা বর্ধিষ্ণু ধরে প্রমাণ করতে পারলাম এক্সটা
0 টু ইনফিনিটির মধ্যে থাকতে পারে। আবার কেউ যদি 0 টু ইনফিনিটি ধরে বর্ধিষ্ণু দেখাতে পারো সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে, একেবারে কিছু কঠিন কাজ নয়, জাস্ট তোমাকে এখান থেকে একটা লজিক দিতে হবে, দিলেই হবে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে 0 টু ইনফিনিটি বিস্তারে যথার্থ বর্ধিষ্ণু এফ এক্স যে আমরা ফাংশনটা ধরেছিলাম সেটা যথার্থ বর্ধিষ্ণু হচ্ছে, সেটাই আমাদের প্রমাণ দেওয়া ছিল, ঠিক আছে। নেক্সট y ইকুয়াল টু a e টু দি পাওয়ার bx সমীকরণ থেকে a b অপনীত অবকল সমীকরণ গঠন কর। দেখো তোমাদের এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো অবকল সমীকরণ গঠনের ক্ষেত্রে যে y আর x এর মধ্যে যে রিলেশন দেওয়া আছে সেখানে কতগুলো আননোন কনস্ট্যান্ট আছে। আননোন কনস্ট্যান্ট আর নোন কনস্ট্যান্ট কারা? নোন কনস্ট্যান্ট হচ্ছে 1 2 3 5 যে কোনো ভ্যালু, আর আননোন কনস্ট্যান্ট কারা? না a b c যাদেরকে আমরা কনস্ট্যান্ট বলে ধরে নেই, ঠিক আছে। তারা হচ্ছে আননোন কনস্ট্যান্ট, যেমন বলেই দেওয়া আছে এ বি ধ্রুবক, এরা হচ্ছে আননোন কনস্ট্যান্ট, ভ্যালু জানা নেই কিন্তু কনস্ট্যান্টের মতো অ্যাক্ট করছে। তাহলে আমাদের অবকল সমীকরণ গঠন করার সময় কি মাথায় রাখতে হবে, না যতগুলো আননোন কনস্ট্যান্ট আছে আমরা ম্যাক্সিমাম ততবার ডেরিভেটিভ করতে পারবো, তার থেকে বেশিবার কিন্তু করা সম্ভব নয়। আর কি আছে না, যতবার ডেরিভেটিভ করলাম তাদের দ্বারা প্রাপ্ত সমীকরণ আর অরিজিনাল যে সমীকরণ দেওয়া রয়েছে এই সমীকরণগুলোকে কাজে লাগিয়ে আমাদের ওই যে আননোন কনস্ট্যান্ট রয়েছে সেগুলোকে তাড়াতে হবে। এখানে যেহেতু দুটো আননোন কনস্ট্যান্ট আমরা ম্যাক্সিমাম দুবার ডেরিভেটিভ করতে পারবো। এবার আমাদের টার্গেট রাখতে হবে যে এমনভাবে আমরা অ্যাডজাস্ট করব যাতে দুবার ডেরিভেটিভ করলেই আমাদের আননোন কনস্ট্যান্ট চলে যায়। যদি কখনো সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে না, ওই দুবার ডেরিভেটিভ করে প্রাপ্ত দুটো সমীকরণ এবং প্রদত্ত সমীকরণ থেকে ওই আননোন কনস্ট্যান্টগুলোকে যে কোনো উপায়ে ভ্যানিশ করা। তো বিভিন্ন পদ্ধতি রয়েছে, কখনো মান বের করে বসাতে হয়, কখনো ডাইরেক্ট বসালে চলে আসে। এক্ষেত্রে কি করা হলো দেখো, ওই পক্ষে প্রথম কাজ এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হলো, তাহলে ডিওয়াই ডিএক্স চলে এলো। এবার ডিওয়াই ডিএক্স যখনই আসছে সেটা দেখো আসছে এ বি ই টু দি পাওয়ার বিএক্স। এরপরে এই বিটাকে আলাদা করে এ ইন্টু বি টু দি ই টু দি পাওয়ার বিএক্স, এই পার্টটাকে আমরা চেঞ্জ করে কি লিখতে পারি না ওয়াই লিখতে পারি, এই পার্টটার নাম ওয়াই লিখতে পারি, তার মানে চলে আসছে কি বি ইন্টু ওয়াই। এবার আমরা কি জানি, এরপরে আমি আরেকবার ডেরিভেটিভ করার সুযোগ পাবো, কিন্তু এখন যদি আমি ডেরিভেটিভ করতে চাই তাহলে কিন্তু এই বিটা থেকে যাবে। এই জন্য কি করা হলো, এই ওয়াইটাকে প্রথম বাঁ দিকে পাঠানো হলো, যখনই বাঁ দিকে পাঠানো হলো 1/y ডিওয়াই ডিএক্স হয়ে গেল, সেটার মান বি। এবার ডান দিকে কনস্ট্যান্ট বি একা হয়ে গেছে। এবার যদি আমরা ডেরিভেটিভ করে দিই, বাঁ দিকের ডেরিভেটিভ হয়তো একটু কমপ্লিকেটেড হবে, কিন্তু সুবিধা কি না একেবারে দুটো কনস্ট্যান্ট যা ছিল এ তো অনেক আগেই চলে গেছে, এবার এই বিটা যে কনস্ট্যান্ট ছিল সেটাও কিন্তু ডাইরেক্ট চলে যাবে, এই সুবিধাটা আমরা পাবো। এই জন্য কি করা হলো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স করা হলো। বাঁ দিকটা কীভাবে ডেরিভেটিভ করা হচ্ছে, আমি এখানে ইউভি লাগিয়েছি, কেউ ইউ বাই ভি অ্যাপ্লাই করতে পারো। ইউভি কীভাবে লাগানো হয়েছে না 1/y এর ডেরিভেটিভ কত না -1/y², তখন ইন্টু যেহেতু y এর ডেরিভেটিভ হচ্ছে তাই ডিওয়াই ডিএক্স একটা থাকবে, আর আগের একটা ডিওয়াই ডিএক্স ছিল সেই জন্য ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার, প্লাস 1/y কে কনস্ট্যান্ট রেখে ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ কত হবে d2y dx2, সেটা হলো ডান দিকে যেহেতু বিটা কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ 0। তার মানে দেখো এই লাইনে কি হয়েছে, আমার ডাইরেক্ট যে দুটো কনস্ট্যান্ট ছিল আননোন কনস্ট্যান্ট এ আর বি সেই দুটো চলে গেছে। তার মানে এই যে নির্ণয় সমীকরণ এটাই হচ্ছে যে আমাদের প্রয়োজনীয় অবকল সমীকরণ। এবারে তোমাদের কোনো জায়গায় এটাই নোটেশন হিসেবে লেখা থাকতে পারে y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, দেখতে ভালো হয়, কারণ আমরা জানি ডাবল অর্ডার ডেরিভেটিভকে y2 বলা হয় আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে y1 বলা হয়, এটা নোটেশন মাত্র আর কিছু না। এটা থাকলেও কোনো সমস্যা নেই, এটাও তোমাদের উত্তর হিসেবে অ্যাকসেপ্টেড হবে, ঠিক আছে। নেক্সট দেখো এফ(x) একটা ফাংশন, তাকে বলে দেওয়া রয়েছে মডিউলাস অফ সাইন এক্স বাই এক্স, কখন না যখন সে এক্স নট ইকুয়াল টু 0 এবং 1 ভ্যালু দেবে যখন এক্সটা ইকুয়াল টু 0। আমাদের দেখতে হবে যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত কিনা। সন্তত কখন হবে না যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোই ফাংশনাল যে ভ্যালু পাবো সেই ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল হয়। লেফট হ্যান্ড লিমিট মানে কি না লিমিট যে বিন্দুতে বলেছে লিমিট এক্সটেন্ডিং টু সেই বিন্দু প্লাস, এখানে যেহেতু 0 বিন্দুতে 0 প্লাস এফ(x), সেটা কত হবে না লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস এফ(x) এর ভ্যালু কত না যখন 0 প্লাস মানে কি 0 থেকে একটু বড়, 0 থেকে একটু বড় মানে নিশ্চয়ই নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0 হলে ফাংশন উপরের ভ্যালুটা নেবে মডিউলাস অফ সাইন এক্স বাই এক্স। এবার এক্স যেহেতু 0 প্লাস পজিটিভ ভ্যালু আর সাইনের ভিতর পজিটিভ ভ্যালু দিলে পজিটিভই থাকে, সেই জন্য মড ডাইরেক্ট উঠে যাচ্ছে, আর সাইন এক্স বাই এক্স এর লিমিট আমরা কত জানি না 1 হয়, তার মানে ভ্যালুটা 1 হয়ে যাচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে কি না লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাস লেফট হ্যান্ড লিমিট বের করছি, সেক্ষেত্রে এক্স মাইনাস মানে কি 0 মাইনাস মানে কি 0 থেকে একটু ছোট অর্থাৎ নেগেটিভ ভ্যালু, আর সাইনের ভেতর নেগেটিভ ভ্যালু দিলে সেটা নেগেটিভ বাইরে বেরিয়ে আসে, সেই জন্য মডিউলাস কি করবে একটা অ্যাডিশনাল মাইনাস সাপ্লাই করবে যাতে জিনিসটা পজিটিভ থাকে, আর মডেলের কাজ পজিটিভ রাখা। এরপর যদি আমরা লিমিট অ্যাপ্লাই করি তাহলে হয়ে যাচ্ছে -1। তার মানে আমরা এখানে দেখতেই পাচ্ছি ক্লিয়ারলি যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট ক্লিয়ারলি ইকুয়াল নয়, তার সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে লিমিটের অস্তিত্ব নেই। এক্ষেত্রে আমি তবু ফাংশনাল ভ্যালু বের করে দিচ্ছি, এই ফাংশনাল ভ্যালু কার সাথে ইকুয়াল হচ্ছে ডান দিকের লিমিটের সাথে সমান হচ্ছে কিন্তু বাঁ দিকের সাথে সমান হচ্ছে না। তাহলে মোর স্পেসিফিক্যালি যদি এখানে বলতে হয় জিনিসটা কি হয়েছে, এটা ডান দিকে সন্তত হয়েছে, কার না 0 ডান দিকে সন্তত, কারণ ফাংশনাল ভ্যালু ডান দিকের লিমিটের সাথে ইকুয়াল হয়েছে।
এখানে কিন্তু আমাদের সেটা চাইনি, আমি জিনিসটা জাস্ট তোমাদের বলে দিলাম যেহেতু প্রসঙ্গক্রমে এসছে। এখানে কিন্তু আমাদের যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল নয়, তাই জিরো বিন্দুতে সন্তত নয়, অসন্তত, এটুকু আমরা বলতে পারবো। কিন্তু যদি বলতো যে কোথায় সন্তত, না আমরা বলতে হবে যে এক্স ইকুয়াল টু জিরো এর ডান দিকে সন্তত, অর্থাৎ যেহেতু জিরো প্লাসের সাথে ফাংশনাল ভ্যালু ইকুয়াল হচ্ছে, তাই ডান দিকে সন্তত কিন্তু বাম দিকে অসন্তত। আর আমাদের পিওরলি সন্তত বলতে গেলে কোনো বিন্দুতে বাম দিকে সন্তত এবং ডান দিকে সন্তত দুটোই হোল্ড করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো বলা রয়েছে 3-4 বিন্দুগামী এবং XY সমতলের সমান্তরাল তলের সমীকরণ। আমরা জানি কি না XY সমতলে সমান্তরাল তলের সমীকরণ হয় z ইকুয়াল টু ধ্রুবক। এবার প্রশ্ন হচ্ছে এই ধ্রুবকের মান বের করতে হবে, তার জন্য শর্ত বলা রয়েছে না তলটি কোন বিন্দুগামী, 3-4 বিন্দুগামী। এবার যেহেতু এখানে আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু বসানোর জায়গা নেই, তাই আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু বসাতে পারবো না, শুধু জেড এর ভ্যালুটাই 1 বসালাম, তার মানে সিটা কত চলে এলো 1। আবার সেই সি এর ভ্যালু আমাদের যে নির্ণয় সমীকরণ তাতে যদি বসিয়ে দিই তাহলে চলে আসছে জেড ইকুয়াল টু 1। তার মানে জেড ইকুয়াল টু 1 হবে এক্স ওয়াই তলের সমান্তরাল তলের সমীকরণ, যা 3-4 এবং 1 বিন্দুগামী। আমাদের খেয়াল রাখতে হবে যে এক্স ওয়াই তলের সমান্তরাল তলের সমীকরণ হচ্ছে জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট, এক্স জেড তলের হচ্ছে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর ওয়াই জেড তলের এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। এগুলো একেবারেই সহজ জিনিস, সমতলের তোমরা চ্যাপ্টারটা যদি পড়ে থাকো সেখানে একদম বেসিক কনসেপ্ট হিসাবে বলে দেওয়া আছে, বা তোমরা যেখানে পড়েছো সেখানে নিশ্চয়ই তোমাদের বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো একটা সরল রেখা সমীকরণ দেওয়া রয়েছে এক্স প্লাস 3/-1 ওয়াই মাইনাস 2/3 জেড প্লাস 2/2। সরল রেখাটি ওয়াই জোট তলকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক বের করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে ওয়াই জেড তলকে কোথায় ছেদ করেছে আমরা তো জানি না, কিন্তু আমরা এটুকু বলতে পারি যে সরল রেখার উপর আমরা একটা র্যান্ডাম বিন্দু অবশ্যই ধরে নিতে পারবো। কি করে না ওইটাকে ইকুয়াল টু যদি আমরা কে ধরি, এটা নিশ্চয়ই টেকনিকগুলো পড়া হয়েছে তোমাদের, যে ইকুয়াল টু কে ধরে নেওয়া হয়, যেখানে কেটা নট ইকুয়াল টু কে একটা ধ্রুবক বলে দেওয়া হয়, তারপর সেই কে এর একটা নির্দিষ্ট মানের জন্য ওই সরল রেখার উপর আমরা যে কোনো বিন্দুকে পেতে পারি, এটুকু তোমাদের জানা আছে। তার মানে ওই সরলরেখার উপর যে কোনো বিন্দুকে আমরা কে এর আকারে রিপ্রেজেন্ট করলে দেখতে কিরকম হবে, -k-3, 3k+2 আর 2k-2 এই টাইপের দেখতে হবে। এবার এই বিন্দুটাই কে এর একটা নির্দিষ্ট মানের জন্য ওয়াই জেড তলের ওপর বিন্দুটাকে রিপ্রেজেন্ট করবে, তাহলে আমাদের খুঁজতে হবে সেই কে এর মানটা কোথায়, সেটাই বলা হয়েছে। দেখো যে ধরি এই বিন্দুটি কে এর একটি নির্দিষ্ট মানের জন্য ওয়াই জেড তলকে ছেদ করে, কারণ ওয়াই জেড তলকে ছেদ করা মানে কি, সেখানে এক্স কোঅর্ডিনেটটা কত হয়ে যাবে না 0 হয়ে যাবে। তার মানে এক্স কোঅর্ডিনেটকে 0 করা মানে কি কে ইকুয়াল টু কত চলে আসবে -3। তার মানে কে এর মান যে নির্দিষ্ট মান খুঁজছিলাম যার জন্য ওয়াই জেড তলকে ছেদ করবে সেটা কত না -3। তাহলে কে এর মান যদি -3 হয়, এই যে বিন্দুটা পেয়েছি সেই বিন্দুতে কে এর জায়গায় -3 বসাও, তাহলে এই যে আমাদের যে নির্ণয় বিন্দু দরকার সেটা বেরিয়ে আসবে, ঠিক আছে। নেক্সট বলা রয়েছে একটি ঝোঁকশূন্য পাশাকে 3বার উত্থিত করা হলো, হেডের সংখ্যার সম্ভাবনা বিভাজন নির্ণয় করো। প্রথম কথা প্রশ্নটা ভুল রয়েছে, কারণ একটা পাশাকে উত্থিত করে কখনো হেড পাওয়া যায় না। পাশাকে উত্থিত করলে কি পাবো না 1 2 3 4 5 6 এই নাম্বারগুলো পাবো। আবার হেড পেতে গেলে একটা মুদ্রাকে উত্থিত করতে হবে, সেই জন্য কি করা আছে আমাকে যে কোনো একটা জায়গাকে চেঞ্জ করতে হবে, দিয়ে অ্যান্সারটা বের করবো। এবার পাশাকে 3বার যদি উত্থিত করা হয় তাহলে কিন্তু সেখানে স্যাম্পল স্পেসে 216খানা এলিমেন্ট হবে, কারণ একটা পাশা উত্থিত করলে 6টা আউটকাম থাকে, আর 3বার উত্থিত করা হলে 6³ অর্থাৎ 216খানা কিন্তু আউটকাম আসবে। সেখান থেকে আমরা যদি সম্ভাবনা বিভাজন বের করি, এবার প্রশ্নটা কার বের করব, হেডের তো সম্ভাবনা বিভাজন হয় না কারণ পাশাতে হেড পড়ে না, তাহলে কি 1 এর বের করবো নাকি 2 এর করবো নাকি 3 বা 6 এর বা 5 এর বা 4 কার করবো জানি না। সেই জন্য কি করলাম, প্রশ্নটা যেহেতু হেডের বলা আছে তাহলে হেডটাকে পেয়ে থাকলাম, এটাকে পাশার পরিবর্তে মুদ্রা করে দিলাম। তাহলে 3বার মুদ্রা টস করলে কত হয়ে যায় না 2³ 3বার মুদ্রা টস করলে একবারে হচ্ছে দুটো আউটকাম আসে, আর 3বারে 2 ইন্টু 2 2 অর্থাৎ 8টা আউটকাম আসবে। তো এক্ষেত্রে ক্যালকুলেশন আমাদের ইজি হয়ে যায়, যদি আমাদের যেহেতু বিভাজন চেয়েছে বিভাজনের টেকনিক লাগিয়ে করা হয়েছে। দেখো সেটাই ধরে নেওয়া হয়েছে যে এক্স ইকাল টু একটি মুদ্রাকে 3বার উত্থিত করা হলে প্রাপ্ত হেডের সংখ্যা, কতগুলো হেড পাওয়া যেতে পারে না 3বার যদি উত্থিত করা হয় একটা তো হেড না পেতে পারি, অর্থাৎ এক্সট্রা 0 হতে পারে, আবার একটাতে হেড পেতে পারি, দুটোতে হেড পেতে পারি, তিনটেতে হেড পেতে পারি, যার সম্ভাবনা আমাদের বের করতে হবে। কিন্তু তার জন্য ফর্মুলা লাগবে, যে কোন ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা ওই প্রাপ্ত হেডের সংখ্যার প্রবাবিলিটিটা পাবো। দেখো যদি একবার টস করা হয় একটা কয়েনকে, তাহলে তার সফলতা বলে আমরা কি বলছি না হেড পড়াকে সফলতা, যেহেতু হেডের সংখ্যা বের করবো সেহেতু আমরা কি করছি না হেডকে সফল বলে বলছি। তাহলে তার সম্ভাবনা কত না, যেহেতু দুটো রয়েছে হেড আর টেল, তার মধ্যে হেড হচ্ছে একটা রয়েছে তাই 1/2, এটা হচ্ছে পি, সফলতাকে আমরা পি বলি। আবার হেড না পড়া অর্থাৎ অসফলতার সম্ভাবনা কত না বাকি যেটা কি রয়েছে, যদি টেল পড়ে টেল মানে কি 1/2, সেটাও 1/2, কারণ এখানে কয়েন টস করলে হেড আর টেল ছাড়া তো কিছুই আউটকাম আসে না, সেই জন্য হেডও 1/2 আর টেলও 1/2, ঠিক আছে।
এবার যদি 3 বার ছোড়া হয়, আমাদের বার্নৌলি ট্রায়ালস কি বলছিল, যদি n বার ছোড়া হয়, এখানে n বলতে কত না 3 বার যদি ছোড়া হয়, তাহলে সেক্ষেত্রে x বার হেড পড়ার সম্ভাবনা কত না, প্রবাবিলিটিটাকে নোটেশন করা হয় প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু x, অর্থাৎ x বার কত না, ফর্মুলাটা ছিল ncx p টু দি পাওয়ার x ইন্টু q টু দি পাওয়ার n মাইনাস x। এখানে n বলতে 3, সেটা অ্যাপ্লাই করা হয়েছে, n বলতে 3, p বলতে সাফল্য, সাফল্য বলতে হেডের প্রবাবিলিটি, এইটা যখন অ্যাপ্লাই করছি ফর্মুলাটা ক্যালকুলেট করার পর আসছে 3cx ইন্টু হাফ টু দি পাওয়ার 3। এটা তার মানে এক্স বার হেড পড়ার সম্ভাবনা পেতে গেলে এক্স এর জায়গায় আমাদের বের করতে, এক্স এর জায়গায় যে মানটার দরকার সেই মানটা বসাতে হবে। তার মানে এবার কি, প্রথমবার কি বললাম না, যদি 3টা কয়েনকে টস করা হয় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে সিনারিও না, একটাতেও হেড পড়েনি, একটাতে পড়তে পারে, দুটোতে পড়তে পারে, তিনটাতে পড়তে পারে। যখন একটাতে হেড পড়েনি তার সম্ভাবনা কত, এক্স এর জায়গায় 0 বসাতে হবে, ক্যালকুলেট করলে আসছে 1/8। আর যখন একবার পড়বে ক্যালকুলেশন করলে 3/8, দুবার পড়লেও 3/8, আর 3বার পড়লে 1/8। তার মানে আমাদের সম্ভাবনা বিভাজন ছকটা কিরকম হয়ে যাবে না, এক্স এর মান যখন 0 1 2 3 তখন প্রবাবিলিটি হয়ে যাচ্ছে 1/8, 3/8, 3/8 এবং 1/8। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সম্ভাবনা বিভাজন ছক, যখন 3টা কয়েনকে টস করব এবং হেড পড়ার সংখ্যা আমরা বের করব। ঠিক আছে, নেক্সট বলছে এ আর বি এমন দুটি ঘটনা যাদের ইউনিয়নের প্রবাবিলিটি বলা আছে হাফ, এবং পি অফ বি কমপ্লিমেন্ট, বি এর কমপ্লিমেন্টের প্রবাবিলিটি বলা আছে 2/3। আমাদের বের করতে হবে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট স্ল্যাশ বি কমপ্লিমেন্ট। আমাদের ফর্মুলা কি জানি না, প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি এর মানেই হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ উপরে দুটোর ইন্টারসেকশন হবে এবং নিচে যা এলিমেন্ট রয়েছে তার প্রবাবিলিটিতে ভাগ হবে। তাহলে এক্ষেত্রে সেটা যদি অ্যাপ্লাই করা হয়, নিচে কি রয়েছে বি কমপ্লিমেন্ট, তাহলে বি কমপ্লিমেন্টের প্রবাবিলিটি ভাগ হবে, আর উপরে কি হবে না, দুটোর ইন্টারসেকশন হবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার এখানে কি করা হলো না, ডি মর্গান ফর্মুলা অ্যাপ্লাই করা হলো। ডি মর্গান কি ছিল না, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান এ ইউনিয়ন বির হোল কমপ্লিমেন্ট। এখানে কমপ্লিমেন্টকে বার দ্বারা নোটেশন করা হয়েছে। ঠিক আছে, ডি মর্গান অ্যাপ্লাই করা হলো। নেক্সট কাজ কি না, আমরা জানি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, এই ফর্মুলা তারপরের লাইনে অ্যাপ্লাই করা হলো, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বির হোল কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। আর নিচে কি প্রবাবিলিটি অফ ডাইরেক্ট বি কমপ্লিমেন্ট দেওয়া ছিল, সেই জন্য আর এখানে কোনো চেঞ্জ করা হয়নি। এবার দেখো যে ভ্যালুগুলো দেওয়া ছিল সেটা বসানো হলো, বসিয়ে ক্যালকুলেট করলে আসছে 3/4। ঠিক আছে, নেক্সট 4 নম্বরের অঙ্কগুলো দেখো, যদি আমরা ডিসকাস করি, প্রথম বলা আছে এফ একটা ফাংশন এ থেকে বিতে চিত্রণ ম্যাপিং ডিফাইন করা আছে কিভাবে না, এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 দ্বারা সংজ্ঞাত হয়, যেখানে এ বলতে কি সেট না, রিয়েল নাম্বার থেকে 3টা বাদ, অর্থাৎ ডোমেনে 3 পয়েন্টটা নেই, এবং বি বলতে রিয়েল নাম্বার -1, অর্থাৎ কোডোমেনে 1 পয়েন্টটা নেই। আমাদের দেখাতে হবে এই যে এফটা ডিফাইন করা রয়েছে সেটা এক উপরে চিত্রণ, অর্থাৎ বাইজেক্টিভ দেখাতে হবে। তাহলে বাইজেক্টিভ দেখাতে গেলে আমাদের কি দেখাতে হবে, 1 অর্থাৎ 1 1 প্রথম দেখাতে হবে, আর 1 2 দেখাতে হবে, অর্থাৎ সাবজেক্টিভ দেখাতে হবে। ঠিক আছে, এবার এই দুটো যখন দেখাবো তখন 1 1 দেখানোর টেকনিক কি না, আমাদের 1 1 দেখানোর জন্য ডোমেন থেকে দুটো এলিমেন্ট তুলে নিতে হয়, তাই করেছি x1 x2। কেমন ভাবে তুলে নিয়েছি না, এমন ভাবে যাতে fx1 সমান fx2 হয়, অর্থাৎ এমন দুটো এলিমেন্ট তুলেছি যাদের ইমেজটা ইকুয়াল। তাহলে আমাদের টার্গেট কি না, যদি ইমেজ ইকুয়াল হয় তাহলে পয়েন্টগুলো ইকুয়াল হবে, এটা যদি দেখাতে পারি তাহলে 1 1 হয়ে যাবে। এবার যেহেতু ডোমেন থেকে তুলেছি তাই তারা কি দুজনে কেউ 3-এর সাথে ইকুয়াল হতে পারবে না, কারণ আমাদের ডোমেনের মধ্যে 3 পয়েন্টটাই নেই। ঠিক আছে, সেই জন্য তাহলে আমরা কি বলতে পারি, fx1 মানে ফর্মুলাতে x1 বসানো হয়েছে, fx2 বলতে ফর্মুলাতে x2 বসানো হয়েছে। এবার দেখো কোণাকুণি গুণ করা হয়েছে, যখনই আমরা কোণাকুণি গুণ করছি দুটো করে টার্ম কিন্তু কেটে যাচ্ছে, একটা কনস্ট্যান্ট টার্ম আর একটা x1 x2 টার্ম কেটে যাচ্ছে। তার মানে পড়ে থাকছে কি না, -x2 -3x1, আর ডান দিকে পড়ে থাকছে -x1 -3x2। এবার সবগুলোকে যদি আমরা একদিকে নিয়ে আসি, 2 কমন গিয়ে ডান দিকে 0-এর সাথে ভাগ হয়ে যাবে, তার মানে পাচ্ছি x1 -x2 সমান 0, অর্থাৎ x1 সমান x2। অর্থাৎ আমরা প্রমাণ করে দিতে পারলাম যে দুটো যদি প্রতিবিম্ব যদি ইকুয়াল হয় তাহলে সেখান থেকে এলিমেন্ট দুটো ইকুয়াল হবে, অর্থাৎ এটা একটা এক অপেক্ষক বা 1 1। নেক্সট কাজ কি, 1 2 দেখাতে হবে। 1 2 দেখানোর টেকনিক কি না, আমাদের কোডোমেন বলতে বি ছিল, বি সেটটা কেমন ছিল না, পুরো রিয়েল নাম্বার -1। এই বি থেকে একটা এলিমেন্ট তুলতে হবে, তারপর দেখাতে হবে এর জন্য একটা প্রাকবিম্ব এতে এক্সিস্ট করে, এটা আমাদের দেখাতে হবে। এবার প্রশ্ন হচ্ছে টেকনিকটা কি না, আমরা কি করলাম না, বি থেকে একটা এলিমেন্ট তুললাম, বি থেকে তোলা মানে কি সেটা নট ইকুয়াল টু 1 হবে, কারণ বিতে 1 নেই। নেক্সট কাজ হচ্ছে যে আমরা ধরে নিলাম যে fx ইকুয়াল টু y হয়, অর্থাৎ কোনো একটা x এর জন্য fx উপর সেই x অ্যাপ্লাই করলে তাহলে আমরা y, এই যে এলিমেন্টটা আমরা কোডোমেন থেকে তুলছি সেটা পাই।
এবার প্রশ্ন হচ্ছে এই এক্সটা যে আদতে এই এ সেটে রয়েছে সেইটা যদি দেখাতে পারি, তার মানে বলতে পারবো তাহলে কি ডোমেনে একটা তার প্রিমেজ আছে। কিন্তু যদি এক্স এই বাইরের কোথাও এলিমেন্টের জন্য হয়, অর্থাৎ আমাদের জিনিসটা তোমাদের এমন বলতে চাইছি, ধরো এ সেট আর বি সেট, এখান থেকে এফ ফাংশনটা ডিফাইন করা রয়েছে। এবার এখান থেকে আমরা একটা এলিমেন্ট তুললাম ওয়াই। এবার ধরে নিয়েছি কোনো একটা এক্সের জন্য এফটা কি করছে, এই এক্সকে ওয়াইতে ম্যাচ করাচ্ছে। কিন্তু যদি এই এক্সটা বাইরের কোনো এলিমেন্টের জন্য হয়, এই সেটা নেই, বাইরের এলিমেন্টের জন্য হয়, তাহলে তো আমরা এটা বলতে পারবো না যে ওয়াইয়ের প্রাকবিম্ব আছে। ওয়াইয়ের প্রাকবিম্ব কখনই থাকবে না, যখন এখানকার এলিমেন্ট তুললে তার একটা প্রি ইমেজ এই এ সেটে পাবো তখন। কিন্তু এ সেটের বাইরে পেলে তো সেটা আমরা বলতে পারবো না। তাহলে আমাদের টার্গেট হবে কি, এই যে এক্সটা যার জন্য এফ এক্স ইকুয়াল টু ওয়াই হচ্ছে, সেই এক্সটা যে এ সেটে আছে সেইটা আমাকে বলা। যদি আমরা বলতে পারি ওই এক্সটা এ সেটে রয়েছে, তাহলেই বলে দেবো সেটা অন টু হয়ে যাচ্ছে। তাহলে দেখো এফ এক্স বলতে কি না এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি, এখান থেকে ক্যালকুলেট করে কি করা হলো না এক্সকে ইন টার্মস অফ ওয়াই, ওয়াইয়ের আকারে প্রকাশ করা হলো। দেখতে কিরকম হলো, থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান। এবার আমি তাকে বলে দিয়েছি কত না সেটা বিলংস টু এ। তো প্রশ্ন হচ্ছে ডাইরেক্ট বলে দেওয়া যাবে কি করে? যদি ডাইরেক্ট বলে দেওয়া যেত তাহলে এত পরিশ্রম করে লাভ কি হলো? এটা বলা যাবে তার একটাই কারণ, যেহেতু ওয়াই নট ইকুয়াল টু ওয়ান, ওয়াই এক নয়, তার মানে নিচটা অসংজ্ঞাত নয়। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে নিচটা অসংজ্ঞাত না হলেই তাহলেই কি ডোমেনে থাকবে? না, একেবারেই নয়, কারণ ডোমেনে পুরো রিয়েল নাম্বার নয়। যদি পুরো রিয়েল নাম্বার হতো, এই এ সেটটা যদি পুরো রিয়েল নাম্বারের সাথে ইকুয়াল হয়ে যেত, তাহলে এই নিচটা নট ইকুয়াল টু ওয়ান এটা হলেই কিন্তু আমরা বলে দিতে পারতাম বিলংস টু এ। কিন্তু তাও নয়, কারণ এতে এই আরেকটা পয়েন্ট কিন্তু নেই, এই 3 পয়েন্টটা কিন্তু নেই। তার মানে এই যে ভ্যালুটা, এই পুরো ভ্যালুটা যদি 3 হয়ে যায়, সেটা তো আর এ সেটে নেই। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা এই যে বলতে পারবো এক্সটা তাহলে কি না ওই এ সেটের বাইরের একটা এলিমেন্ট। আমাকে দেখাতে হবে যে এই এক্স এর মান 3ও হতে পারবে না, কারণ যদি 3 না হয় আবার নট ইকুয়াল টু 1 হয়, তবেই আমরা বলতে পারবো যে আদতে এ সেটে রয়েছে। 3 নয় কেন? কারণ দেখানো হয়েছে যে যদি 3 হয়ে যায় এক্স এর ভ্যালু, তাহলে এক্স বলতে কত না থ্রি ওয়াই মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো না কোনাকুনি গুণ করলে দেখো এইটা হয়ে যাবে থ্রি ওয়াই মাইনাস থ্রি, দুদিক থেকে থ্রি ওয়াই ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে চলে আসবে মাইনাস ওয়ান সমান মাইনাস থ্রি, যেটা কোনোদিনই সম্ভব নয়, কারণ মাইনাস এক আর মাইনাস তিনের সাথে সমান কখনোই নয়। সেই জন্য আমরা বলতে পারি যে এই যে এক্সটা আমরা পেয়েছি থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান, এটা অবশ্যই ডোমেনে থাকবে, অর্থাৎ আমাদের যে এ সেট রয়েছে সেই এ সেটের মধ্যে থাকছে। অর্থাৎ প্রতিটা ওয়াই বিলংস টু বি এর জন্য আমরা এমন একটা এক্স খুঁজে পাচ্ছি যেটা এতে রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কোডোমেনের পয়েন্টের জন্য একটা তার প্রাকবিম্ব পাওয়া যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে বলতে পারবো এফটা কি একটা উপরিচিত্রণ। তাহলে এফ যদি একটা উপরিচিত্রণ হয়ে যায়, আবার একটু আগে প্রমাণ করেছি এফ একটা ওয়ান ওয়ানও হয়েছে, অর্থাৎ একই হয়েছে, তার মানে আমরা বলতে পারি এক উপরিচিত্রণ, অর্থাৎ এফটা একটা বাইজেক্টিভ, যেটা প্রমাণ করার দরকার ছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করতে পারছি। ঠিক আছে, নেক্সট ইনভার্স ফাংশন বলা আছে, দেখো হাফ অফ কস ইনভার্স 5 cos x প্লাস 3 ডিভাইডেড বাই 5 প্লাস 3 cos x। দেখো তোমরা যদি প্রমাণটা একটু খেয়াল করে দেখো, দেখলেই বুঝতে পারবে ডান দিকে যে পার্টটা রয়েছে সেই পার্টটা ট্যান দিয়ে রয়েছে। তার মানে আমাদের কাজ কি হবে না কসকে ট্যানের আকারে প্রকাশ করা। এবার cos x এর ট্যানের সূত্র কি না অংশকোণের সূত্র রয়েছিল যে cos x ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই টু, এটা অংশকোণের সূত্র ছিল। তাহলে এই সূত্র দেখো যেখানে যেখানে cos x ছিল সেই cos x এ অ্যাপ্লাই করা হয়েছে। এরপর উপর নিচে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করা হয়েছে, নিচের উপরে লসাগু হয়ে যাচ্ছে 1 প্লাস tan স্কোয়ার, আর নিচের লসাগু 1 প্লাস tan স্কোয়ার, এটা লসাগু করার পর ক্যান্সেল আউট করা হয়েছে। এই জায়গায় একটু সিম্পল স্টেপ জাম্প করা রয়েছে, কিন্তু বেসিক ক্যালকুলেশন আশা করছি তোমরা বুঝতে পারবে এবং সেটা তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে, একটু ক্যালকুলেটটা নিজেরা করে নেবে। ঠিক আছে, তারপর সেটা ক্যান্সেল আউট করানো হয়েছে। এবার উপর নিচে কি পড়ে থাকছে না 8 মাইনাস 2 tan স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই 8 প্লাস 2 tan স্কোয়ার এক্স বাই টু। বোথ সাইডে কি করা হলো, উপর নিচে 2 কমন নেওয়া হলো, 2 কমন নিয়ে সেটাকে কাটিয়ে দেওয়া হলো। তাহলে পড়ে থাকছে কত 4 মাইনাস tan স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই 4 প্লাস tan স্কোয়ার এক্স বাই টু। এর প্রমাণটা যদি দেখো, প্রমাণে কিন্তু কোথাও ওই 4 নেই। ঠিক আছে, তাহলে সেটা কি করা হলো না আবার কি করা হলো, এখান থেকে 4 কমন নেওয়া হলো। যখনই 4 কমন নেওয়া হলো তখন কত পড়ে থাকবে, এটা হয়ে যাবে 1 মাইনাস 1 বাই 4 tan স্কোয়ার এক্স বাই টু, আর নিচটা হয়ে যাবে 4 কমন নিলে 1 প্লাস 1 বাই 4 tan স্কোয়ার এক্স বাই টু। এই 4 দেখো ক্যান্সেল আউট হয়ে যাবে। কি লাভ না তাকে চেঞ্জ করে দেখো আমরা লিখতে পারি 1 মাইনাস 1 বাই 2 tan x বাই টু হোল স্কোয়ার, 1 প্লাস 1 বাই 2 tan x বাই টু হোল স্কোয়ার। এইবার যদি তোমরা খেয়াল করে দেখো এই যে ভেতরের পার্টটা রয়েছে, ভেতরের পার্টটা ডান দিকের পার্টের মতো দেখতে, কিন্তু এই জায়গায় কি কাজ করছে না হাফ অফ tan x বাই টু। তার মানে আমরা কি লিখতে পারি তাকে না হাফ অফ tan x বাই টু। সেই জায়গায় আমরা কি থাকে যেটা থাকে আমরা সেই অনুযায়ী লিখতে পারি। তার মানে আমাদের কি চলে আসছে না বাইরে পুরো ফর্মটা দেখো চলে আসছে cos ইনভার্স অফ 1 মাইনাস
হাফ অফ tan x বাই টু এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস হাফ অফ tan x বাই টু এর হোল স্কোয়ার। তাহলে সেটাকে চেঞ্জ করে লিখতে পারি 2 tan ইনভার্স হাফ অফ tan x বাই টু। এই ফর্মুলাটাকে যদি আমরা রিভার্স করে দিই তাহলে কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে। কারণ এই কসটাকে ডান দিকে পাঠালে চলে আসে কস ইনভার্স, আর এক্সটা বাম দিকে পড়ে থাকে, তাহলে কস ইনভার্স অফ 1 মাইনাস tan স্কোয়ার x বাই টু, এক্স বলতে কাজ করছে কি হাফ অফ tan x বাই টু। সেইটা আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের ডাইরেক্ট চলে আসছে, বাইরে 2 আর হাফ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে tan ইনভার্স অফ হাফ অফ tan x বাই টু এটা কিন্তু আমাদের চলে আসছে, ঠিক আছে। নেক্সট দেখো বলা রয়েছে প্রাথমিক সারি প্রক্রিয়া প্রয়োগ করে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, তার বিপরীত নির্ণয় করতে হবে, ইনভার্স বের করতে হবে। এর টেকনিকটা কি না, যে ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে তাকে একটা কিছু ধরে নিয়েছি যাতে ক্যালকুলেশন ইজি হয়, না ধরলেও হতো কিন্তু সেক্ষেত্রে বারবার একটা ম্যাট্রিক্সকে লিখতে হতো, সেইটা অ্যাভয়েড করার জন্য আমরা তাকে একটা ধরে নিয়েছি এ বলে। আমরা কি জানি না যে কোনো ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে সেটা সেই ম্যাট্রিক্সটাই মেনটেন থাকে, তার এ ইন্টু আই বা আই ইন্টু এ সেটা এই ম্যাট্রিক্স হচ্ছে। নেক্সট কাজ আমরা কি না, আমরা যদি এমনটা বের করতে পারি, এমন একটা ম্যাট্রিক্স বি যদি বের করতে পারি যাতে এ বি ইকুয়াল টু আই হয়, তার মানে এই বি ম্যাট্রিক্সটার সাথে এ ম্যাট্রিক্সটাকে গুণ করলে আইডেন্টিটি আসছে, তার এই বিটাকে কি বলে দেবো এ এর ইনভার্স, তার মানে এ এ ইনভার্স ইকুয়াল টু যে আই, এই প্রপার্টিটা আমরা ইউজ করবো। তার মানে এই প্রশ্ন হচ্ছে বি ম্যাট্রিক্স খুঁজতে হবে যাতে ডান দিকটা আইডেন্টিটি হয়। এবার প্রশ্ন এখন আমাদের কি আছে না, ডান দিকটা এ ম্যাট্রিক্স রয়েছে, আমাদের কাজ হবে কি এই এ ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বানানোর জন্য যত ধরনের সারি অপারেশন, এখানে কিন্তু একেবারে ভুল করে কলাম অপারেশন লাগানো যাবে না, কারণ বলেছে শুধু সারি অপারেশন, কিন্তু যদি বলা থাকতো সারি ও কলাম অপারেশন তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যেত, যেহেতু বলা নেই শুধু সারি অপারেশন তাই কাজটা একটু বড় হবে, কিন্তু কঠিন কিছু নয়, ঠিক আছে। তাহলে সেখানে শুধু সারি অপারেশন অ্যাপ্লাই করে আমাদের ডান দিকের ম্যাট্রিক্সটা আইডেন্টিটি বানাতে হবে। তার সাথে সাথে কি না, ডান দিকে অপারেশন লাগালে বাঁ দিকেও লাগাতে হবে, তাহলে বাঁ দিকে কোন ম্যাট্রিক্সে লাগানো হবে, এই এ ম্যাট্রিক্সে কিন্তু নয়, লাগাতে হবে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সে, কারণ আমরা ফর্মটা আনতে চাইছি এ বি ইকুয়াল টু আই, তাহলে এই এটাকে তো মেনটেন থাকতে হবে, সেই জন্য এই এটাকে ফিক্সড রেখে ওর সাথে যে আই আছে তাকে আমরা অপারেশন অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে আমাদের কি করা হচ্ছে না, এবার দেখো অপারেশনগুলো তোমাদের আমি প্রত্যেকটা সাইডে মেনশন করে দিয়েছি কখন কোন স্টেপে কোন অপারেশন অ্যাপ্লাই করা হয়েছে। আজ কি হবে না, আইডেন্টিটি ম্যাট্রিক্স আনা, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্ম 100 0 1 0 0 0 1 এইটা কিন্তু আনা, ঠিক আছে। এটা তোমাদের দেখো সাইডের অপারেশনগুলো তোমরা যদি দেখতে থাকো দেখলেই কিন্তু বুঝে, একটু লম্বা হয়েছে দেখলেই কিন্তু বুঝে যাবে যে কিভাবে কি অপারেশন হয়েছে, এবং যা অপারেশন ডান দিকে অ্যাপ্লাই করা হয়েছে ঠিক একই অপারেশন এইদিকে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স ছিল তার উপরেও অ্যাপ্লাই করা হয়েছে। সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে থাকলে অনেকটা স্টেপ পরে গিয়ে কিন্তু দেখো আমি ডান দিয়ে কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখাতে পেরেছি, কিন্তু যখনই আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখাতে পারলাম অপারেশন অ্যাপ্লাই করে, বাঁ দিকে এর সাথে কি ম্যাট্রিক্স চলে এলো না, এর সাথে চলে এসছে এই একটা ম্যাট্রিক্স, তার মানে এই ম্যাট্রিক্সটাই এখন কার কাজ করছে, সেই বি ম্যাট্রিক্সের কাজ করছে। দেখো সেটাই আমাদের বলা হয়েছে, অতএব এ ইনভার্স সমান সেই বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স বলতে এটা। এবার কি না, এটা দেখতে যেহেতু 1/, আকারে ছিল সেটাকে মেনটেন করার জন্য একটা 1/3 কমন নেওয়া হয়েছে, যখনই 1/3 কমন নেওয়া হয়েছে উপরের লাইন থেকে তো 1/3 কমন দিতে পারবে, যে নিচের লাইনগুলো থেকে দিতে পারবে না, সেই জন্য একটা 3 দিয়ে গুণ করা হয়েছে। আমরা কি জানি যে কমন দিতে পারবে তাকে সে কমন দেবে, যে পারবে না তার সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 3 কমন দিতে 1/3 কমন দিতে পারছে না, তাই 3 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, এটা হয়েছে। এবং আমরা কি জানি যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে না কোনো একটা সারি থেকে কমন নিলে সেটা প্রত্যেকটা সারি থেকেই কমন নিতে হয়, সেই জন্য সবার উপরেই কিন্তু এই 3-এর এফেক্টটা পড়েছে, এটাই আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার। কেউ যদি এই লাইনেও ছেড়ে দাও তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু এটা একটা দেখতে ভালো লাগে বা একটা স্ট্যান্ডার্ড ফর্ম বলতে পারো তোমরা, কিন্তু উপরের লাইনটা থাকলেও কোনো সমস্যা নেই, তোমরা কিন্তু অ্যান্সার ফুল মার্কস পাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। নেক্সট দেখো ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতি প্রয়োগ করে আমাদের সমাধান করতে বলা হয়েছে। দেখো এক্স্যাক্টলি এই টাইপের অঙ্ক তোমাদের এসএনডি পেজ 215-তে 215 পেজে উদাহরণ নাম্বার 7-এ কিন্তু দেওয়া রয়েছে, হয়তো 2-এর জায়গায় 3 রয়েছে, 4-এর জায়গায় 5 রয়েছে, ব্যাস এইটুকুই পার্থক্য করা রয়েছে, কিন্তু টাইপটা একদম সেম, সেখানে 1/x 1/y 1/z এই টাইপের দিয়েই একদম এক্স্যাক্টলি অঙ্ক করা আছে, জন্য বলে দিয়েছি এক্স্যাক্টলি সেম টাইপ তোমরা কিন্তু দেখলেই পারবে, ঠিক আছে। টেকনিকে একটা ম্যাট্রিক্স ফর্ম আমাদের প্রকাশ করতে হবে, প্রথমে এইটাকে ax ইকুয়াল টু বি এরকম একটা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে হবে, তারপর x ইকুয়াল টু a ইনভার্স বি এটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। অর্থাৎ a ইনভার্সটা বের করে তার সাথে বি এর যে আমাদের ডান দিকে যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা থাকে সেই কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের সাথে গুণ করতে হবে। এবার a ইনভার্স বের করার টেকনিকটা কি না, অ্যাডজয়েন্ট অফ a ডিভাইডেড বাই ডেট অফ a, এইটা বের করে গুণ করলেই আমাদের এই যে এক্স ম্যাট্রিক্স সেটা চলে আসবে, ঠিক আছে। তোমরা গিয়ে দেখলেই কিন্তু জিনিসটা বুঝতে পারবে যে কীভাবে সলভ করা হয়েছে। নেক্সট ডিটারমিনেন্ট দেখো একটা দেওয়া রয়েছে -1 BC a -1 C AB -1, ডান দিকে একটা বড় ধরনের প্রমাণ করতে হবে। প্রমাণটা দেখলেই তোমাদের কিন্তু ক্লুটা পাবে যে কিভাবে স্টার্ট করবে। দেখো বাঁ দিকে আমি প্রথম কি করা হয়েছে a+1 b+1 আর c+1 কমন নেওয়া হয়েছে। কোথা থেকে কমন নেওয়া হয়েছে, প্রথম a+1টা প্রথম সারি থেকে প্রথম কলাম থেকে কমন নেওয়া হয়েছে স্তম্ভ থেকে, b+1টা দ্বিতীয় কলাম থেকে, c+1টা তৃতীয় কলাম থেকে।
কমন নেওয়া আর কলামগুলোকে ভাগ করা দুটো একই কথা, কারণ কমন যখনই যাবে তখনই কলামগুলো ভাগ হবে, ঠিক আছে। কমনটা আর কিছুই না, মানে বেসিক টেকনিক কি, যদি আমরা 4 থেকে 2 কমন নেই, তার মানে কি 2 কমন নিলে 4কে লিখতে পারি 2, তার মানে ভেতরে যেটা 4 ছিল সেটাকে 2 দিয়ে ভাগ করা হয়ে গেছে, ঠিক আছে। এটাই হচ্ছে টেকনিক। এখানেও তেমন, যখন আমরা কমন নিচ্ছি আলটিমেট তারে ভাগ করা হয়েছে। প্রথম কলামকে a+1, দ্বিতীয় কলামকে b+1, তারপরটাকে c+1 দিয়ে ভাগ করা হলো। নেক্সট কাজ কি করা হলো না, এই যে -1/a+1 তাকে চেঞ্জ করে লেখা গেল a/a+1 -1। তোমরা যদি একটু ক্যালকুলেশনটা করে দেখো, লসাগু হয় a+1 উপরে a মাইনাস a -1, এটা চলে আসে। তার মানে a ক্যান্সেল আউট হয়ে গেলে পড়ে থাকে -1/a+1, অর্থাৎ যেটা ছিল সেটাই থাকে। তার মানে এই কাজটা আমাদের বি এর ক্ষেত্রেও করা হয়েছে, এই কাজটা সি এর ক্ষেত্রেও করা হয়েছে, বাকি পার্টটা যেমন ছিল তেমন রাখা হয়েছে। নেক্সট কাজ কি না, প্রত্যেকটা কলামকে যোগ করে একটা কলামে নিয়ে আসা হয়েছে। এই প্রত্যেকটাকে কলামকে এই বরাবর যোগ করা হয়েছে, এই বরাবর যোগ করে ফার্স্ট কলামে নিয়ে আসা হয়েছে। তাহলে প্রত্যেকটা কলাম দেখতে কিরকম হয়ে যাবে, a/a+1, b/b+1 প্লাস c/c+1 -1। এবার যদি দেখো ফার্স্ট কলামটার প্রত্যেকটা এলিমেন্ট একই চলে আসছে, তাহলে সেটাও কি না কমন হিসাবে বেরিয়ে চলে এলো। তা সেটা যদি হয় তাহলে ফার্স্ট কলামের প্রত্যেকটা এলিমেন্ট 1 1 1 হয়ে গেল। এবার আমরা কি জানি না, যখনই এরকম থাকে যে কোনো একটা 1কে ফিক্সড রেখে বাকি 1গুলোকে তার সাহায্য নিয়ে 0 করে দিতে হয়। এখানে কি করা হয়েছে না, ফার্স্ট রোটাকে ফিক্সড রেখে দিয়ে তার সাপেক্ষে সে বাকি দুটো রোকে 0 করে দেওয়া হয়েছে। অপারেশন কি না, r2' = r2 - r1, r3' = r3 - r1, অর্থাৎ ডাইরেক্ট বিয়োগ করলে 0 চলে আসে। এটা করার পর পুরো ম্যাট্রিক্সটা চলে এলো কি না -1 চলে এসেছে। এবার কি না, ফার্স্ট কলামের রেসপেক্টে আমরা এটা এক্সপান্ড করে দেবো। এক্সপান্ড করলে কি পড়ে থাকে, এই ছোট্ট ম্যাট্রিক্সটা পড়ে থাকবে -1 0 আর 0 -1, যার ভ্যালু কত হয় 1 হয়। সেই জন্য আমাদের এই কমন গিয়ে যেটুকু পার্ট ছিল সেটুকু পার্টই পড়ে থাকছে, বাকি আর ম্যাট্রিক্সটার কোনো বা ডিটারমিনেন্টটার কোনো প্রভাব থাকছে না। সেই জন্য সেটাই আমাদের RHS রয়েছে ডান পক্ষ, সেটাই কিন্তু প্রমাণ কিন্তু হয়ে গেল, ঠিক আছে। নেক্সট আমাদের বের করতে হবে, একটা ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে, তার মান 0 বলে দেওয়া আছে, সেখান থেকে আমাদের এই যে এক্স রয়েছে আননোন, সেই আননোন এক্স এর ভ্যালু আমাদের বের করতে হবে। এক্ষেত্রে আমাদের ডিটারমিনেন্টের ক্ষেত্রে অপারেশন পদ্ধতি অ্যাপ্লাই করা আছে। কেউ যদি মনে করো যে আমি ডাইরেক্ট ভেঙে দেবো, সেক্ষেত্রেও কিন্তু এক্স এর ভ্যালু বেরিয়ে আসবে, সমস্যা কিছু নেই, কিন্তু ক্যালকুলেশনটা অনেক বেশি বড় হবে। সেক্ষেত্রে তোমাদের রেকমেন্ডেশন প্রসেস হচ্ছে যে যদি সম্ভব হয় রো কলাম অপারেশন অ্যাপ্লাই করো। অপারেশন অ্যাপ্লাই করে কিছু যদি কমন বের করতে পারো, আগে সেটা ডিটারমিনেন্টের বাইরে বের করো, তারপর যখন ডিটারমিনেন্টটা অনেকটা সিম্পল ফর্মে চলে আসবে তারপর সেখানে ডিটারমিনেন্টটাকে ভেঙে দাও, সেটা হচ্ছে বেস্ট প্রসেস, ঠিক আছে। এখানে তাই করা হয়েছে। প্রথম কি করা হলো না, c1' = c1 + c2 + c3, অর্থাৎ তিনটি কলামকে একসাথে কলাম 1-এ যোগ করে দেওয়া হলো। তাহলে যখনই কলাম 1-এ যোগ করে দেওয়া হলো কি সুবিধা পাওয়া গেল, পুরো কলাম 1টা একই চলে এলো, x + a + b + c। তাহলে সেটা কমন হিসেবে আমরা নিয়ে নিতে পারি। আবার যখনই কমন নিয়ে নিলাম কি হয়ে গেল, এই পুরো পার্টটা 1 1 1 হয়ে গেল। যখনই 1 1 1 হয়ে গেল, বারবার বলেছি যে কোনো একটা 1 বালা রোকে আমরা কি করবো, ফিক্সড করে দেবো, বাকি তার সাপেক্ষে বাকি দুটোকে 0। সেই একই অপারেশন অ্যাপ্লাই করা হয়েছে, r2' - r2 - r1, r3' - r3 - r1। বাকি অ্যাপ্লাই করার পর দেখো চলে আসছে 1 0 0 PC x 0 0 x। এবার দেখো আমরা যদি আবার ফার্স্ট কলামের রেসপেক্টে এক্সপান্ড করি, এই দুটো রেসপেক্টে তো আর এক্সপান্ড হবে করে লাভ নেই, কারণ 0-এর সাথে গুণ হবে, শুধু 1-এর রেসপেক্টে এক্সপান্ড। 1-এর রেসপেক্টে এক্সপান্ড করলে কি হয় না, এই ছোট্ট ডিটারমিনেন্টটা পড়ে থাকে, যার ভ্যালু কি হবে কোনাকুনি x × x গুণ করলে x² - 0, তার মানে x²। তার মানে ফাইনালি চলে আসছে বাঁ দিকটা x² × x + a + b + c। আবার আমরা কি জানি না, যখন দুটোর গুণফল যদি 0 হয় তাহলে তার পৃথক পৃথক 0, তাহলে হয় x² 0, নতুবা x + a + b = 0। x² 0 থেকে x এর ভ্যালু 0 পাবো, আর পরের পার্টটা থেকে কনস্ট্যান্টটাকে ডান দিকে পাঠালে -a + b + c চলে আসছে। তার মানে আমাদের সমাধান হয়ে যাচ্ছে, হয় x এর ভ্যালু 0 আসবে, নতুবা x এর ভ্যালু -a + b + c আসবে, ঠিক আছে। নেক্সট তোকে বলা রয়েছে x = 1/z, y = fx। তাহলে আমাদের প্রমাণ করতে হবে d2f dx2 = 2z3 dy dz প্লাস z4 d2y dz2। দেখো এই অঙ্কটা তোমাদের আমি যখন সাঁতরা র্যাপিড টেস্ট করানো হয় তখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে কিন্তু ডিটেলসে এক্সপ্লেন করে দিয়েছি কীভাবে করা হবে। তোমরা টাইম স্ট্যাম্পটা দেখে ওই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে, বা চ্যানেলে গিয়ে কিন্তু প্লেলিস্ট দেখলে কিন্তু পুরো প্লেলিস্টে কিন্তু সাঁতরা র্যাপিড টেস্টের তোমাদের ওই ক্যালকুলাস পার্টটা কিন্তু করে দেওয়া রয়েছে। তো ক্যালকুলাস পার্টে কিন্তু 38 মিনিট 35 সেকেন্ডের ভিডিওতে গিয়ে তোমরা ডাইরেক্ট জাম্প করো, সেখানে গিয়ে কিন্তু এই সলিউশনটা তোমরা কিন্তু দেখতে পাবে। আমি কিন্তু আই বটনেও এই ভিডিওটার লিঙ্ক তোমাদের দিয়ে দিচ্ছি, প্লাস তোমরা যদি না খুঁজে পাও তোমরা চ্যানেলে গিয়ে কিন্তু প্লেলিস্টটা অবশ্যই খুঁজে পেয়ে যাবে, সেখানে গিয়ে কিন্তু দেখে নেবে, সেখানে ডিটেলসে এক্সপ্লেন করা আছে যে কীভাবে হচ্ছে, ঠিক আছে। নেক্সট অঙ্কটার ক্ষেত্রেও ঠিক একই জিনিস, নেক্সট অঙ্কটাও আমি আগে এক্সপ্লেন করে দিয়েছি, সেটা অবকলনের যে পার্ট 2 আমি আলোচনা করেছিলাম, সেই অবকলনের পার্ট 2তে রয়েছে 6 মিনিট 3 সেকেন্ডে। তোমাদের কিন্তু বারবার এই জন্য বলছি যে আমার সাঁতরা র্যাপিড টেস্টের যে পুরোনো ভিডিওগুলো বা WBH এর যে আমি আগের বছর যেগুলো করেছিলাম সেগুলো যদি দেখো, অনেক কিন্তু বড় কোশ্চেন তোমরা সলভ করতে পারবে, এবং শর্ট কোশ্চেন তো অবশ্যই পারবে, কারণ পুরো শর্ট কোশ্চেন সিরিজ করে করানো রয়েছে WBH থেকে, ঠিক আছে। তোমরা কিন্তু সেগুলো দেখতে পারো, অবশ্যই হেল্প হবে, ঠিক আছে।
নেক্সট অঙ্ক দেখো আমাদের রয়েছে দুটো ইন্টিগ্রেশন দেওয়া রয়েছে, dx/3 + 2 sin x + cos x, এটার ইন্টিগ্রেশন আমাদের কি হবে না এইরকম জাতীয় যখন অঙ্ক থাকবে অর্থাৎ হরে শুধুমাত্র সাইন বা কস দিয়ে যখন ফাংশন থাকবে আমাদের কাজ কি একটাই টেকনিক, সাইন বা কসকে ট্যানের ফর্মুলাতে ভেঙে দেওয়া। একটু আগে আমি ট্যানের ফর্মুলাগুলো এক্সপ্লেন করলাম যে কসের ট্যানের ফর্মুলা হয় অংশকোণের সূত্র, একই রকমভাবে সাইনের ট্যানের ফর্মুলা হয় যে অংশকোণের সূত্র, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে লসাগু করা হয়েছে। লসাগু কত হবে না 1 + tan² x/2, সেটা যখন উপরে চলে যাবে 1 + tan² মানে আমরা জানি sec², সেই জন্য ডাইরেক্ট sec² x/2 লেখা হয়েছে। আর নিচে এইটা আগে লসাগু করার সময় কি 3-এর সাথে গুণ হবে, সেই জিনিসটা দেখো 3-এর সাথে গুণ হয়ে এটা চলে আসছে। এইবার দেখো যেটাকে ক্যালকুলেট করলে আমাদের কি আসছে না নিচ থেকে একটা 2 আমরা কিন্তু কমন নিতে পারবো, কারণ দেখো এখানে আসছে 3 + 1 তার মানে 4, আর 4 tan x/2 রয়েছে, আর 3 tan² x/2 - tan² x/2 মানে 2 tan² x/2, তার মানে সব জায়গাতে একটা করে 2 কমন নিতে পারবো, সেই জন্য সেই 2টাকে কমন নিয়ে বাইরে হাফ হিসাবে বের করে দেওয়া হয়েছে। এরপর যে পার্টটা পড়ে রয়েছে সেই পার্টে এই যে 2টা রয়েছে তাকে 1 + 1 যদি লিখি, এই 1-এর সাথে বাকি পার্টটা একটা হোল স্কোয়ারের সূত্র ফর্ম করবে, এবং পরে যে একটা 1 ছিল সেই 1টা কিন্তু পড়ে থাকবে, তাকে আমরা 1² লিখতে পারি। কি সুবিধা তাতে না এই হাফটা আর sec² x/2 এই দুটোকে একসাথে নিলে তাকে আমরা লিখতে পারবো d of tan x/2, অর্থাৎ tan x/2 এর ডেরিভেটিভ, তাই না? কেন আমরা কি জানি tan x এর ডেরিভেটিভ sec², এবারে কিন্তু x বলতে কাজ করছে কে না x/2, তার ডেরিভেটিভও হবে x/2 এর ডেরিভেটিভ তো হাফ, অর্থাৎ হাফটা কিন্তু আমাদের নিতে হবে, তবেই আমরা ডাইরেক্ট d of tan x/2 লিখতে পারবো। তা সেটা যখন লেখা হয়ে গেল ফর্মটা কি চলে এলো না dx/x² + 1, আমরা কি জানি dx/x² + 1 হলে কি অর্থাৎ tan ইনভার্স x হয়, এখন x বলতে কাজ করছে 1 + tan x/2, সেটাই লেখা হলো tan ইনভার্স 1 + tan x/2 + c, এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এখানে যেটা সিরিজটা সমাকলন ধ্রুবক অবশ্যই তোমাদের লিখতে হবে প্রত্যেকটা ইন্টিগ্রেশন। নেক্সট কাজ কি না আরেকটা ইন্টিগ্রেশন আমাদের দেওয়া রয়েছে, এই ইন্টিগ্রেশন একটা স্ট্যান্ডার্ড ফর্ম। ইন্টিগ্রেশন ফর্মটা কি না 1/√of quad quad বলতে কি কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ, √of দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ রুটের বাইরেও একটা দ্বিঘাত সমীকরণ এবং রুটের ভেতরেও একটা যদি দ্বিঘাত সমীকরণ থাকে তাহলে আমাদের ধরার টেকনিক কি না রুটের ভেতর যে দ্বিঘাত সমীকরণটা রয়েছে তাকে x² ইন্টু নতুন একটা ভেরিয়েবল স্কোয়ার, এখানে তোমরা z² ধরতে পারো, p² ধরতে পারো, y² ধরতে পারো, সেটা তোমাদের চাই, আমি z² ধরেছি। তাহলে কি করা হলো রুটের ভেতর যেটা তাকে আমাকে x² z² ধরে নিতে হলো। এই নেক্সট কাজ কি x² কে ইন টার্মস অফ জেড প্রকাশ করা হলো, কারণ কি না রুটের বাইরে যে পার্টটা রয়েছে সেখানে আমাকে x² এর ভ্যালু পুট করতে হবে, সেই জন্য x² কে এই যে যেভাবে ধরেছি সেই অনুযায়ী জেডের আকারে প্রকাশ করা হলো। নেক্সট কাজ কি আমাদের dx বের করতে হবে, কারণ লবে তো dx কে রিপ্লেস করতে হবে, এইটা করার জন্য আমাদের অরিজিনাল যেটা ধরেছিলাম সেখানকে ডেরিভেটিভ করা হলো 1 - x² এর ডেরিভেটিভ -2x dx, আর ডান দিকটা ইউভির ফর্মুলা লাগিয়ে কিন্তু ডেরিভেটিভ করানো হলো। যখনই আমাদের ইউভির ফর্মুলা লাগিয়ে ডেরিভেটিভ করা হলো আমাদের দরকার dx, তাহলে dx যুক্ত পার্টটাকে আমাদের এই ক্যালকুলেশন একটু জাম্প করেছি, dx যুক্ত পার্টগুলোকে তোমরা একদিকে নিয়ে আনবে, তারপর কমন নেওয়ার পর ডান দিকে ডিজিটের কাছে যা থাকবে সেটাকে ভাগ করে দেবে। ভাগ করে দিলে কত আসবে একটা x কেটে যাবে আর একটা x পড়ে গিয়ে -xz dz/z² + 1। এবার অনেকের মনে হতে পারে যে নতুন ভেরিয়েবল জেড সেখানে তাহলে আমাদের এক্স থেকে যাচ্ছে কেন, এই নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। এই ফর্মের বিউটিটাই হচ্ছে এটা যে এখানে যদি এক্সজেডটা থেকে গেলেও পরবর্তীকালে যখন আমরা পুট করবো সেটা কেটে যাবে, তোমরা যদি একটু দেখো দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু এক্সজেডটা ক্যান্সেল আউট হয়ে গেছে। অতএব যদি এক্সজেড উপরে ডিজিটের সাথে আছে তাহলে ভাববে যে তোমাদের অঙ্ক একদম ঠিক দিকে যাচ্ছে এবং চিন্তার কোনো কারণ নেই, সেটা কেটে যাবে। ঠিক আছে, এটা একটা চেক করারও একটা পদ্ধতি বলতে পারো। তাহলে আমরা কি আসছে না -xz dz/z² + 1, এটা উপরে বসিয়ে দিচ্ছি, নিচে x² এর যেখানে ভ্যালুটা আমরা পুট করার কথা ছিল সেটা বাইরে পুট করলাম, আর রুটের ভেতর যেহেতু x² z² ধরেছিলাম সেটা রুটের বাইরে এলে xz, আর xz উপর নিচে কেটে গেল। এবার দেখো নেক্সট কাজ কি না এই পার্টটা লসাগু হবে, লসাগু করলে কত হবে z² + 1 + 1 তার মানে z² + 2 সেটা থেকে যাবে, আর লসাগু আর উপরে হরের লবের লসাগু এই দুটো লসাগুর যে 1 + z² এটা কিন্তু কেটে যাবে, সেই জন্য আর লেখা হয়নি, এটা কিন্তু ক্যালকুলেশনটা জাম্প করা হয়েছে। তার মানে আমাদের পড়ে আছে কত -dz/z² + 2, একদম স্ট্যান্ডার্ড ফর্ম, যেখানে আমরা এটাকে গুছিয়ে লিখলে কি হবে না -dz/z এর হোল স্কোয়ার প্লাস √2 এর হোল স্কোয়ার। এটা কোন ফর্ম না ইন্টিগ্রেশন dx - dx/x² + a², ইন্টিগ্রেশন কত হয় না cot ইনভার্স x + c 1/a cot ইনভার্স x + c x/a + c, সরি এটা হয়। cot ইনভার্স কেন না যদি শুধু এই মাইনাসটা না থাকতো শুধু প্লাস থাকতো তাহলে tan ইনভার্স হতো, যেহেতু মাইনাস আছে তাই এটা cot ইনভার্স হবে, তাহলে 1/a cot ইনভার্স x/a + c, সেইটা a বলতে √2 কাজ করছে, তাহলে 1/√2 cot ইনভার্স z/√2 + c অ্যাপ্লাই করা আছে। এরপরে কাজ কি জেড এর ভ্যালু বসিয়ে দেওয়া, তোমরা এই যেখানে ধরেছিলাম সেখানে জেড এর ভ্যালু কি হবে না এই x²টাকে ডান দিকে ভাগ করলে জেড এর ভ্যালু 1 - x² x² চলে আসবে, তার √ওভার সেটা জেড এর ভ্যালু বসিয়ে দিয়ে বাইরে যেমন √2 ছিল সেটাকে রেখে দেওয়া হয়েছে।
এটা ক্যালকুলেট করলে এটা আসছে। এবার নেক্সট কাজ কি, নেক্সট কাজ তোমরা এখানে উত্তর ছেড়ে দিতে পারো বা পরের লাইনে কট ইনভার্স অফ এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/x এই ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু আবার সেটাকে ট্যান ইনভার্স করে উল্টে নিতেও পারো, বা না করলেও কোনো সমস্যা নেই, কট ইনভার্স অ্যান্সার থাকলেও ঠিক আছে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর, যেখানে সেটা সমাকলন ধ্রুবক বারবার করে লিখতে হবে বলছি। অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে কিন্তু সি এর সিগনিফিকেন্স তোমাদের বারবার লিখতে হবে, নির্দিষ্টের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, কিন্তু অনির্দিষ্ট লিখতে হবে। ঠিক আছে, নেক্সট আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া রয়েছে, একদম ফেমাস একটি ফর্ম দেওয়া রয়েছে y ইকুয়াল টু ভিএক্স, অর্থাৎ হোমোজিনিয়াস ফর্ম দেওয়া রয়েছে। এবার হোমোজিনিয়াসের ক্ষেত্রে দুটো টাইপ রয়েছে, একটা হচ্ছে ডিএক্স ডিওয়াই ফর্ম, একটা ডিওয়াই ডিএক্স রয়েছে। এক্ষেত্রে তাহলে কোনটা অ্যাপ্লাই হবে না, তোমরা যদি কিছু মাথায় না রাখতে পারো তাহলে তোমরা ডিওয়াই ডিএক্স বের করবে, ডিওয়াই ডিএক্স বের করার পর y ইকুয়াল টু ভিএক্স আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্ম রয়েছে সেটা অ্যাপ্লাই করতে পারো। এবার কেউ যদি ডিএক্স ডিওয়াই বের করো তাহলে তার ক্ষেত্রে কিন্তু এক্স ইকুয়াল টু ভিওয়াই পুট করতে হবে, অর্থাৎ উপরে যেটা থাকবে সেটা সমান নিচেরটা ইন্টু ভি, এটা আমাদের ধরতে হবে। আমরা যদি ডিওয়াই ডিএক্স করে উপরে কি আছে ওয়াই, তাই ওয়াই ইকুয়াল টু ভিএক্স, আর যদি ডিএক্স ডিওয়াই করে উপরে কি আছে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু ভিওয়াই। এই টাইপের কিন্তু আমাদের মনে রাখতে পারো, উপরটা সমান নিচেরটা ইন্টু ভি, এই টাইপের ধরতে হবে। আমি যেহেতু ডিএক্স ডিওয়াই পুট করেছি তাই ডিএক্স ডিওয়াই অনুযায়ী আমাদের এক্স ইকুয়াল টু ভিওয়াই বসানো হয়েছে। যখনই এক্স ইকুয়াল টু ভিওয়াই বসাইছে আমাদের কি রিপ্লেস করতে হবে নতুন ভেরিয়েবল ভি এর আকারে, সেই জন্য ডিএক্স ডিওয়াই সমান কত হয় সেটা আগে বের করা হলো। এটা কি করা হলো না, ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করলে চলে আসবে, তাহলে সেটা বাঁ দিকে বসানো হলো, আর ডান দিকে যেখানে যেখানে এক্স ছিল এক্সের জায়গায় ভিওয়াই বসানো হলো। যখনই এক্সের জায়গায় ভিওয়াই বসাবো উপর নিচে ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হয়ে গেলে শুধু ই টু দি পাওয়ার ভি, ভি মাইনাস 1/1 প্লাস ই টু দি পাওয়ার ভি চলে এলো। নেক্সট কাজ কি, বাঁ দিকে যে ভিটা ছিল সেটাকে ডান দিকে এনে বিয়োগ করা হলো, বিয়োগ করে ক্যালকুলেট করার পর মাইনাস কমন নিলে এটা চলে আসছে। এরপর আমাদের ভেরিয়েবল সেপারেশনের কাজ একদম সিম্পল প্রসেস, ডিভি এর কাছে ভি যুক্ত টার্মগুলো নিয়ে যাওয়া হলো আর ডিওয়াই এর কাছে ওয়াই যুক্ত টার্ম। এরপরের কাজ কি না, এই যে উপরের পার্টটা রয়েছে 1 প্লাস ই টু দি পাওয়ার ভি ইন্টু ডিভি, এটা কার ডেরিভেটিভ না, ভি এর ডেরিভেটিভ হয় 1 আর ই টু দি পাওয়ার ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার ভি, তার মানে 1 প্লাস ই টু দি পাওয়ার ভি অ্যাকচুয়ালি ভি প্লাস ই টু দি পাওয়ার ভি এর ডেরিভেটিভ, তার মানে ওকে আমরা ডি অফ ভি প্লাস ই টু দি পাওয়ার ভি লিখতে পারি। এবার বোথ সাইডে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি চলে আসবে না, প্রথমটাও ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ফর্ম, যেখানে এক্স বলতে কাজ করছে ভি প্লাস ই টু দি পাওয়ার ভি, পরেরটা তো ডিওয়াই বাই ফর্ম ডাইরেক্ট রয়েছে, সেটা যদি আমরা অ্যাপ্লাই করা হয় চলে আসবে কত লগ মড এক্স, এক্স বলতে হচ্ছে ভি প্লাস ই টু দি পাওয়ার ভি, পরেরটা লগ মোড ওয়াই, কারণ ডিওয়াই বাই ওয়াই ছিল। আর ডান দিকটা আমাদের কি আছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, যেহেতু বাঁ দিকে দুটোতেই লগ রয়েছে সেই জন্য ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হিসাবে লগ সি নেওয়া হলো, নাহলে কিন্তু আমাদের বেসিক লজিক কি শুধু সি নেওয়া। ঠিক আছে, তাহলে আমরা লগ সি নিলাম, তাহলে বাঁ দিকে আবার কি ফর্মুলা লাগানো হলো, লগ এ প্লাস লগ বি সমান লগ এ বি, তারপর বোথ সাইড থেকে লগ তুলে দেওয়া হলো, তাহলে চলে আসছে মডিউলাস অফ ওয়াই ইন্টু ভি প্লাস ই টু দি পাওয়ার ভি। এবার যখনই আমরা মড তারপর আবার ভি এর ভ্যালু বসানো হলো, কারণ আমরা ধরেছিলাম এক্স ইকুয়াল টু ভি ওয়াই, তার মানে ভি ইকুয়াল টু কত হবে এক্স বাই ওয়াই, তাহলে যেখানে যেখানে ভি পাবো সেখানে সেখানে আমরা এক্স বাই ওয়াই বসাবো। তোমরা যারা ওয়াই ইকুয়াল টু ভি ধরেছিল তারা সেখানে ভি এর জায়গায় ওয়াই বাই এক্স বসাবে। ঠিক আছে, আলটিমেট অ্যান্সার সেম আসবে। বসানোর পর কি করা হলো না, যখনই আমরা মড তুলছি তাহলে কি হবে, আমরা কি জানি মড তোলা মানে কি প্লাস মাইনাস আসবে, মড তুললে প্লাস মাইনাস সি আসবে, যেহেতু সেটাও কনস্ট্যান্ট তাকে একটা নতুন কনস্ট্যান্ট কে ধরে দিলাম, তার মানে চলে আসছে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই সমান একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, বা কেউ তোমরা এখানে প্লাস মাইনাস না দিয়ে মড তোলার জন্য কিন্তু বর্গও করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু কিছু একটা করতে হবে, শুধুমাত্র ডাইরেক্ট মনে হলো মড তুলে দিলাম সেটা যেন না হয়, হয় বর্গ করতে হবে, নাহলে মড তুললে প্লাস মাইনাস দিয়ে এই প্লাস মাইনাস যুক্ত টার্মটাকে একটা যে কোনো কনস্ট্যান্ট তোমরা ধরে দিতে পারো। ঠিক আছে, নেক্সট কাজ কি, আবার একটা অবকল সমীকরণ দেওয়া রয়েছে, কিন্তু এটা রৈখিক অবকল সমীকরণ। রৈখিক অবকল সমীকরণের দুটো ফর্ম ছিল, তোমাদের আরেকটু মনে করিয়ে দিই, ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই সমান কিউ। এক্ষেত্রে এই পি কিউটা কি এক্স এর ফাংশন হয়, আরেকটা ছিল ডিএক্স ডিওয়াই প্লাস আর এক্স সমান এস, যেখানে এই আর আর এসটা ওয়াই এর ফাংশন হয়, এটা এক্স এর ফাংশন এটা ওয়াই এর ফাংশন, অর্থাৎ নিচে যার রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে তার ফাংশন হয়, এটা হচ্ছে সোজা কথা। এবার আমাদের এখানে কোন ফর্ম রয়েছে না, তোমরা যদি ডিওয়াই ডিএক্স শুধু বের করো, ডিওয়াই ডিএক্স করলে কিন্তু এই উপরের ফর্মটা কিন্তু আনতে পারবে না, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। সেই জন্য কি করার দরকার না, আমাদের ডিএক্স ডিওয়াই বের করতে হবে। সেই জন্য কি করা হলো, ডিওয়াই ডিএক্সকে উল্টে ডিএক্স ডিওয়াই বের করা হলো। যখনই ডিএক্স ডিওয়াই বের করা হলো দেখো আমাদের যে ফর্ম সেটাতে চলে আসছে, কিভাবে বুঝবো ফর্মে এসছে না, ডি কি ফর্ম ছিল না, ডিএক্স ডিওয়াই প্লাস আর এক্স সমান ও এস, যেখানে আর আর এসটা কার ফাংশন ওয়াই এর ফাংশন। দেখো ডিএক্স ডিওয়াই প্লাস এই পার্টটাকে আমরা যদি আর বলি আর এই ডান দিকের পার্টটাকে আমরা এস বলতে পারি, যেখানে দেখো আর আর এস দুটোতেই ওয়াই যুক্ত টার্ম রয়েছে, কোনো কিন্তু এক্স যুক্ত টার্ম নেই, তার মানে কিন্তু আমরা বলতে পারি এই যে ডিএক্স ডিওয়াই এর যে ফর্ম সেই ফর্মে চলে এসছে। তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হয়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় ই টু দি পাওয়ার আর ডিওয়াই, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়। তাহলে সেই আর বলতে কি কাজ করছে 2/y ইন্টু ডিওয়াই,
তাহলে সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বুঝিয়ে ইন্টিগ্রেশন করা হলো। এরপর লগের টেকনিক কি না, লগের বাইরে কনস্ট্যান্ট থাকলে সেটা পাওয়ারে চলে আসে, তাহলে লগ ওয়াই স্কোয়ার, আবার ই টু দি পাওয়ার লগ ওয়াই স্কোয়ার মানে কত হয়ে যায়, ওয়াই স্কোয়ার হয়ে যায়। এগুলো লগের বেসিক ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। তাই এবার কি আমাদের নেক্সট কাজ কি না, প্রসেস হচ্ছে যখনই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে যাব, আমাদের অরিজিনাল যে সমীকরণ অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্ম, সেই স্ট্যান্ডার্ড ফর্মটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দেওয়া। এখানে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ওয়াই স্কোয়ার, সেই জন্য ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করা হলো। আর যখনই গুণ করা হয় বাঁ দিকটা ডাইরেক্ট একটা স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসে কি না, ওখানকার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওখানকার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, এখন উপরে যেটা থাকে সেটা ডিপেন্ডেন্ট, নিচে যেটা থাকে স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট। উপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার চলে আসবে। আর যদি ডিওয়াই ডিএক্স ফর্মে থাকতো তখন ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে ওয়াই ইন্টু তখনকার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যেত, তাহলে সেটা চলে এলো। আর ডান দিকে গুণ করলে যেহেতু 10y² ছিল, আরেকটা y² গুণ করলে 10y4 হয়ে যাবে, চলে এলো। এবার কি না, বাঁ দিকের এই ডিওয়াইকে আমরা কি করলাম, ভ্যারিয়েবল সেপারেশন করে ওদিকে ডান দিকে পাঠিয়ে দিলাম। তাহলে দেখো বাঁ দিকটা ডি অফ সামথিং আর ডান দিকটা ওয়াইয়ের একটা ইন্টিগ্রেশন হয়ে চলে এলো। তাহলে কি ও সাইডে যখন আমরা ইন্টিগ্রেশন করবো, বাঁ দিকটা ডি অফ এক্সের মতো দেখতে, এক্স বলতে কাজ করছে xy², তার ইন্টিগ্রেশন হবে শুধু এক্স বলতে শুধু ভেতরের পার্টটা। আর ডান দিকে ওয়াই টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশনের যা ফর্মুলা রয়েছে, কত ওয়াই টু দি পাওয়ার n+1/n+1, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশন হলো। দেখো বাঁ দিকটা xy² চলে আসছে, ডান দিকটা চলে আসছে 10 y⁴ এর ইন্টিগ্রেশন কত, y⁵/5, তার 5 2 10 ক্যান্সেল আউট হয়ে গেল। এবার আমরা কি করা আছে না, ভ্যারিয়েবলগুলোকে আমি একদিকে করে দিচ্ছি, তোমরা না করতেও পারো, তোমরা জাস্ট এভাবেও রেখে দিতে পারো xy² সমান 2y⁵ প্লাস c, যেখানে সিটা সমাকলন ধরবো, এইভাবে কিন্তু রেখে দিতে পারো, কোনো সমস্যা কিন্তু নেই, ঠিক আছে, বা একদিকে মানলেও কোনো সমস্যা কিন্তু নেই। এই হয়ে যাচ্ছে তার সমাধান। নেক্সট দেখো একটা ভেক্টর দেওয়া রয়েছে আমাদের, ABC তিনটে ভেক্টর এমনভাবে বলা রয়েছে যে প্রত্যেকটা ভেক্টর অপর দুটি ভেক্টরের সমষ্টির সাথে লম্ব। তার মানে আমরা কি বলতে পারি, প্রদত্ত শর্তানুযায়ী এ ভেক্টরটা কার উপর লম্ব হবে, বি প্লাস সি এর উপর লম্ব। আবার বি ভেক্টরটা কার উপর লম্ব হবে, বাকি দুটো যে ভেক্টর এ প্লাস সি তাদের উপর লম্ব। আর সি ভেক্টরটা হবে বাকি যে দুটো ভেক্টর পড়ে রয়েছে এ বি, তাদের যে সমষ্টি তাদের উপর লম্ব। আমরা কি জানি না, দুটো ভেক্টর যদি তার লম্ব হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট কি হয়ে যায় না, শূন্য হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এ ডট বি প্লাস সি ইকুয়াল টু 0। এবার আমরা কি জানি, ডট প্রোডাক্ট আমাদের বিচ্ছেদ নিয়ম মেনে চলে, তাহলে এ ডট বি প্লাস এ ডট সি ইকুয়াল টু 0। একইভাবে পরেরটা বি ডট এ প্লাস বি ডট সি 0, তারপরটা সি ডট এ প্লাস সি ডট বি 0। এবার কি করা হলো, আমরা জানি ডট প্রোডাক্ট কমিউটেটিভ ল মেনে চলে, অর্থাৎ এ ডট বি ইকুয়াল টু বি ডট এ হতে পারে, সেই জন্য সেই ফর্মুলা অ্যাপ্লাই করা হলো, প্লাস 1 2 3 তিনটাকে যোগ করে দেওয়া হলো। তাহলে দেখো এখানে একটা এ ডট বি রয়েছে, আর এখানে বি ডট এ মানেও এটা এ ডট বি, যেহেতু কমিউটেটিভ ল হোল্ড করে, তার মানে দুটো এ ডট বি। একই রকমভাবে দুটো এ ডট সি, দুটো বি ডট সি, এটা পাওয়া যাবে। তার মানে আমরা বলতে পারি 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এটা আমরা পাবো। তাহলে 2টা ডান দিকে ভাগ হয়ে গেলে, যেহেতু কনস্ট্যান্ট আমরা ডান দিকে ভাগ করে দিতেই পারি, নন জিরো, এই জন্য চলে আসবে কি এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু 0। নেক্সট কাজ কি না, আমরা শুরু করছি মডিউলাস অফ এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার থেকে। আমরা কি জানি না, কোনো ভেক্টরের মডিউলাস স্কোয়ার সমান সেই ভেক্টরের ডট প্রোডাক্ট, অর্থাৎ মড এ স্কোয়ার সমান এ ডট এ, এটা আমরা জানি। তাহলে এখন এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার মানে কি জানি না, এ প্লাস বি প্লাস সি ডট এ প্লাস বি প্লাস সি। এবার ডট প্রোডাক্ট করলে আমরা কত আসে না, মডিউলাস অফ এ স্কোয়ার প্লাস মডিউলাস অফ বি স্কোয়ার প্লাস মডিউলাস অফ সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ। এটা তোমরা কিছুটা মনে রাখতে পারো এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ারের ফর্মুলার মতো। কি হয় ফর্মুলা না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, তারই মতো হয়। কিন্তু এখানে যেহেতু ভেক্টর রয়েছে তাই এখানে শুধু স্কোয়ার লেখা যাবে না, এগুলো সব মড দিয়ে ভেক্টর দিতে হবে। আর এখানে শুধু এবি শুধু বিসি শুধু সি লেখা যাবে না, মাঝে ডট দিতে হবে, উপরে ভেক্টর চিহ্ন দিতে হবে। তোমরা মনে রাখার জন্য ওর মতো ভাবতে পারো, কিন্তু যেহেতু ভেক্টরের ক্যালকুলেশন তাই ভেক্টরের নোটেশনগুলোকে আমাদের কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে। এবার কি না, আমরা এই যে 2 এর সাথে যে পার্টটা গুণ আকারে রয়েছে সেই পার্টের ভ্যালু আমরা কত পেয়েছি না, দেখো 4 নম্বর সমীকরণে 0 পেয়েছি, তাহলে এখানে 0 বসানো হলো। আর মডে মড বি মড সি আমাদের প্রশ্নে দেওয়া ছিল, সেই অনুযায়ী তার ভ্যালু বসিয়ে স্কোয়ার করা হলো। তার মানে আমাদের ক্যালকুলেশন করলে আসছে কত না, মডিউলাস অফ এ প্লাস বি হোল স্কোয়ার সমান 49। তাহলে মডিউলাসের ভ্যালু কত হবে না, বর্গ থেকে বর্গমূল করলে প্লাস মাইনাস হয়, কিন্তু যেহেতু মডিউলাসের ভ্যালু বের করছি সেটা নেগেটিভ হতে পারে না, সেই জন্য আমরা কত হবে না, শুধু +7 হয়ে যাবে উত্তর, ঠিক আছে। নেক্সট বলা রয়েছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো 1 5 -1 0 4 5 -1 5 1 2 4 3 এই বিন্দু চারটি সমতলী। দেখো চারটি বিন্দু সমতলী হওয়ার শর্ত আমাদের কি না, x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3 x4 y4 z4 এই চারটে বিন্দু যদি স্থানাঙ্ক হয় তারা সমতলী কখন হবে না, তাতে বিন্দু দ্বারা গঠিত যে সমতল সেই সমতলের সমীকরণকে যদি 4 নম্বর বিন্দুটা যদি স্যাটিসফাই করে, তিনটি বিন্দু দ্বারা গঠিত সমতলের ক্ষেত্রফলকে 4 নম্বর বিন্দু যদি স্যাটিসফাই করে, তিনটি বিন্দু দ্বারা গঠিত সমতলের ক্ষেত্রফলে কি হয় না, এই জায়গাগুলোতে জেড, এখানে ওয়াই আর এখানে
এক্স থাকে। এটাই হচ্ছে 3টি বিন্দু দ্বারা গঠিত সমতলের সূত্র। এটা কিন্তু আমি আগের কোনো একটা ভিডিওতে আলোচনা করেছি। তাহলে কি না, সেই সমীকরণটা যদি আমাদের চতুর্থ বিন্দু স্যাটিসফাই করে যায়, তাহলে আমরা বলে দিতে পারবো যে 4টি বিন্দু সমতলী। তা চতুর্থ বিন্দু সেই এক্স এর জায়গায় x4, সেই ওয়াই এর জায়গায় y4 এবং জেড এর জায়গায় z4 বসানো হলো। তাহলে আমাদের কাজকে এই বাঁ দিকটা ক্যালকুলেট করে ডান দিকটাকে 0 দেখানো। তাহলে বাঁ দিকে একটা 4টে বিন্দুকে x1 y1 z1 এবং একই রকমভাবে x4 y4 z4 ধরে নেওয়া হলো। তোমরা যাকে ইচ্ছা যেটা ভাবতে পারো, কোনো সমস্যা নেই। সেই অনুযায়ী বাঁ দিকে যে ফর্মুলাটা উপরে লিখেছি সেই ফর্মুলাতে বসানো হলো। তারপর ডিটারমিনেন্টের সিম্পল ক্যালকুলেশন রয়েছে, সেই ডিটারমিনেন্টে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, -10 + 10 অর্থাৎ কেটে গিয়ে 0 চলে আসছে। তার মানে আমরা দেখাতে পাচ্ছি এর বাঁ দিকটা ডান দিকের সাথে স্যাটিসফাই করে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারো 4টি বিন্দু সমতলী। সোজা গল্প কি বা সোজা হিসাব কি, যে কোনো 3টি বিন্দু দ্বারা গঠিত সমতলের ক্ষেত্রফলকে যদি 4 নম্বর বিন্দু স্যাটিসফাই করে, তাহলেই বলতে পারো 4টি বিন্দু সমতলী। এবার তোমরা যে কোনো বিন্দুকে x1 y1 z1 ধরো, তারপর ওই সমতলের যে নির্ণয়ের যে সূত্রটা বললাম, x4 y4 z4 এর বদলে x y z বসিয়ে এটা করে তোমরা সমতলের সমীকরণ বের করতে পারো। তারপরে বসিয়ে তোমরা কিন্তু যে 4টি বিন্দু সমতলী সেটা দেখাতে পারো। কিন্তু লং প্রসেস, কিন্তু আমাদের যেহেতু ডাইরেক্ট ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাটা কিছুই না, মনে রাখার কোনো কমপ্লিকেশনস নেই। দেখো সবগুলো থেকে x1 বাদ গেছে, সবগুলো থেকে y1 বাদ গেছে, সবগুলো থেকে z1 বাদ গেছে। তোমরা একটু ভালো করে অবজার্ভ করলেই কিন্তু ফর্মুলাটা মনে রাখতে পারবে। আমি রেকমেন্ড করবো তোমার ফর্মুলা দিয়ে করো, তাহলে অনেক বেশি ছোট হবে, অনেক বেশি সহজে হবে। এবার যদি মনে হয় কারো কম বড় হয়ে যাচ্ছে, তাহলে তোমরা আগে সমতলের সমীকরণ বের করো, সেখানে স্যাটিসফাই করাও, সেখান থেকেও কিন্তু রন করলে হবে, কোনো সমস্যা নেই। নেক্সট কি বলা রয়েছে না, সুতোভর বাগানের জন্য 3 প্রকার সার প্রয়োজন। ABC 3টা সার প্রয়োজন। কিভাবে না, এ সার কমপক্ষে 12 একক, এ সার কমপক্ষে 10 একক, বি সার 12 একক এবং সি সার 12 এককের প্রয়োজন। এবার ওই সারটা প্রতি জারে 5 একক, 2 একক এবং 1 একক হিসাবে আছে। আবার প্রতি প্যাকেটে 1 একক, 4 একক, 2 একক, 4 একক এই হিসাবে এই 3টে সার ABC রয়েছে। এবার বলা রয়েছে যে প্রতিটা জারের মূল্য 3 টাকা আর প্রতিটা প্যাকেটের মূল্য 2 টাকা। এবার কতগুলি জার আর কতগুলি প্যাকেট সে যদি কেনে, তার খরচটা মিনিমাম হবে, কারণ সে কখনোই চাইবে না যে তার খরচ বেড়ে যাক, কারণ সে বাগানের যা প্রয়োজনীয় সারও যেন পেয়ে যায়, প্লাস যেন খরচটাও তার জন্য কম হয়, সে এটাই চাইবে। সেই জন্য আমাদের তার জন্য একটা এলপিপি তৈরি করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এক্সট্রা জার আর ওয়াইটি প্যাকেট তাকে কিনতে হবে। প্রতিটি জার আর প্রতিটি প্যাকেটের দাম 3 টাকা 2 টাকা করে হলে মোট তাকে কত টাকা খরচ করতে হবে, না 3x + 2y টাকা। তাহলে মানে বিষয়াত্মক অপেক্ষক হয়ে যাবে কি না, বিষয়াত্মক অপেক্ষক সাধারণত কি হয় না, হয় খরচ ফাংশন, নাহলে আয় ফাংশন। এখানে যেহেতু খরচ বের করতে হবে, তাই খরচ ফাংশন হয়ে যাবে, অর্থাৎ 3x + 2y, যার মান কি করতে হবে, সর্বনিম্ন বা অবম করতে হবে। এবার তার জন্য কি বাধা গোষ্ঠী কি আছে, বাধা গোষ্ঠী কারা না, যে সমস্ত শর্ত মেনটেন করে চলতে হবে সেটাই বাধা গোষ্ঠী। কারা কারা না, প্রথম শর্ত বলা আছে দেখো না, প্রতি জারে 5 একক এবং প্রতি প্যাকেটে যদি 1 একক এসআর থাকে, তাহলে মোট এসআর কত লাগবে না, এক্সটি জার নেওয়া হয়েছে, তাহলে এক্সটি জারে 5x আর ওয়াইটি প্যাকেট হচ্ছে 1 × y, তার মানে y, তার মানে এতটা হচ্ছে আমাদের এসআর প্রয়োজন, মানে আমাদের এসআর রয়েছে আমরা যেভাবে কিনেছি। কিন্তু এই যে আমাদের সার রয়েছে 5x + y, এইটা কিন্তু আমাদের মিনিমাম 10 একক হতে হবে, বলেই দিয়েছে অন্তত পক্ষে 10 একক এ সার প্রয়োজন। তার মানে আমাদের ওই প্যাকেটের যে পরিমাণ সার রয়েছে, তার জারে যে পরিমাণ সার রয়েছে, সেই মোট এ সার 5x + y সেটা মিনিমাম 10 বা তার থেকে বড় হতে হবে। আবার একই রকমভাবে প্রতি জারে যদি 2 একক আর প্রতি প্যাকেটে যদি 2 একক করে বি সার থাকে, তাহলে মোট বি সার কত রয়েছে আমাদের যে কেনা হয়েছে তার মধ্যে 2x + 2y, কিন্তু মিনিমাম কতটা দরকার না, 12 একক দরকার। তার মানে বলতে পারবো 2x + 2y > 12, অর্থাৎ 12 বা তার থেকে বেশি হতে হবে। একইভাবে সি সারের জন্য বের করা হলো x + 4y > 12। তার মানে কি পুরোমিতি সমস্যাটা কি হয়ে যাবে, z = 3x + 2y, যার মান অবম করতে হবে যখন বাধা গোষ্ঠীটা কি বলা রয়েছে না, ওই 3টে যে কন্ডিশন ছিল সেটা, এবং অবশ্যই মনে করি নন নেগেটিভ কন্ডিশনটা কিন্তু আমাদের দিতে হবে। নন নেগেটিভ কন্ডিশনটা কেন দিতে হবে, কারণ সারের প্যাকেটের সংখ্যা বা জারের সংখ্যা কখনোই নেগেটিভ হতে পারে, যে -2টি প্যাকেট কিনলাম, -5টি প্যাকেট কিনলাম, যেটা কখনোই সম্ভব নয়। তার মানে নন নেগেটিভ কন্ডিশন কিন্তু কখনোই বলা থাকবে না, কিন্তু তোমাদের অবশ্যই মনে করে দিতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের একটা এলপিপি সমাধান করতে হবে। মিনিমাম অফ z = 3x + y, শর্ত সমূহ দেওয়া রয়েছে 2x + y > 14, x - y > 4। দেখো আমি তোমাদের বারবার অনেকগুলোই এই 5টা পেজে 5টা এলপিপি সলভ করে দিয়েছি। এরপর আমি যদি খুব কঠিন এলপিপি থাকে তাহলে কিন্তু সলভ করবো, নাহলে কিন্তু বেসিক জিনিসগুলো একেবারে ছেড়ে দেবো। শুধু ফরমেশনগুলো আমি যদি আনকমন পাই তাহলে কিন্তু করাবো। আশা করি তোমাদের এই 5টা পেজের এলপিপি করে, বা তোমরা এলপিপি রিলেটেড আরও ভিডিও আমার রয়েছে চ্যানেলে, তোমরা সেখানে দেখো। এলপিপি নিয়ে কিন্তু ফরমেশন বা তার সমাধানে আশা করি যে বেসিক কনসেপ্টটুকু সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো সেগুলো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আমি আনকমন যে অঙ্কগুলো পাবো সেগুলো কিন্তু নেক্সট পেজ থেকে করবো, কমন অঙ্কগুলো কিন্তু এবার ছেড়ে দেবো, ঠিক আছে। দেখো এটা কীভাবে করছি এটা একটু বুঝিয়ে দিচ্ছি আরও একবার।
তো প্রথমটার কি আমাদের কাজ হচ্ছে তুল্য সমীকরণ বের করা। তাহলে 1 নম্বরের তুল্য সমীকরণ আমরা বের করলাম। এবার সেটাকে প্লট করতে হবে। প্লট করার বিভিন্ন টেকনিক জানো, কেউ ছেদিতাংশ আকারে প্লট করতে পারো, বা কেউ যে এক্স ওয়াই সেই বক্স করে যে এক্স আর ওয়াই এর 3টে করে ভ্যালু নিয়ে সেটা গ্রাফে বসে প্লট করতে পারো, বিভিন্ন টেকনিক। তবে ছেদিতাংশ আকারটাই বেশি ইজি। তো ছেদিতাংশ আকারে প্লট করলে নেক্সট কী কাজ না, আমাদের দেখতে হবে কোন দিকে অ্যারো হয়। তার জন্য কি না, যে অসমীকরণটা দেওয়া রয়েছে সেখানে 0 0 বসানো। এখানে 0 0 বসালে কি আসবে, 0 গ্রেটার দেন 14, অর্থাৎ যেটা স্যাটিসফাই করছে না। কারণ শূন্য তো 14 থেকে বড় হতে পারে না, সেই জন্য কী হবে, ওর অ্যারোটা হবে যেদিকে মূল বিন্দু রয়েছে ঠিক তার বিপরীত দিকে অ্যারো হবে। তাহলে এখানে আমাদের কোন লাইনটার কথা বলা হয়েছে না, এই যে 1 নম্বর লাইন, এই 1 নম্বর লাইনে দেখো বিপরীত দিকে অ্যারোটা দেওয়া রয়েছে, যেটা ব্লু কালারের অ্যারো দেওয়া রয়েছে ওটা। তোমরা পিঙ্ক কালারের লাইনটার কথা এখনো ভেবো না, ওটা আমি অন্য লাইন আবার পরে এক্সপ্লেন করছি কেন হয়ে এসছে কারণ আনবাউন্ডেড রিজিয়নে একটা করে এক্সট্রা লাইন আসে। নেক্সট কাজ কি না, পরের লাইনটা দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়াই গ্রেটার ইকুয়াল টু 4, তার তুল্য সমীকরণ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। আবারও বলছি, একেও তোমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করে প্লট করবে, বেশি সহজে হবে। তার সেটা কোন লাইন, এই যে 2 নম্বর লাইন যেটাকে বলা হয়েছে সেটা। আবার দেখো এখানেও যদি 0 0 বসায়, 0 গ্রেটার দেন 4 আছে, স্যাটিসফাই করছে না, সেই জন্য এইখানে আমাদের মূলবিন্দু, কিন্তু মূলবিন্দুর বিপরীত দিকে আমাদের অ্যারো দিতে হয়েছে। তাহলে এরপর কি না, 1 আর 2কে সমাধান করা হয়েছে। কেন সমাধান করা হয়েছে না, দুটো কার্ভ আমাদের কোথায় ছেদ করেছে সেটা পাওয়ার জন্য। সেই ছেদ বিন্দু কোথায় পেয়েছি না, 6,2 বিন্দুতে সমাধান করার পর পাওয়া গেছে। এবং তারা তোমরা ছবিতে দেখলেও বুঝতে পারবে যে 6,2 বিন্দুতে এরা পরস্পরকে ছেদ করেছে। তাহলে কি বলা হচ্ছে না, প্রদত্ত বাধাগোষ্ঠী দ্বারা নির্দেশিত কার্যকারী অঞ্চলটি হলো ছায়াঙ্কিত অসীমাবদ্ধ অঞ্চল। এবার ছায়াঙ্কিত কথাটা লিখেছি, অথচ অ্যারো দিয়েছি। তোমাদের রেকমেন্ডেশন থাকবে, তোমাদের এই যে অঞ্চলটা সমস্ত কমন অঞ্চল মিট করছে সেখানে তোমরা পেন্সিল দিয়ে হালকা করে সেট করে দেবে। সেই জন্য লেখাটা আমি সেইভাবেই লিখেছি যে ছায়াঙ্কিত অঞ্চল, কিন্তু এখানে আমাদের সেট করা সম্ভব নয়, সেই জন্য আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি। তোমরা কিন্তু পরীক্ষার হলে হালকা করে পেন্সিল দিয়ে সেট করবে, যাতে লেখাগুলোও বোঝা যায় প্লাস বোঝাও যায় যে এটা একটা সেট করা রয়েছে, ঠিক আছে। তবেই কিন্তু তোমরা এই লেখাটা লিখতে পারবে ছায়াঙ্কিত অঞ্চল, নাহলে কিন্তু তীর চিহ্ন যুক্ত অঞ্চল এরকমভাবে বলতে হয়, সেটা শুনতে ভালো লাগবে না। যার প্রান্তবিন্দুগুলি কি না, প্রান্তবিন্দুগুলি হচ্ছে এ আর বি। এই একটা প্রান্তবিন্দু রয়েছে আর এই একটা বি প্রান্তবিন্দু রয়েছে, যার স্থানাঙ্কগুলো আমি এখানে মেনশন করে দিয়েছি। নেক্সট কাজ কি না, আমাদের ওই প্রান্তবিন্দুগুলোতে আমাদের বিষয়াত্মক অপেক্ষক যে জেড আছে তার মান বের করতে হবে। মান বের করার পর দেখা গেল এই যে 20 মানটা মিনিমাম। এবার প্রবলেম হচ্ছে কি না, যেহেতু আমাদের যে রিজিয়নটা বেরিয়েছে সেই রিজিয়নটা আনবাউন্ডেড, তাহলে এই 20 মানটা যে মিনিমাম, এর থেকে ছোট মান যে আর নেই সেইটা আমাদের কনফার্ম করে দিতে হবে। সেইটা করার জন্য কি করা হলো না, জেড ইকুয়াল টু 3x প্লাস ওয়াই লেস দেন 20 এই অর্ধতলকে অঙ্কন করা হলো। যদি এমন এক্স ওয়াই পাওয়া যায় যেটা 3x প্লাস ওয়াইকে 20 থেকেও ছোট বানাতে পারে, তাহলে আমরা বলবো যে 20টা কিন্তু মিনিমাম মান নয়, ওর থেকেও ছোট মান পসিবল। তাহলে কি করা হলো, সেইটা প্লট করলে বোঝা যাবে। কীভাবে করা হলো না, তুল্য সমীকরণ অঙ্কন করে আবার সেই ছেদিতাংশ আকার প্লট করো। সেইটাই হচ্ছে যে আমাদের এই পিঙ্ক লাইনটা, জেড ইকুয়াল টু 3x প্লাস ওয়াই লেস দেন 20, সেই মানটা। তাকে যখন প্লট করছি এবং তাতে যখন 0 0 স্যাটিসফাই করাচ্ছি, সেখানে কিন্তু 0 0 স্যাটিসফাই করে যাচ্ছে, কারণ 0 লেস দেন 20 এটা আসছে। তো যদি 0 0 স্যাটিসফাই হয়ে যায়, তাহলে পিঙ্ক লাইনে অ্যারো কোন দিকে হবে না, যেদিকে মূলবিন্দু রয়েছে সেদিকে অ্যারো হবে। তাহলে এই দিকে অ্যারো হচ্ছে, তাহলে সেটা কি না, আমাদের যে কার্যকারী অঞ্চল যেটাকে আমরা গ্রিন লাইন বা এই রেড অ্যারো দিয়ে এখন বলেছি, তার সাথে কিন্তু ছিন্ন করছে না। তাহলে সেটা যদি হয়, তার মানে এমন কোনো এক্স ওয়াই কিন্তু পাওয়া সম্ভব নয়। তাই বলা হয়েছে দেখো, যা নির্ণীত কার্যকারী অঞ্চলকে ছিন্ন করে না, তার মানে এমন কোনো এক্স ওয়াই নেই যার জন্য জেডটা 20 থেকে ছোট হতে পারে। তার মানে জেডের ন্যূনতম মান 20 থেকে ছোট হবে না, হবে কত না, যে 20 কোথায় হয়েছে না, বি 6,2 বিন্দুতে, অর্থাৎ এক্স এর মান যখন 6, ওয়াই এর মান যখন 2, তার মানে নির্ণয় সমাধান হয়ে যাবে এক্স সমান 6, ওয়াই সমান 2, এবং জেড মিন কত, মিনিমাম খরচ কত হবে না, তার 20 টাকা মিনিমাম খরচ হবে, ঠিক আছে। নেক্সট আমরা আলোচনা করব, একটি কারখানায় 3টি মেশিনের উৎপাদন ক্ষমতা দেওয়া রয়েছে 25%, 35% এবং 40%, এবং মেশিন 3টি থেকে যে উৎপাদন হয় তার মধ্যে ত্রুটিপূর্ণ কিছু যন্ত্রাংশ উৎপন্ন হয়, তার পার্সেন্টেজও দেওয়া রয়েছে 5%, 4% এবং 2%। এইবার কি করা হলো না, এরকম 3টে মেশিনের উৎপাদন জিনিস একটা জায়গায় রাখা হয়েছে এবং সেখান থেকে একটা যন্ত্রাংশ তুলে নেওয়া হলো। বলা হচ্ছে যে যে যন্ত্রাংশ তুলে নেওয়া হলো সেটা কি না, সেটা ত্রুটিপূর্ণ বলে দেওয়া রয়েছে। তাহলে সেই যন্ত্রাংশটা যে মেশিন 3 দ্বারাই বা 3 নম্বর মেশিন দ্বারাই যে উৎপাদন হয়েছিল তার সম্ভাবনা বের করতে হবে। অর্থাৎ এই যে মেশিন দ্বারা উৎপাদন হচ্ছে, সেই উৎপাদন থেকে একটা যন্ত্রাংশ তুলে নেওয়া হলো, দেখা গেলো সেটা ত্রুটিপূর্ণ, এবং সেটা যে মেশিন 3 থেকে হয়েছিল সেটা নির্ণয় করতে হবে। তার মানে কি, পরের ঘটনা বলে দেওয়া আছে অর্থাৎ ত্রুটিপূর্ণ হয়েছে, তার রেসপেক্টে সেটা যে মেশিন 3 অর্থাৎ পূর্বের ঘটনা থেকে হয়েছে সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এটা এখানে আমাদের বেজের প্রয়োজন রয়েছে। এবার কি করা হলো, তার জন্য আমাদের যে ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা তাকে একটা কিছু ধরে নিতে হবে, আমরা তাকে এক্স ধরে নিচ্ছি, এবং প্রথম মেশিন থেকে উৎপাদনের ঘটনা এ, দ্বিতীয় থেকে বি, তৃতীয় থেকে সি, যাতে আমাদের প্রবাবিলিটিগুলোকে লিখতে সুবিধা। তাহলে আমাদের কি বের করতে হবে না, ত্রুটিপূর্ণ হয়েছে অর্থাৎ এক্স ঘটে গেছে,
তার রেসপেক্টে যে সেটা 3 নম্বর মেশিন অর্থাৎ মেশিন সি থেকেই উৎপন্ন হয়েছে সেটা আমাদের বের করতে হবে, তার প্রবাবিলিটি আমাদের দরকার। দেখো বলা রয়েছে কি না এক্স ঘটনাটি এ বি সি 3টি ঘটনার সাথে সম্পর্কযুক্ত। কারণ কি এক্স ঘটনা মানে কি ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা, আর আমাদের প্রশ্নে বলাই রয়েছে যে 3টা মেশিন থেকে কিছু না কিছু পরিমাণ জিনিস ত্রুটিপূর্ণ জিনিস বের হয়, ঠিক আছে, অর্থাৎ ত্রুটিপূর্ণ ঘটনাটা সম্পর্কযুক্ত। এবং এক্স ঘটনাটি ঘটবে অর্থাৎ ত্রুটিপূর্ণ হবে যদি এ বি সি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ ঘটনার একটি ঘটে, অর্থাৎ এবিসি যে কোনো একটা ঘটলে অর্থাৎ যে কোনো একটা মেশিন থেকে উৎপন্ন হলেই আমাদের এক্স ঘটনাটা করবে, অর্থাৎ ত্রুটিপূর্ণ জিনিস তৈরি হবে। এবার পার্সেন্টেজটা ডিফারেন্ট হবে, তার মানে আমাদের প্রত্যেকটা ঘটনা কিন্তু ইন্টার রিলেটেড, এই জিনিসটা কিন্তু বলা গেল। এবার তাহলে কি সুবিধা না, যখন এই ঘটনাগুলো ঘটে তখন আমরা এখানে বেস অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে, তখনই বেস অ্যাপ্লাই করা যাবে। তাহলে বেসের জন্য আমাদের কি, তোমরা যদি ফর্মুলাটা একটু দেখে নাও, বেস অফ সি বাই এক্স আমাদের বের করতে হবে। তাহলে নিয়ম কি না, উপরটাতে উল্টে দিতে হয়, অর্থাৎ এক্স বাই সি ইন্টু নিচে যেটা থাকে তার গুণফল, আর নিচে থাকে পুরো টোটাল। আশা করি তোমাদের বেস জিনিসটা সবার জানা রয়েছে। তার মানে কি আমাদের এই ডান দিকে যে পার্টটা রয়েছে এর পুরো ভ্যালুগুলো দরকার, অর্থাৎ পিএ পিবি পিসি এই ভ্যালুগুলো দরকার, প্রত্যেকটা স্ল্যাশ ভ্যালু দরকার, সেই ভ্যালুগুলো কি বের করা হয়েছে। পি অফ এ মানে কি, প্রথম মেশিন থেকে উৎপাদনের যে সম্ভাবনা, সেটা প্রথম মেশিন থেকে কত পার্সেন্ট উৎপন্ন হয়, 25%, তাই 25/100। দ্বিতীয় থেকে 35%, তৃতীয় থেকে 40%। আবার পি অফ এক্স এক্স স্ল্যাশ এ মানে কি না, এ মেশিন থেকে উৎপাদনের যে ত্রুটি সেটা কত না 5%। পি অফ এক্স স্ল্যাশ বি মানে কি, বি মেশিন থেকে উৎপাদনের ত্রুটি। আর পি অফ এক্স স্ল্যাশ সি, সি মেশিনের উৎপাদনের ত্রুটি, সেটাও বলা আছে 5%, 4% আর 2%। তাহলে সেই অনুযায়ী আমাদের প্রত্যেকটা ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, ক্যালকুলেট করার পর আমাদের চলে আসবে 80/345, ক্যালকুলেট ক্যান্সেল আউট করলে 16/69, এটাই হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে। আশা করি তোমাদের বেজে কোনো সমস্যা নেই, কারণ বেজে একটা পার্টিকুলার সিস্টেম রয়েছে, পরের ঘটনা দেওয়া থাকলে তার রেসপেক্টে পূর্বের ঘটনার যদি প্রবাবিলিটি বের করতে হয় তখনই আমাদের কিন্তু বেস প্রয়োজন হয়। আর খেয়াল রাখতে হবে যে ঘটনাটা সবার সাথে ইন্টার রিলেটেড সেটাই আমাদের হচ্ছে এক্স হিসেবে সাধারণত ধরা হয়, এবং এমন কোনো মানে তোমরা নোটেশন চেঞ্জ করতে পারো, কিন্তু নোটেশন চেঞ্জ করলে তোমাদের নিজেদের একটু খেয়াল রাখতে হবে, সেই অনুযায়ী কিন্তু ফর্মুলাটা হবে, না হলে ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো একটা সমসম্ভব চলরাশি এক্স এর সম্ভাবনা বিভাজন আমাদের দেওয়া রয়েছে। এক্স এর মান 1 2 3 4 5 6 পর্যন্ত হতে পারে, এবং তার প্রবাবিলিটি করসপন্ডিং 1/6 1/6 1/6 প্রত্যেকটারই দেওয়া রয়েছে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো এই সম্ভাবনা বিভাজন কার না, এটা যদি একটা লুডোর ছক্কা চালা হয় তাতে কিন্তু 1 2 3 সেই প্রাপ্ত সংখ্যার হচ্ছে সম্ভাবনা বিভাজন দেওয়া রয়েছে। কি হয় না, একটা লুডোর ছক্কা চালালে দেখো 1 থেকে 6 পর্যন্ত এক্স এর মান হতে পারে, আবার প্রত্যেকটা প্রবাবিলিটি দেখো 1 এর 6 হয়, এটা কিন্তু তার বিভাজন দেওয়া রয়েছে, যদিও সেটা বলা নেই বা আমাদের চায়নি, কিন্তু জিনিসটা দেখলে ক্লিয়ারলি সেটা বোঝা যাচ্ছে। এবার আমাদের বের করতে হবে ওয়াই একটা ভেরিয়েবল, সেটা এক্স এর সাথে রিলেটেড, কিভাবে না 2x + 3 এইভাবে। তাহলে ওয়াই এর মধ্য আর ভেদমান বের করতে হবে। এখানে দুটো প্রসেস হয়, এক হচ্ছে ওয়াইকে যেভাবে ডিফাইন করা রয়েছে সেই অনুযায়ী আগে আমাদের এক্স এর ছক থেকে ওয়াই এর ছক বানিয়ে নেওয়া, অর্থাৎ এমন একটা নতুন ছক আমাদের কনস্ট্রাক্ট করতে হবে যেখানে ওয়াই থাকবে আর প্রবাবিলিটি অফ ওয়াইটা থাকবে। যেহেতু প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটিগুলো চেঞ্জ হবে না, সবগুলোই 1/6 হবে, কিন্তু এই যে ওয়াই এই পার্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিভাবে না, এই যে 2x + 3 সেই ফর্মুলা অনুযায়ী, মানে যখন এক্সটা 1 তখন ওয়াইটা হয়ে যাবে 5, এক্সটা 2 ওয়াইটা হয়ে যাবে আমাদের 7, এই অনুযায়ী কিন্তু এই জিনিসটা কিন্তু পরপর পরপর চেঞ্জ হয়ে যাবে। তা সেটা করে তোমরা সেখান থেকে ডাইরেক্ট যে আমাদের মধ্যক আর ভেদমানের ফর্মুলা রয়েছে সেটা অ্যাপ্লাই করতে পারো। মধ্যক মানে সামেশন YI/PI হবে তখন, আর ভেদমান হচ্ছে সামেশন YI/PI করে আমাদের এক্সপেকটেশন অফ ওয়াই বের করতে হবে মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার বের করতে হবে, তো সেটা করতে পারো। আমি এখানে কি করেছি না, বেসিক যেহেতু আমাদের এক্সপেকটেশনের ফর্মুলা এবং ভ্যারিয়েন্সের ফর্মুলা জানা রয়েছে, তাই আমাদের প্রদত্ত ছক থেকে আগে এক্সেরই এক্সপেকটেশন এবং এক্সেরই ভ্যারিয়েন্স বের করবো, তারপর এক্স আর ওয়াইয়ের রিলেশনটা কাজে লাগিয়ে আমরা খুব সহজেই কিন্তু ওয়াইয়ের ভ্যারিয়েন্স বা ভেদমান আমরা বের করতে পারি, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে। তাহলে এক্স এর এক্সপেকটেশন বা এক্স এর মধ্যে কি না সামেশন XI/PI, অর্থাৎ এক্স এর ভ্যালু এবং তার করসপন্ডিং প্রবাবিলিটিগুলোকে গুণ করে তার যোগ করতে হবে, সেটা করলে আসছে 7/2। আবার আমাদের ভেদমানের জন্য এক্সপেকটেশন অফ x² এর প্রয়োজন হয়, তাহলে এক্সপেকটেশন অফ x² মানে কি সামেশন অফ xi²PI, অর্থাৎ এক্স গুলোকে বর্গ করে তার সাথে তার করসপন্ডিং প্রবাবিলিটি গুণ করতে হবে। এইটা করলে দেখো ভ্যালুটা আমাদের আসছে 91/6। এবার ভ্যারিয়েন্স অফ এক্স মানে জানি কি ফর্মুলা এক্সপেকটেশন অফ x² মাইনাস এক্সপেকটেশন অফ x এর হোল স্কোয়ার। সেই অনুযায়ী তাহলে আমরা যদি ভ্যালুগুলো যদি পুট করি তাহলে চলে আসছে 91/6 মাইনাস 7/2 এর হোল স্কোয়ার, ক্যালকুলেশন করলে 35/12 এটা আসছে। এবার আমরা কি বের করছি না, আমাদের দরকার ওয়াই এর মধ্যক, অর্থাৎ এক্সপেকটেশন অফ ওয়াই, আর ভ্যারিয়েন্স অর্থাৎ ভ্যারিয়েন্স অফ ওয়াই।
তাহলে দেখো ওয়াই যেহেতু 2x+3, তাহলে ওয়াই এর মধ্যক যাকে আমরা এক্সপেকটেশন অফ ওয়াই বলি, এক্সপেকটেশন অফ ওয়াই মানে কি এক্সপেকটেশন অফ 2x+3, কারণ ওয়াই মানে 2x+3। আর এক্সপেকটেশনের ফর্মুলা কি জানি না, কনস্ট্যান্টের উপর কোনো এক্সপেকটেশনের এফেক্ট থাকে না, কনস্ট্যান্ট ডাইরেক্ট বাইরে বেরিয়ে যায়। তাহলে আমাদের 2 ইন্টু এক্সপেকটেশন অফ x+3, এক্সপেকটেশন অফ x 7/2 পেয়েছি, 2 ক্যান্সেল আউট হলে 7 3 10 চলে আসছে। আবার ওয়াই এর ভেদমান ভ্যারিয়েন্স অফ ওয়াই, ওয়াই বলতে কি 2x+3। একটু আগে আমি তোমাদের একটা অঙ্কেতে বোঝাচ্ছিলাম যে ভ্যারিয়েন্সের ক্ষেত্রে কোনো কনস্ট্যান্ট থাকলে, ডাইরেক্ট যদি কনস্ট্যান্ট থাকে সেই কনস্ট্যান্টের উপর ভ্যারিয়েন্সের কোনো প্রভাব থাকে না, কিন্তু কোনো চলের সাথে যদি গুণ থাকে সেটা বর্গ হয়ে বাইরে বেরোয়। আর 2টা বাইরে 4 হয়ে বেরিয়ে আসবে, তাহলে 4 ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স, তাহলে 4 ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স পেয়েছিলাম 35/12, 4 3 12 ক্যান্সেল আউট হয়ে 35/3 হয়ে যাচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার মনে হয় এটাই বেশি সহজ টেকনিক। তাহলে এক্ষেত্রে কি হয় না, নতুন কোনো ছক তৈরি করতে হয় না, জাস্ট আমরা যে ভ্যারিয়েন্স বা আমাদের এক্সপেকটেশনের যে ফর্মুলা পড়ে এসেছি সেই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করেই কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় যে ভ্যালু সেগুলো কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, নেক্সট বলা রয়েছে যোগফলের সীমারূপে সমাকলন নির্ণয় করতে হবে, ইন্টিগ্রেশন 0 to 1 x³ dx। এটা তোমাদের এসএন দিয়ে পেজ 414 414 পেজে রয়েছে 2-1, সেখানে বলা রয়েছে a to b x³ dx, অর্থাৎ a এর জায়গায় তোমরা যদি 0 বসাও আর b এর জায়গায় যদি 1 বসাও, ওখানে যা করা রয়েছে একদম সেম, কিন্তু a এর জায়গায় 0 b এর জায়গায় 1 বসালে একদম সেম টেকনিকে কিন্তু এই ইন্টিগ্রেশনটা করতে পারবে। ঠিক আছে, নেক্সট রয়েছে 0 to পাই x sin x বাই 1 প্লাস cos স্কোয়ার x dx, তাকে প্রমাণ করতে হবে π²/4। দেখো এই টাইপের ইন্টিগ্রেশনে সাধারণত আমাদের কি করা হয়, একে আই ধরে নেওয়া হয়, তাহলে আই ইকুয়াল টু ধরে নিলাম। এরপর কোন ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, 0 to a fx dx ইকুয়াল টু আমরা বলতে পারি 0 to a f of a minus x dx, অর্থাৎ আপার লিমিট মাইনাস এক্স আমরা করতে পারি। এখানে আপার লিমিট কত না, পাই রয়েছে, তাহলে পাই মাইনাস এক্স, এক্সের জায়গায় বসানো হলো সমস্ত জায়গায়। এবার সাইন অফ পাই মাইনাস এক্স মানে কি, সাইন 180 মাইনাস থিটা হলে সাইন থিটাই থেকে যায়। আর নিচে কস অফ পাই মাইনাস এক্স করলে কিন্তু মাইনাস অফ কস এক্স আছে, কিন্তু যেহেতু স্কোয়ার রয়েছে তাই কিন্তু কস স্কোয়ার এক্স মেনটেন থেকে যাবে। এবার কি না, স্প্লিট করে দেওয়া হলো সাইন অফ পাই মাইনাস এক্স, অর্থাৎ সাইন এক্স ইন্টু পাই, এটা একটা করা হলো, আর এক্স ইন্টু সাইন এক্স, এই দুটো করে ইন্টিগ্রেশনকে দুটো পার্টে ভেঙে দেওয়া হলো। এই যে সেকেন্ড পার্টটা দেখো, অরিজিনাল যে আমাদের অঙ্ক ছিল সে অরিজিনাল অঙ্কের মধ্যে চলে এসেছে, তার মানে কি আমরা কি বলতে পারি, আই বলতে পারি। এই আইটাকে পরে কি করা হলো না, বাঁ দিকে পাঠিয়ে দেওয়া হলো, বাঁ দিকে যখনই পাঠানো হলো এটা 2i হয়ে গেল, কারণ অলরেডি আমাদের বাঁ দিকটাকে আই ধরা ছিল। এরপরের কাজ কি না, উপরে যে লিমিটটা রয়েছে পাই, সেই পাইকে ভাবা হয়েছে 2 ইন্টু π/2। নেক্সট কি টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে না, আমাদের বলা ছিল না 0 to 2a fx dx ইকুয়াল টু 2 ইন্টু 0 to a fx dx হবে, কিন্তু কখন না, যখন f অফ 2a মাইনাস এক্স ইকুয়াল টু fx, এই জিনিসটা হোল্ড করবে। তাহলে এখানে 2 ইন্টু a বলতে আমার π/2 কাজ করছে, তাহলে 2a মাইনাস এক্স করলে দেখো সাইন অফ পাই মাইনাস এক্স হলে সাইন এক্স থাকে, আবার কস অফ পাই মাইনাস এক্স মাইনাস কস এক্স, কিন্তু স্কোয়ার থাকার জন্য সেই কস এক্সই থাকে। তার মানে এখানে এই যে 2a বলতে পাই, এখানে 2a বলতে কি কাজ করছে, পাই, তাহলে পাই মাইনাস এক্স করলে একই জিনিস মেনটেন থাকে, তাহলে আমরা 2টাকে বাইরে বের করতে পারবো, অর্থাৎ পাওয়ারটা হাফ হয়ে যাবে। অর্থাৎ এই ফর্মুলাটা আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছি, তাহলে সেই ফর্মুলা অ্যাপ্লাই করা হলো। নেক্সট কাজ কি, এদিকে 2 এই 2 ক্যান্সেল আউট করে দেওয়া হলো, যখনই ক্যান্সেল আউট করে দেওয়া চলে আসে কত, আই ইকুয়াল টু মাইনাস অফ পাই। মাইনাস কেন হলো না, দেখো আমাদের আসছে সাইন এক্স ডিএক্স, সাইন এক্সকে কি লিখতে পারি, ডি অফ কস এক্স, কিন্তু কস এক্সের ইন্টিগ্রেশনে মাইনাস আসে, সেই জন্য একটা মাইনাস আমাদের সামনে রাখতে হবে। তাহলে ডি অফ কস এক্স ডিভাইডেড বাই, নিচে আছে কস স্কোয়ারের তো হোল স্কোয়ার রয়েছে, আর 1কে 1 স্কোয়ার লিখতে পারি। তার মানে আমাদের ফর্মটা চলে এলো যে ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই ফর্ম, যেখানে এ বলতে আমাদের এখানে 1 কাজ করছে আর এক্স বলতে কস এক্স, তাহলে হয়ে যায় কত 1/a tan ইনভার্স এক্স, এক্স বলতে হচ্ছে আমাদের cos x কাজ করছে, আর যেহেতু এটা হচ্ছে 1 রয়েছে তাই 1/a টা আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আপার লিমিট লোয়ার লিমিট বসানো হলো, আপার লিমিট যখন বসানো হচ্ছে cos π/2 মানে 0, তার মানে tan ইনভার্স 0, মাইনাস লোয়ার লিমিট যখন বসানো হচ্ছে cos 0 মানে 1, তার মানে tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মানে π/4, আর tan ইনভার্স 0 মানে 0, ক্যালকুলেশন করলে মাইনাস মাইনাসে প্লাস π²/4, যেটা আমাদের কি না, যেটা আমাদের আর এইচ রয়েছে সেটা আমাদের কিন্তু প্রমাণটা চলে এলো। কার ভ্যালু না, বাঁ দিকে যেহেতু আই রয়েছে তার মানে আই ইকুয়াল টু আমরা প্রমাণ করতে পারলাম π²/4, যেটাকে আমরা বাঁ দিকটাকে ধরে নিয়েছিলাম আই। ঠিক আছে, নেক্সট দেখো বলা রয়েছে x/a হোল টু দি পাওয়ার 2/3 প্লাস y/b হোল টু দি পাওয়ার 2/3 বক্রের উপরিস্থিত কোনো বিন্দুতে স্পর্শকের x অক্ষে ছেদাংশ আর y অক্ষে ছেদাংশ। তার মানে কোনো একটা বক্র রয়েছে, যে বক্রর কোনো বিন্দুতে যদি আমাদের স্পর্শক অঙ্কন করা হয় তাহলে তার এই x অক্ষের ছেদাংশকে h বলা হয়েছে, আর y অক্ষের যে ছেদাংশ এই তাকে বলা হচ্ছে k, তাকে k বলে দেওয়া আছে। এবার আমাদের বের করতে হবে h² প্লাস k²/b² ইকুয়াল টু 1। তাহলে এই যে বক্র দেওয়া রয়েছে তার এই বিন্দুটা আমরা জানি না, তাহলে আমি একে আলফা বিটা বলছি, সেটাই বলা রয়েছে। ধরি 1 নম্বর বক্রে আলফা বিটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হলো।
তাহলে যেহেতু আলফা বিটা বিন্দুতে করা হয়, তাহলে আলফা বিটা বিন্দু বক্রের উপর অবস্থান করবে, তার মানে কি করা হলো, বক্রকে স্যাটিসফাই করবে। নেক্সট কাজ কি না, আমাদের যখনই স্পর্শক অঙ্কন করব, স্পর্শকের প্রবণতার প্রয়োজন পড়বে কোন বিন্দুতে, না আলফা বিটা বিন্দুতে। স্পর্শকের প্রবণতার সূত্র কি, না ডিওয়াই ডিএক্স অ্যাট আলফা বিটা, তার মানে আমাদের ডিওয়াই ডিএক্স এর প্রয়োজন। এই জন্য কি করা হলো, না এই 1 নম্বর বক্রকে এক্স এর সাপেক্ষে অবকলন করা হলো। এখান থেকে দেখো ক্যালকুলেট করে আমাদের ডিওয়াই ডিএক্সটা কত বেরোলো, বি টু দি পাওয়ার 2/3 বাই এ টু দি পাওয়ার 2/3 ইন্টু ওয়াই বাই এক্স এর হোল টু দি পাওয়ার 1/3। আমি তোমাদের বারবার বলছি, এই স্পর্শক অবিলম্বের অঙ্ক করতে গেলে শুধু ক্লাস 9-এর সূচকের যে ক্যালকুলেশন রয়েছে সেটুকু তোমাদের স্ট্রং হতে হবে, বাস, আর কিচ্ছু না। বাকি স্পর্শক অবিলম্ব থেকে যাই অঙ্ক দিক না কেন একদম পার্টিকুলার একটা প্রসেস ফলো করে হয়, ঠিক আছে। নেক্সট তাহলে ডিওয়াই ডিএক্স এর আলফা বিটা বের করা হলো। কি করা হলো, না এক্স এর জায়গায় আলফা, ওয়াই এর জায়গায় বিটা বসিয়ে দেওয়া হলো। দেখতে কিন্তু ভ্যালুটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, কিন্তু কিচ্ছু না, জাস্ট সূচকের ক্যালকুলেশন দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। নেক্সট কাজ, আলফা বিটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে, কারণ আমরা যতক্ষণ এই স্পর্শকটার সমীকরণ বের করছি তাকে ছেদিতাংশগুলোর দৈর্ঘ্য পাবো না, কারণ স্পর্শকের সমীকরণ কি একটা সরলরেখার সমীকরণ, সেই সরলরেখাকে আমরা ছেদিতাংশ আকারে যখনই প্রকাশ করব তখন এই এক্স অক্ষের ছেদিতাংশ আর ওয়াই অক্ষের ছেদিতাংশটা কিন্তু সহজে পেয়ে যাবো। তাহলে স্পর্শকের সমীকরণে সূত্র কি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম বলতে এর এম ক্ষেত্রে এটা ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান অ্যাপ্লাই করা হলো। এরপর কোণাকুণি গুণ করা হয়েছে, একটু এক্সপ্লেন বুঝিয়ে দিই। আমাদের এই পার্টটা ওয়াইয়ের সাথে গুণ হবে, আবার এই পার্টটা বিটার সাথে গুণ হবে, না ওয়াইয়ের সাথে যখন গুণ হবে এখানে, আর বিটার সাথে যখন গুণ হবে সেই পার্টটা এখানে, কারণ মাইনাস বা বিটা আছে সেটা যখন ডান দিকে পাঠাও প্লাস হয়ে যাবে। আবার এই এক্স এর সাথে এর যে উপরে কনস্ট্যান্টটা রয়েছে সেটা যখন এক্স এর সাথে গুণ হবে সেটা নেগেটিভ আসবে, সেটা প্রথম বাঁ দিকে পাঠানো হলো। আর এই মাইনাসে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, ইন্টু আলফার সাথে যেটা গুণ হবে সেটা এখানে থেকে যাচ্ছে। নেক্সট কাজ, বাঁ দিকে যেটা আছে সেটা রেখে দাও। ডান দিকে হচ্ছে এবার আসল কাজ। ডান দিকে দেখো সব জায়গায় আলফা বিটা রয়েছে, তাহলে আলফা টু দি পাওয়ার, এবার আলফার হাইস্ট পাওয়ার কত রয়েছে, না এখানে রয়েছে 1/3 লোয়েস্ট পাওয়ার, আর বিটার লোয়েস্ট পাওয়ার রয়েছে 1/3। তাহলে কমন আলফা টু দি পাওয়ার 1/3, বিটা টু দি পাওয়ার 1/3 কমন নেওয়া হয়ে গেল। না যখনই কমন যাচ্ছে আমরা আলফা ইকুয়াল টু ভাবতে পারি আলফা টু দি পাওয়ার 1/3 ইন্টু আলফা টু দি পাওয়ার 2/3, সূচকের নিয়মে যোগ হয়ে যায়, 1/3 প্লাস 2/3 সমান 3/3, তার মানে 1, অর্থাৎ আলফাই মেনটেন থাকছে। তাহলে 1/3 কমন গেলে কি পড়ে থাকবে, আলফা টু দি পাওয়ার 2/3। একইভাবে বিটা থেকে কমন গেলে বিটা টু দি পাওয়ার 2/3 পড়ে থাকছে। আর কি কমন নেওয়া হয়েছে, না বিটা টু দি পাওয়ার 2/3 আর দ্বিতীয়টা থেকে এ টু দি পাওয়ার 2/3 আর বি টু দি পাওয়ার 2/3, এটাও কমন নেওয়া হয়েছে। এবার যার কাছে রয়েছে সে কমন দিতে পারবে, এবং যার কাছে নেই সেটা ডিভাইড হয়ে যাবে। যেমন প্রথম টার্মের ক্ষেত্রে বি টু দি পাওয়ার 2/3 ছিল, কমন গেছে, কিন্তু এ টু দি পাওয়ার 2/3 নেই, তাই এ টু দি পাওয়ার 2/3 ভাগ হয়ে গেছে। আবার আলফা টু দি পাওয়ার 1/3 কমন যাওয়ার জন্য আলফা টু দি পাওয়ার 2/3 পড়ে রয়ে গেছে। পরের টার্মে কি, বিটা থেকে বিটা টু দি পাওয়ার 1/3 কমন গেলে বিটা টু দি পাওয়ার 2/3 কমন পড়ে থাকে, এক্সপ্লেন করলাম এক্ষুনি। আবার এখানে এ টু দি পাওয়ার 2/3 ছিল, তাই এ টু দি পাওয়ার 2/3 বাইরে বেরিয়েছে, কিন্তু বি টু দি পাওয়ার 2/3 ছিল না, সেই জন্য বি টু দি পাওয়ার 2/3 দিয়ে ভাগ হয়ে গেছে। এখন এই যে পার্টটা এসছে, এই পার্টটাকে দেখো 2 নম্বরে আমাদের কত ভ্যালু আসছে, না 2 নম্বরে স্যাটিসফাই করে এটাকেই কত 1 ছিল, তার মানে ওখানে আমরা এখন 1 বসিয়ে দিতে পারি। তার ডান দিকে পড়ে থাকছে এইটা। নেক্সট কাজ কি, না ছেদিতাংশ আকারে প্রকাশ করতে গেলে আমাদের ফর্মটা কি ছিল, না এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এটাকে ছেদিতাংশ আকার বলা হতো। তার মানে ডান দিকে 1 রাখতে হবে, তার মানে ডান দিকে যে এই যে বড় পার্টটা রয়েছে বড় পার্টটা দিয়ে ডিভাইড করতে হবে বাঁ দিকে। যখনই ডিভাইড করব আলফা টু দি পাওয়ার 1/3 এদিকে আলফা টু দি পাওয়ার 1/3 এর সাথে কেটে যাবে, এ টু দি পাওয়ার 2/3 এদিকে এ টু দি পাওয়ার 2/3 সাথে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি, না আমাদের ওয়াই এর নিচে পড়ে থাকবে বি টু দি পাওয়ার 2/3 আর বিটা টু দি পাওয়ার 1/3 এটা, আর এক্স এর নিচে পড়ে থাকবে আলফা টু দি পাওয়ার 1/3 আর এ টু দি পাওয়ার 2/3, যেটাতে যা আছে সেটা কেটে যাবে উপর নিচে, বাকি পার্টটা পড়ে থাকবে। যখনই চলে আসছে তাহলে এক্স অক্ষের ছেদিতাংশ কত পাচ্ছি, না এক্স এর নিচে যা থাকছে আর ওয়াই অক্ষের ছেদিতাংশ ওয়াই এর নিচে যা থাকছে, যেমন এখানে হতো এ আর বি হতো, তাহলে সেটাকেই আমাদের এক্স অক্ষের ছেদিতাংশকে এইচ আর ওয়াই অক্ষের ছেদিতাংশকে কে বলা হচ্ছে। এবার আমাদের যেটা প্রুভ করতে হবে তার বাঁ দিকে এইচ আর কে এর মান আমরা বসিয়ে দিলাম। তাহলে এইচ স্কোয়ার করলে কত হবে, আলফা টু দি পাওয়ার 1/3 স্কোয়ার করলে 2/3, আর 2/3 স্কোয়ার করলে 4/3। একইভাবে বিটা টু দি পাওয়ার 1/3 স্কোয়ার 2/3, আর বি টু দি পাওয়ার 2/3 স্কোয়ার বি টু দি পাওয়ার 4/3। নেক্সট কি, না সূচকের ক্যালকুলেশন এখানে কিন্তু করা হয়েছে। সূচকের কোন ক্যালকুলেশন, না এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান আমরা কি জানি, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। আবার কেউ যদি উপরেরটাকে নিচে নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে কত হবে, না 1 বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম। আমাদের এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে। কি করা হয়েছে, এই যে এ টু দি পাওয়ার 4/3কে নিচে নিয়ে আসা হয়েছে, নিচে নিয়ে এলে কত হবে, না 2 মাইনাস 4/3, তার মানে 6 মাইনাস 4/3, তার মানে 2/3, অর্থাৎ নিচে এ টু দি পাওয়ার 2/3 আসছে। একইভাবে এখানেও এই 4/3কে নিচে আনা হয়েছে, তাহলে হয়ে গেছে বি টু দি পাওয়ার 2/3, আর উপরে তো আলফা আর বিটা টু দি পাওয়ার 1/3 2/3 ছিল। এইবার যে পার্টটা এসছে এই পার্টটাই দেখো 2 নম্বর থেকে, এটা কত বলা আছে একটু আগে মেনশন করলাম তোমাদের, এটাকেই দেখো ভ্যালু আছে আমাদের 1, তাহলে ওটাকে চেঞ্জ করে আমরা কত লিখতে পারি, না 1। তার মানে আমরা শুরু করেছিলাম এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কত প্রমাণ করে দিতে পারলাম, সমান আমরা 1 প্রমাণ করে দিতে পারলাম, ঠিক আছে।
নেক্সট যে অঙ্কটা রয়েছে এক্স টু দি পাওয়ার 1/x এর চরম মান, সেটা দেখো তোমাদের একদম এক্স্যাক্টলি এসএন দিয়ে 547 পেজে করে দেওয়া রয়েছে। উদাহরণ নাম্বার 10, উত্তরটা হয় 1/e টু দি পাওয়ার 1/e সামথিং এরকম টাইপের তোমাদের অ্যান্সারটা কিন্তু আসে। ঠিক আছে, তোমাদের চরম মান থেকে কিন্তু অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু করে রাখবে। মোস্ট প্রবাবলি 2018-তে কিন্তু এই অঙ্কটা 18 বা 17-তে কিন্তু অঙ্কটা পড়েছিল। ঠিক আছে, তো ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে, বইতে করে দেওয়া আছে তোমাদের। নেক্সট বলা রয়েছে একটা উপবৃত্তের সমীকরণ আমাদের দেওয়া রয়েছে, আর একটা সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে। এই উপবৃত্ত আর সরলরেখা দ্বারা যে অংশ ক্ষেত্রফল ছিন্ন হয় তার ক্ষেত্রফল বের করতে হবে। এটাও তোমাদের 575 পেজ উদাহরণ 18 একদম এক্স্যাক্টলি করে দেওয়া আছে। ব্যাপারটা হচ্ছে এরকম একটা উপবৃত্ত থাকবে আর একটা সরলরেখা এভাবে কাট করে চলে যাবে, তাহলে আমাদের ক্ষুদ্রতম অংশ বলতে কি এই অংশটার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা তোমরা গেলে ওখানে গেলেই কিন্তু দেখতে পাবে যে 575 পেজে করে দেওয়া রয়েছে। নেক্সট একটা চোঙের ব্যাসার্ধ দেওয়া রয়েছে 3 সেমি পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে আর উচ্চতা 2 সেমি পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বলা হচ্ছে যখন চোঙটির ব্যাসার্ধ 6 এবং উচ্চতা 3 তখন আয়তন পরিবর্তনের হার। এবার ব্যাসার্ধকে ধরে নিলাম আর উচ্চতাকে এইচ। তার মানে আমাদের দেওয়া আছে ব্যাসার্ধের পরিবর্তনের হার মানে ডিআরডিটি 3 সেমি পার সেকেন্ড, আর উচ্চতা পরিবর্তনের হার ডিএইচডিটি সেটা দেওয়া হচ্ছে 2 সেমি পার সেকেন্ড। চোঙটির আয়তনের সূত্র কিনা, চোঙের আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, সেটা বসানো হলো। এবার আয়তনের পরিবর্তনের হার দরকার, তার মানে আমাদের ডিভি ডিটি ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। সেই জন্য কি করা হলো, টি এর রেসপেক্টে বোথ সাইডে ডেরিভেটিভ করা হলো। বাঁ দিকটা ডিভি ডিটি চলে এলো। এবার ডান দিকে কি না, পাই যেহেতু কনস্ট্যান্ট বাইরে রাখা হলো, বাকি পার্টটাতে ইউভি লাগানো হবে। না, যখন আর স্কোয়ারের ডেরিভেটিভ করছি কত 2r হবে ইন্টু ডিআর ডিটি, তার সাথে এইচ কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, প্লাস যখন আর স্কোয়ারটাকে ফিক্স রাখছি এইচ এর ডেরিভেটিভ ডিএইচ ডিটি হয়ে যাচ্ছে, কারণ টি এর রেসপেক্টে করছি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবার কি না বলা আছে যখন আর সমান 6 অর্থাৎ ব্যাসার্ধ 6 এবং এইচ সমান 3 অর্থাৎ উচ্চতা 3 তখন আমাদের ডিভিডিটি বের করতে হবে। তাহলে সেই জায়গায় আমরা কি করলাম না, আর যেখানে যেখানে আর আছে সেখানে 6 বসাবো, এইচ এর জায়গায় 3 বসাবো, আর ডিআরডিটির ভ্যালু তো বলাই ছিল 3 আর ডিএইচডিটি 2 বলা ছিল। তাহলে এই ভ্যালুগুলো যখন আমরা পুট করে দিচ্ছি তখন আমাদের কত আসছে না, পাই ইন্টু 108 প্লাস 72 অর্থাৎ 108 যোগ করলে 180 অর্থাৎ 180 পাই সেমি কিউব পার সেকেন্ড। এটাই কিন্তু আমাদের আয়তনের পরিবর্তনের হার। ঠিক আছে, নেক্সট ভেক্টর থেকে বলা রয়েছে 1 2 3 এবং 0 -1 0 বিন্দুগামী এবং একটা সরল রেখার সাথে সমান্তরাল সমতলের সমীকরণ আমাদের বের করতে হবে। তার মানে আমরা তোমাদের একটু ভাবো সিনারিওটা কিরকম না, একটা সমতল দুটো বিন্দুগামী তাদের স্থানাঙ্ক বলে দেওয়া রয়েছে এবং একটা সরল রেখার সাথে সেটা সমান্তরাল। তাহলে দেখো বেসিক কনসেপ্ট কি না, এই দুটোর আমি যে কোনো একটা বিন্দুগামী দিয়ে আমি কি কোন বিন্দুটা ইউজ করেছি না 0 -1 0, তোমরা কিন্তু 1 2 3 ইউজ করতে পারতে। কেন করেছি না, সহজ হবে কারণ একাধিক জিরো রয়েছে। এটা অ্যাপ্লাই করার জন্য ফর্মুলা কি সমতলে না a ইন্টু এক্স মাইনাস x1 প্লাস b ইন্টু ওয়াই মাইনাস y1 প্লাস c ইন্টু জেড মাইনাস z1, সেটা অ্যাপ্লাই করলে কত আসছে না, যেহেতু জিরো যুক্ত বিন্দুটা নিয়েছি তাহলে আমার সহজ হয়েছে কত ax প্লাস b ইন্টু ওয়াই প্লাস 1 প্লাস cz ইকুয়াল টু 0। তোমরা যদি 1 2 3 দিয়ে করতো তাহলেও কিন্তু সমস্যা হতো না কিছু, হয়তো ক্যালকুলেশনটা আরেকটু হয়তো বড় হতো, আর কিছু না, কোনো সমস্যা নেই। তাহলে কি আবার বলা আছে ওই যে সমতল 1 নম্বর যেখানে এবিসি সিগনিফিকেন্স কি না, তোমরা অবশ্যই জানো যে এ বি সি অর্থাৎ এক্স ওয়াই জেড এর যে সহগ থাকে সেটা কি সমতলের লম্বের দিক অনুপাতকে রিপ্রেজেন্ট করে, যেটা আমরা জানি। অর্থাৎ সমতলের উপর যদি কোনো লম্ব ড্র করি তার দিক অনুপাতকে আমাদের এবিসি দ্বারা রিপ্রেজেন্টেড হয়। আবার আমাদের কি আছে 1 নম্বর সমতলটা আরও একটা বিন্দুগামী, কেন একটা বিন্দু দিয়ে আমরা সমীকরণ ধরেছি কিন্তু আরও একটা বিন্দু ছাড়া গেছে, তাহলে সেই বিন্দুটা কি 1 2 3। তাহলে কেউ যদি 1 2 3 দিয়ে করতে তার জন্য ছাড়া যেত 0 -1 1 0 -1 0, তাহলে তখন তাকে সেটা পুট করতে হতো। তাহলে এরপর কি করা হলো না 1 2 3 এই সমীকরণে পুট করতে হলো, তাতে কি না এবিসি দিয়ে একটা রিলেশন আমরা পেয়ে যাচ্ছি a প্লাস 3b প্লাস 3c ইকুয়াল টু 0। নেক্সট কি না প্রদত্ত সরলরেখাটাকে আমরা কি করলাম 3 নম্বর নাম দিলাম, অর্থাৎ এইটাকে 3 নম্বর সরলরেখা বলে আমরা বলছি। তাহলে এখান থেকে 3 নম্বর সরলরেখার দিক অনুপাত কত পাচ্ছে 2 3 -3, কারণ নিচে যেটা থাকে স্ট্যান্ডার্ড ফর্মে যেহেতু রয়েছে নিচে যেটা আছে সেটাই তার দিক অনুপাতকে রিপ্রেজেন্ট করে। এবার একটা বেসিক কনসেপ্ট কি না, সমতলের লম্বের ডিআরএস হচ্ছে এবিসি আর সরল রেখার ডিআরএস হচ্ছে 2 3 -3। যেহেতু সরল রেখা সমতলের সাথে প্যারালাল তাই সমতলের লম্বের সাথেও লম্ব হবে। সরল রেখাটা সমতলের উপর লম্ব নয়, সমতলের উপর লম্বটা সরল রেখার উপর লম্ব হবে, কারণ সরল রেখা সমতলের সাথে প্যারালাল। এটা বেসিক কনসেপ্ট, তোমরা দেখলেও বুঝতে পারবে। তাহলে সেটা যদি হয় তাহলে তাদের দিক অনুপাতগুলির গুণফলের সমষ্টি কত হবে 0 হবে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যেহেতু 1 নম্বর সমতল ও 2 নম্বর সরলরেখা পরস্পর সমান্তরাল তাই তাদের দিক অনুপাতগুলির গুণফলের সমষ্টি 0। তাহলে সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এবার দেখো তাহলে এবিসিতে দুটো সমীকরণ পেলাম, একটা 4 নম্বর সমীকরণ আর একটা এখানে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 4 2 ও 4 থেকে কি করব আমরা এখানে বজ্রগুণন করে এবিসির একটা মান বের করেছি। কি মান, যেহেতু এটা ডাইরেক্ট কোনো মান বের করা সম্ভব হবে না তাই এটা ইন টার্মস অফ কে ধরে নিয়ে কে এর আকারে একটা এবিসির মান বের করেছি, যেখানে অবশ্যই তোমাদের বলতে হবে যে কে নট ইকুয়াল টু 0, কে এটা 0 হতে পারবে না।
তাহলে এই মানটা কোথায় বসাবো? না আমাদের যে নির্ণয় 1 নম্বর সমতল যেটাকে বের করেছিলাম, সেই 1 নম্বর সমীকরণে এবিসিটা অজানা ছিল, সেই এবিসির জায়গায় আমরা এখন বসিয়ে দিলাম ইন টার্মস অফ কে। কিন্তু কেটা অল ওভার কি কমন চলে যাবে, তাহলে অল ওভার কমন গিয়ে কেটে গেলে আমাদের ক্যালকুলেট করলে চলে আসছে 6x - 3y + z = ঠিক। এটাই হচ্ছে আমাদের কি সেই নির্ণয় সমতলের সমীকরণ। নেক্সট অঙ্ক দেওয়া রয়েছে একটা দুটি সরলরেখার সমীকরণ দেওয়া রয়েছে, সেই দুটি সরলরেখা দেখাতে হবে পরস্পরকে ছেদ করে, আর যদি ছেদ করে তাহলে তাদের ছেদ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে। তাহলে আমাদের দেখো, আমরা জানি যে কোনো সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হয় না, ভেক্টর দিয়ে বললে যে আর ভেক্টর যেটা দেওয়া থাকে সেটাই। এবার সেটাকে আমি রিফাইন করে গুছিয়ে লেখা হয়েছে কীভাবে, আয়ের সহগ, জের সহগ আর কের সহগ ক্যালকুলেট করি, সেটাই যে কোনো বিন্দুকে রিপ্রেজেন্ট করে। আবার যদি তোমাদের কার্টেসীয় ফর্মে থাকতো তাহলে একটা কে বা টি ধরে তাকে একটা যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারতাম। ঠিক আছে, তাহলে একইভাবে দ্বিতীয় সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু কি না, আয়ের সহগ, জের সহগ, কের সহগ কালেক্ট করলে যেটা আসছে সেটা, বা তোমরা যদি কার্টেসীয়তে থাকে সেখানেও একটা নতুন ভেরিয়েবল ল্যামডা বা কে বা মিউ বা যা কিছু একটা ধরে সেখান থেকে বিন্দু আমরা বের করতে পারতাম। একই কিন্তু আসতো, শুধু ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকে, আর স্কেলারের ক্ষেত্রে সেটা থাকে না। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যদি দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে, এভাবে ছেদ করে, তার মানে দুজনের কাছেই এমন একটা বিন্দু থাকবে যে বিন্দুটা দুটো সরলরেখাকে সিদ্ধ করবে। তার মানে একজনের কাছে কি আছে, ল্যামডা আননোন আছে, আর একজনের কাছে মিউ আননোন আছে। তার মানে ল্যামডা আর মিউ এর এমন একটা মান নিশ্চয়ই পাবো যার জন্য দুজনেই ওই ছেদ বিন্দুকে রিপ্রেজেন্ট করবে। কারণ আমরা কি জানি, ওই ল্যামডা মিউ এর বিভিন্ন মানের জন্য দুটো সরলরেখায় ওই দুটো সরলরেখার উপর যে কোনো বিন্দুকে রিপ্রেজেন্ট করতে পারে। তার মানে কোনো একটা সিনারিওতে দুটো এই ল্যামডা আর মিউ এর একটা পার্টিকুলার মানের জন্য ওই যে ছেদবিন্দু যদি ছেদ করে তাহলে ওই ছেদবিন্দুকে রিপ্রেজেন্ট করবে। এবার যেহেতু আমাদের দেখাতে হবে যে ছেদবিন্দুকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমরা কি ধরে নিচ্ছি যে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করবে কখন না, যদি এমন একটা ল্যামডা মিউ এর মান থাকে যার জন্য দুটোর যে ছেদবিন্দু, এই যে দুটোর যে একটা আরবিটারি বিন্দু ধরেছি তারা পরস্পর সমান হয়। এটা সমান হওয়ার অর্থ কি না, দুজনের আয়ের কোএফিসিয়েন্ট সমান, জে এর কোএফিসিয়েন্ট সমান আর কে এর কোএফিসিয়েন্ট সমান। এবার যখনই আমাদের তিনটে সমীকরণ পাচ্ছি, আমরা কি করব, দুটোকে সমাধান করলেই আমরা ল্যামডা মিউ এর মান বেরিয়ে আসবে। আমাদের কাজ হবে যদি আসলে ছেদবিন্দুর অস্তিত্ব থাকে তাহলে ওই দুটোকে সমাধান করে যে মান ল্যামডা মিউ এর পাবো সেটা 3 নম্বরকে স্যাটিসফাই করবে। এক্ষেত্রে কোনটা ইজি হয়েছে না, এই লাস্ট দুটোকে আমাদের ক্যালকুলেশন করা বেশি ইউজ হয়েছে, কারণ এখানে সিঙ্গেল ভেরিয়েবল রয়েছে, প্রথমটাতে ডাবল রয়েছে, তাই ক্যালকুলেশন করা একটু রিলেটিভলি ডিফিকাল্ট। এক্ষেত্রে আমরা কি করলাম, প্রথম লাস্ট দুটোকে সমাধান করে একটা থেকে ল্যামডার মান 1 আর একটা থেকে মিউ এর মান 0 আমরা পেয়ে গেছি। তাহলে এই ল্যামডা মিউ আর মিউ এর মান ওই যে প্রথম সমীকরণ তাকে যদি বাঁ দিক ডান দিককে সিদ্ধ করে তাহলেই বলবো যে আমাদের ছেদবিন্দু আছে। কারণ এমনটা তো হতে পারে না যে দুটো সমীকরণ থেকে ল্যামডা মিউ পেলাম, দুটোকে সিদ্ধ করছে আর কিন্তু অপরটাকে করছে না, তার মানে আমরা যাকে ছেদবিন্দু বলে দাবি করছি তাহলে সেটা আদতে ছেদবিন্দু নয়, ছেদবিন্দু হলে তো স্যাটিসফাই করতে। তাহলে কি না, সেটা যদি হয় তাহলে আমাদের যখনই বসিয়ে দিচ্ছি ল্যামডা 1, তাহলে বাঁ দিকটা কত হয়ে যাবে 3 + 1 4, আর ডান দিকে মিউ যখন 0 বসাবো 4 + 0 মানে 4, তার মানে বাঁ দিক ডান দিক স্যাটিসফাই করছে, সেটাই লেখা হয়েছে যে যেহেতু ল্যামডা = 1 মিউ = 0 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করে, তাই আমরা কি বলতে পারবো, সরলরেখা দুটি পরস্পর ছেদি। এবার প্রশ্ন হচ্ছে ছেদবিন্দু স্থানাঙ্ক কি না, দেখো যখনই ল্যামডা মিউ পেয়ে গেলাম তাহলে এই সমীকরণটা বা এই সমীকরণটা এই দুটোই কিন্তু সেই ছেদবিন্দুকে রিপ্রেজেন্ট করবে। দ্বিতীয়টা থেকে করতে গেলে মিউ এর মান 0 বসাতে হবে, আর প্রথমটা থেকে করতে গেলে ল্যামডা = 1 বসাতে হবে, এবং দুটো থেকে একই মান আসবে। দ্বিতীয়টা থেকে আমি কি করেছি, সহজেই যেহেতু 0 বসালে হয়ে যাচ্ছে, তাই মিউ এর মান 0, তাহলে 4 + 0 * i, তাহলে 4i, আর 3 * 0 মানে 0, -1 * k তার মানে -k, তার মানে 4i - k হয়ে যাচ্ছে। এবার এটা কি না, এটা তার অবস্থান ভেক্টর বিন্দুটা, আমাদের কি দরকার, বিন্দু স্থানাঙ্ক দরকার। তাই স্থানাঙ্ক হলে অবস্থান ভেক্টর থেকে আয়ের সহগ, জের সহগ, কের সহগ কালেক্ট করে নিতে হবে। আয়ের সহগ হচ্ছে 4, যে যেহেতু নেই তাই জের সহগ কত 0 বলতে পারি, আর কের সহগ কত আছে -k মানে 1 - 1 রয়েছে। তার মানে আমরা আয়ের সহগ, জের সহগ, কের সহগ কালেক্ট করলে পাচ্ছি বিন্দুটা 4 0 -1। এবার কেউ যদি মনে করো না আমি যদি ল্যামডা বসাতাম তাহলেও কি একই বিন্দু আসতো, অবশ্যই আসতো। ল্যামডা 1 বসিয়ে দেখো, যখনই ল্যামডা 1 বসাবো তাহলে 1 + 3 ল্যামডা মানে 1 + 3 অর্থাৎ 4i, প্লাস 1 - j ল্যামডা * j, তাহলে 1 মানে ল্যামডার ভ্যালু 1, তাহলে 1 - 1 করলে 0 j, তার মানে 0 থাকছে না ওখানে, আর -k তো রয়েইছে, তার মানে কিন্তু সেই 0 4 0 -1 অর্থাৎ একই বিন্দুকে কিন্তু রিপ্রেজেন্ট করতো। ঠিক আছে, এই ছিল মোটামুটি তোমাদের 5 নম্বর পেজের যা সমস্ত প্রশ্ন ছিল সেগুলো ডিসকাস করেছিলাম। তোমরা কিন্তু প্র্যাকটিস চালিয়ে যাও। আমি চেষ্টা করছি রেগুলার ভিডিওগুলোতে কাজ করার, আর তোমরা কিন্তু একটু তাড়াহুড়ো করো না, কারণ একা কাজ করতে হয় তো একটু সময় লাগবে, কিন্তু আমি চেষ্টা করছি রেগুলার তোমাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসার। ঠিক আছে, তোমরা অবশ্যই দেখতে থাকো, আর তোমাদের রেকমেন্ড করবো একটু পুরনো সময় পেলে একটু পুরনো ভিডিওগুলো দেখো, সেখান থেকে কিন্তু তোমাদের এই জিনিসগুলো কিন্তু ডিসকাস করা রয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু সেখান থেকে হেল্প পাবে, এবং পারলে আগের বছরের WBH সলিউশনগুলো দেখো, শর্ট কোশ্চেন রিলেটেড কিন্তু কাজগুলো অনেক বেশি সহজ হবে। ঠিক আছে।